জিয়াদ, আমরা মনে হয় লাইভে চলে গেছি। হ্যাঁ ভাই, ঠিক আছে। Okay, Assalamualaikum everyone. So, welcome to SIA webinar series, Pathways to Higher Studies in Civil Engineering from Cost to Abroad. তো আমরা আজকে আমাদের ওয়েবিনার সিরিজে গেস্ট স্পিকার হিসাবে আছেন আমাদের সাথে রিয়াদুল হাশেম রিয়াদ ফ্রম 32 ব্যাচ, এবং আমাদের মডারেটর হিসেবে থাকবেন হেমন্ত মিত্র দেবুদাঙ্গা ফ্রম 27 ব্যাচ। তো আমি আদনান ইসলাম ফ্রম 31 ব্যাচ। আমি হেমন্ত দাদার কাছে আজকের প্রোগ্রামটা কোঅর্ডিনেট করার জন্য হ্যান্ড ওভার করতেছি। ধন্যবাদ দাদা। তো আদনানকে ধন্যবাদ। আদনান সবকিছু খুব সুন্দরভাবে এই লাইভের অর্গানাইজ করা এবং এই প্ল্যাটফর্মে সবাইকে একসাথে কানেক্টেড করা। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা একটু শেয়ার করি, তারা আসুক, তারপর আসলে আমরা হচ্ছে গিয়ে যে আস্তে আস্তে কথা বলা শুরু করি। আর আমি শুরুতে রিয়াদ, আমি তোরে তুই করেই রাখতেছি ছোট হিসেবে কিছুটা, তো তোকেও ধন্যবাদ। সো আজকে আমাদের প্রথম অনুষ্ঠান এবং প্রথম অনুষ্ঠানে তুই আমাদের ফার্স্ট গেস্ট। সো আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা বাই উইকলি বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর গেস্টের অ্যাভেলেবিলিটির উপরে নির্ভর করে আমরা এই অনুষ্ঠানটাকে এখন থেকে কন্টিনিউ করবো আর কি। সো তোকে ওয়েলকাম। সো আমরা এখন একটু ওয়েট করে দেখি বাকি আমাদের পার্টিসিপেন্ট কেউ আসুক, কয়েকজন আসুক, তারপর আমরা আস্তে ধীরে শুরু করি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে একটু ওয়েট করে কথা শুরু করি আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করি, কারণ কেউই তো এখনো নেই, কয়েকজন আসুক। এখানে আমি তো দেখতেছি অ্যালামনাই, যেটা এখানে দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে লাইভে হচ্ছে 7 জন আছে আমাদের এই লাইভ অনুষ্ঠানটায় এখন পর্যন্ত। হ্যাঁ, 9 জন দেখা যাচ্ছে। আদনান, জিনিসটা কি এরকমই হবে নাকি আমাদের এখানেও আসবে? আপনাদের এখানে বলতে সরি, আমি একটু বুঝতে যাচ্ছি, তারপর আমরা শুরু করি অফিসিয়ালি, কারণ আমিও প্রথম এই প্ল্যাটফর্মটা ফার্স্ট ইউজ করতেছি। কারণ আমি অনলাইনে যেটা দেখতেছি অ্যালামনাই এখানে হচ্ছে যে 14 জন অলরেডি আমাদের কানেক্টেড আছে। আর কোথাও থেকে কি লাইভে যাবে? না, এইটাই যাবে, এই পেজ থেকে আমাদের যাচ্ছে, যেটা আমি হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করছি। লাইক আমাদের যে ওয়াসিভিলিয়ান গ্রুপ আছে সেটাতে এটা শেয়ার করছি, সেখান থেকে যে কেউ দেখতে পারবে। পরবর্তীতে আমরা একটা রেকর্ডেড ভার্সন আমাদের ইউটিউবে আপলোড করব। ওকে। আর কোশ্চেন গুলো নিতে হলে যেমন হচ্ছে আমি এখন লাইভটা দেখতেছি সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যালামনি কস্ট সি, আমাদের যেটা মেইন পেজ। তো আমি ওইখান থেকে যদি কমেন্ট থাকে যারা আমাদের ওখানে কোনো কমেন্ট আসলে আমরা আমাদের যারা কোনো কোয়ারি যদি ওইখান থাকে থেকে নিব, সেটা আমরা সেখান থেকে আমরা তাতে কমেন্ট গুলো নিতে পারবো। এছাড়া পূর্বে আমরা একটা পোল দিয়েছিলাম, কোশ্চেন পোল, সেখানেও আমাদের কিছু কোশ্চেন আছে, সেটাও আমরা ইন টাইম ডিসকাস করব। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো রিয়াদ, তো বেসিক্যালি হচ্ছে গিয়ে যে আমাদের অলরেডি লাইভে 15 জন আছে এই মুহূর্তে একটা প্ল্যাটফর্মে। বাকি প্ল্যাটফর্মগুলো আমি এখন দেখতে পাচ্ছি না। ওগুলো তো লিঙ্কগুলো একটু আমাকে আদনান পার্সোনালি একটু দিস, তাহলে আমি ওগুলো থেকে কোশ্চেনগুলো আমি লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি, আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে দিস। আর দর্শকদেরকে বলতেছি, আমাদের ভাই, বড় ভাই, সিনিয়র, ছোট ভাই বোন যারা আছে, একটু সরি, আমাদের ফার্স্ট লাইভ হওয়াতে আমরা জিনিসগুলো একটু সিনক্রোনাইজ করে নিচ্ছি। তো ওই লিঙ্কগুলো আমাকে একটু দিলাম, ওইখান থেকে কমেন্টগুলো নিব আর কি। তো আমাদের অলরেডি 5 মিনিট হয়ে গেছে, আমরা না বাড়াই, আমরা শুরু করি। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে যে আমি হচ্ছে দেবকুমার মিত্র সার্টিফিকেট নেম, আর সবাই আমাকে হেমন্ত মিত্র নামেই চিনে, এবং ওইটাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, হেমন্ত মিত্র। আর আদনান আমাদের সাথে আছে, সব কিছু সাপোর্ট ও দিচ্ছে।
তো আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে যে আমরা আসলে বেসিক্যালি আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, যেটা আমরা নতুন পথ চলা শুরু করছি, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কিভাবে আমাদের যারা অগ্রজ, অনুজ, মোট কথা হচ্ছে আমাদের অসিভিল ফ্যামিলি, যেটা সেই ফ্যামিলিতে যারা হচ্ছে অনেকেই থাকে যে ব্যক্তিগতভাবে দেশের বাইরে যাওয়ার একটা ইচ্ছা থাকে মনে প্রাণে। আমার নিজেরও ছিল, আমি যখন দেশে ছিলাম, কিন্তু কাজের ব্যস্ততা, চাকরি, ফ্যামিলি প্রেশার বা আদার্স অন্যান্য অনেক কারণে আমরা প্রপার ওয়েটা জানি না আসলে, কিন্তু ওয়েটা যদি জানা থাকে তখন খুব ইজি হয়ে যায়। তো ওই উদ্দেশ্য নিয়ে হচ্ছে যে এই অনলাইন সেশনটা শুরু, আজকে ফার্স্ট সেশন। তো আজকে ফার্স্ট সেশনে আমাদের সাথে হচ্ছে গিয়ে যে গেস্ট হিসেবে আছে হচ্ছে আমাদেরই সিভিল ডিপার্টমেন্টের আমার ছোট ভাই রিয়াদ হাশেম। সো রিয়াদ, ইন্ট্রোডাকশন হিসেবে তুই তোর পক্ষ থেকে কিছু বল, তারপরে হচ্ছে গিয়ে যে আমরা আমাদের মেইন যে সেশনে সেখানে আমরা 1 বাই 1 যাবো আর কি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। আর আসলে এটাকে ধন্যবাদ দিতে হয় আপনাকে, হেমন্ত দা, আর হচ্ছে আমাদের সিভিল অ্যাসোসিয়েশন, যেটা বিকজ আমার কাছে মানে পার্সোনালি আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই দরকার। বিকজ আমার কাছে মনে হয় মানে আমরা যখন বাইরে আসতে চাইছিলাম আর কি, তখন এরকম প্ল্যাটফর্ম আসলে ছিল না আর কি। সো যেটার কারণে আমাদের আসলে জানতাম না কোন কোন ভাইয়েরা বা আপুরা বাইরে আছে, যেটাও আমাদের থেকে একটু কঠিন ছিল যে সব ইনফরমেশন গ্যাদার করা বা সবকিছু জানা আর কি। সেদিক থেকে এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে এই হেমন্ত দা আর আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আর ভাই, আমি কি আমার পরিচয় দিব নাকি? মানে আমার কাছে আমি নিচে একটা স্লাইড বানাইছি, যদি চাইলে আমি এটা শেয়ার করতে পারি আর কি। না, আমি বেসিক্যালি হচ্ছে শুরুতে তোর আমার প্রথম যে জিনিসটা ইন শর্টে জাস্ট 2-3 মিনিটে, তোর আসানুল্লাহ, যখন তুই আসানুল্লাহ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলি কত সালে, সেই জার্নিটা থেকে হচ্ছে গিয়ে যে তোর ফার্স্ট এমএসসি করার জন্য যে তুই দেশের বাইরে গেলে, যেহেতু আমাদের ফুল ফোকাসটা হচ্ছে যে আমাদের অ্যাব্রোড নিয়ে, আমরা এই জার্নিটুকু আমরা একটু শর্টে ইন সামারিতে ফার্স্ট একটু শুনলি, তাহলে আমাদের যারা সাথে এখন কানেক্টেড আছে তারা বুঝতে পারবে হচ্ছে গিয়ে যে তোর পা তো এটা কিভাবে গেছে শুরুতে। দেন হচ্ছে গিয়ে যে আমরা এটাকে সেগমেন্ট ওয়াইজ 1 বাই 1 আরো ডিটেলসে যাব। তো শুরুতে হচ্ছে গিয়ে যে আমরা রিয়াদের হচ্ছে জার্নিটা জানতে চাই, আসানুল্লাহ গ্রাজুয়েশন থেকে দেশের বাইরের জার্নিটুকু। ঠিক আছে ভাই, আমি আসানুতে গ্রাজুয়েশন কমপ্লিট করছি 2018 সালে জুন মাসে। আমি স্প্রিং 14 এর গ্রাজুয়েশন মানে ব্যাচ ছিলাম। আর সিভিলের বলতে গেলে সিভিল 32 আর কি, যেহেতু আমি এটা সিভিল অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে আমরা গেছি। সো সিভিলের 32 ব্যাচ ছিলাম আসানুল্লাহ। আর তো 2018 সালে যখন পাশ করে বের হয়েছি, মানে তখন তো আসলে একটা ফ্রেশ গ্রাজুয়েটের যে মাথায় চিন্তা যা থাকে আর কি, যে বাইরে যাব নয়তো জবের চিন্তা। কিন্তু যারা আর কি আমরা একটু মিডল ক্লাস থেকে আছি, তারা দেখা যায় যে পাশ করার সাথে সাথে আসলে বাইরে যাওয়াটা পসিবল হয় না। বাইরে যাবো, ইভেন ফুল ফান্ডিং নিয়ে যেতে গেলেও হাতে মোটামুটি বেশ কিছু টাকা লাগে। তো ওরকম চিন্তা থেকে তো ফার্স্টে আমি আসলে জবের দিকে গেছি। এই জবের কারণে আমার প্রায় 4 বছর পরে আমি বাইরে আসছি আর কি মাস্টার্স করতে। আর মানে ওই 4 বছর আসলে কি কি স্টেপ আছে, বাইরে আসার জন্য বললে আসলে অনেক স্টেপ আছে, ওই স্টেপগুলোতে আমি আসলে পরে যাব। তার আগে যদি আমি সিভিলের মানে অস্ট্রের কথা বলি, অস্ট্রে আসলে প্রেশার আছে, সবাই বলে প্রেশার বেশি, আসলে প্রেশার আছে, বাট আমার মনে হয় যে আসলে ওই প্রেশারের মধ্যে আমাদের সিনিয়র জুনিয়রদের সাথে আসলে ভালোই সম্পর্ক ছিল আর কি। আর অনেক আপস ডাউন ছিল, বাট মানে বিশেষ করে আমি মনে হয় আমার আসলে অনেক কিছু শেয়ার করে নেই। আমার কাছে যারা মানে আমার পরিচিত যারা আছে, হয়তো খুবই কম মানুষ জানে আসলে মাঝে আসলে কি কি হয়েছিল। ওগুলো হয়তো আমি পরে শেয়ার করবো একটু পরেই। আর কি কি গাইডলাইন লাগে বা কি কি রিকোয়ারমেন্টস লাগে, ওগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো। ওকে, 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 হ্যাঁ রিয়াদ। সো তাহলে হচ্ছে বেসিক্যালি আমাদের অলরেডি নাম্বারটা অনেকটুকু ইনক্রিজ হচ্ছে। আমি একটু সময় নিচ্ছি আর কি, ইচ্ছা করি, কারণ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পার্টিসিপেন্ট পারছি বেশি ভাই। হলে তারা আমিও হচ্ছে গিয়ে যে কোশ্চেনগুলো করতে পারবে। তো আমি অলরেডি এই জন্য 25 আসলে জনের মতো কিছু আমি একটা জায়গায় বলতেছি দেখতে না, পাচ্ছি। তো মানে আপনাদের এক্সপ্লেন উদ্দেশ্যে করতেছি বলা, না। আচ্ছা ঠিক আছে ভাই। আমরা হচ্ছে যে পুরো পার্টটা ডিটেলসে এখন ঢুকবো আস্তে আস্তে করে, রিয়াদের পুরো জার্নিটা এবং আমাদের অ্যাডমিশন, স্কলারশিপ, ফান্ডিং, এসওপি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের প্রিপারেশনের দিক থেকে যদি বলি টোফেল, জিআরই বা আইএলস, এবং ওভারঅল যে ব্যাপারগুলোতে আমরা
প্রবলেম ফেস করি সেই জিনিসগুলোতে আমরা ওয়ান বাই ওয়ান ঢুকবো। আর যেহেতু রিয়াদ এখন ইউএসএ আছে, তো ইউএসএ বেসড জিনিসগুলো আমরা একটু ডিটেইলি ওয়ান বাই ওয়ান ওনার কাছ থেকে শুনবো। সো আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে যে আপনারা এই অস্ট সিরিজে যেখানে লাইভ দেখতেছেন, ফেসবুক লাইভ, সেখানে বা যে প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন ওইখানে কোশ্চেনগুলো করলে আমরা ওইখান থেকে কোশ্চেনগুলো আমরা এখানে ডিসকাস করব। আর আরেকটা হচ্ছে গিয়ে যে আমাদের কাছে হচ্ছে যে আমরা একটা গুগল শিট শেয়ার করছিলাম, ওইখানে আমরা 10টার মতো কোশ্চেন বা 12টা সামথিং কিছু কোশ্চেন পাইছি। তো ওগুলো আমরা পরবর্তীতে সামনের দিকে আমরা এটা শেয়ার করব। তো রিয়াদ, এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে যখন আমরা আসানুল্লাহ থেকে পাশ করি, ফ্রেশ গ্রাজুয়েট, আমি হচ্ছে ব্যাচেলার কমপ্লিট করলাম, তো আমাদের মাথার ভিতরে অনেকগুলো র্যান্ডম জিনিসপত্র ঘোরাঘুরি করে যে আমার সিজিপিএ কত। এক্সাম্পল, একটা কারো সিজিপিএ 3 এর আশেপাশে থাকে, ম্যাক্সিমাম এই রেঞ্জের মধ্যে থাকে। কারো সিজিপিএ, কিছু সংখ্যক সিজিপিএ 3.5 এর উপরে থাকে। আরেকটা প্রবলেম থাকে হচ্ছে গিয়ে যে আমাদের যেটা বললি ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম, সবসময় ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে অনেক সময় যে আমাকে আর্নিং এ ঢুকতে হবে বা কোনো কিছু একটার দিকে যেতে হবে। তো যখন আমরা পাশ করে বের হই, সেই সময়টা হচ্ছে গিয়ে যে এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে তুই কি চিন্তা করছিলি বা তোর ওয়ে অফ থিঙ্কিংটা কি ছিল, বা আসলে হয়তো তুই নিজেও দুই একটা ভুল ডিসিশন নিয়েছিস, কিন্তু এখন যখন থ্রু আউট এই সময়টা পার করে এখন যখন পিএইচডি পর্যন্ত চলে আসছিস, তুই নিজের ভুলগুলো হয়তো, বা মনে হচ্ছে ভুলও ঠিক বলা ঠিক হবে না, যে এটা না করে ওইটাও আমি করতে পারতাম বা ওইটা আরেকটু ভালো একটা মুভমেন্ট হইতো। তো এই পাশ করার পরবর্তীতে আসলে ইমিডিয়েটলি আমাদের কি করা উচিত? এই হায়ার স্টাডিতে যদি আমার ফোকাস থাকে, শুরুর দিকে আমরা আসলে কিভাবে জিনিসগুলোকে গোছাতে পারি? একটা নর্মাল একটা পাসপোর্ট রেডি করা বলি, একটা আইএলটিএস বলি বা টোফেল বলি, এই জিনিসগুলো একদম থাকে না যে প্রিলিমিনারি জিনিস, দেন হচ্ছে কি যে আমি করে গিয়ে প্রফেসর লিস্ট, ইউনিভার্সিটি লিস্ট, এগুলোতে আমি আস্তে আস্তে, কিন্তু শুরুর দিকে কি জিনিসগুলো আসলে ফোকাস করা উচিত আমাদের, এবং আমরা কোথায় ধাক্কাটা খাই, আমরা কোথায় মিসটা করি, কোথায় আমাদের সময়গুলো চলে যায় বছরের পর বছর, যে আমি 2015-তে গ্রাজুয়েশন করলাম, কিন্তু আমার এই বিদেশ যাব এই স্বপ্ন নিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে আমার 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর সময় চলে যাচ্ছে। একটু যদি খুলে বলতে। ধন্যবাদ ভাই। মানে আসলে কোয়েশ্চেনটা ছোট থেকে শুরু হলে আসলে আপনি আসলে অনেকগুলো কোয়েশ্চেন করে ফেলছেন, বাট আমার আসলে স্টেপ বাই স্টেপই বলা যায়। মানে আমি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারবো? মানে এটা মানে আমার একটা স্লাইডের সাথে এটা খুবই ভালো ম্যাচ। হ্যাঁ, প্লিজ 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 প্লিজ, যে কোনো কোশ্চেনে তোর যে কোনো কিছু দেখানো যেটা আমাদের সবার জন্য উপকার হবে, আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের ছোট ভাই বড় ভাই যারা আছে। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা হচ্ছে গিয়ে যে এই প্রোগ্রাম শেষে এই ফাইলগুলো, যেগুলো প্রাইভেসিতে প্রবলেম হবে না রিয়াদের বা আমার, সেগুলো হচ্ছে গিয়ে যে আমরা এগুলোকে আমরা পাবলিকলিও হয়তো আমরা শেয়ার করব প্ল্যাটফর্মে, সি এর পেজ থেকে আমরা এটা অ্যাটাচমেন্ট হিসেবে আমরা এটা শেয়ার করব, যাতে সবাই সেই জিনিসগুলো পায়। ঠিক আছে ভাই, আমি তাহলে শেয়ার করি। ভাই আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? আমার মনে হয় আমার স্ক্রিন মনে হয় শেয়ার হয়েছে না ভাই? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আপনি স্পেসিফিক যে স্ক্রিনটা শেয়ার করতে চান? আচ্ছা, আমি আসলে ওই যে আপনি যেটা বলছিলেন আর কি, মানে আমাদের কিছু আসলে মিথ থাকে আসলে, মানে আমি যখন ছিলাম একটা আমার ছিল, হয়তো আমার আশেপাশে যারা ছিল তাদেরও ছিল, যে মানে বাংলাদেশে আসলে কিছু ট্রেডিশনাল মিথ আছে আর কি অ্যাবাউট হায়ার স্টাডি। সো আমি ওগুলো চাইছিলাম যে কিছু মিথ গুলোকে একসাথে করার জন্য আর কি। তো এই স্লাইডটা আসলে ওই মিথ গুলোকে নিয়েই। সো আমাদের ফার্স্ট মিথ যেটা এটাই আসলে, যে যখনই হায়ার এডুকেশনের কথা আসে সবাই ভাবে যে অনলি টপার্স বলতে আমি আসলে ধরেন একটা ক্লাসে টপ 10 কে বুঝাচ্ছি। সো হয়তো ওই টপ 10 এর জন্য বা 3.5 প্লাস যারা আছে শুধু ওদের জন্য। সো যেটা আসলে আমারও ধারণা ছিল শুরুর দিকে যখন ইউনিভার্সিটি ছিলাম, আন্ডারগ্রেডে ছিলাম, শুধুমাত্র তাহলে ওই সিজিপিএ এর দিকেই ফোকাস ছিল আর কি। তো দেখা গেছে এটা আসলে একেবারে মিথ আর কি, মিথই বলা ছিল। যেহেতু আমি ইউএসএ আসছি, আমার 3 বছর হয়েছে, মাস্টার্স কমপ্লিট করলাম, পিএইচডি সেকেন্ড ইয়ার। আমি আমার আশেপাশে আসলে যত মানুষ দেখছি আর কি, দেখা গেছে তার 60 থেকে 70% দেখা গেছে রেজাল্ট 3.5 এর নিচে, টু বি অনেস্ট যেটা। আর আমি যখন আর সব মানে
আমি যখন কারো কথা বলতেছি আসলে সবাই আসলে ওই ফুল ফান্ডিং এ আসছে। সো এটা আসলে আমাদের একটা বড় মিথ যে 3.5 বা টপার ছাড়া আপনি কোনো ভার্সিটি ক্র্যাক করতে পারবেন না। ইভেন ভালো ভার্সিটি অনেক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবেন শুধু মানে শুধু রেজাল্ট দিয়ে না আর কি। তো এটা আমাদের একটা সবচেয়ে বড় মিথ। আর সেকেন্ড মিথ যদি কথা বলতে চাই, আমি যেহেতু ইউএস এর ব্যাপারে আসলে বলতেছি, সো ইউএস এর দিকে আসলে জিআরই স্কোরটা চলে আসে আর কি সবসময়, যে অনেকে ভাবে যে জিআরই নাই আমি ইউএস এতে অ্যাপ্লাই করবো না আর কি। এটা আমার সাথে একটু মিলে যায়, যেহেতু আমি আমার স্টোরি একটু শেয়ার করি। যখন আমি 2018 সালে আসলে পাশ করে বেরিয়েছিলাম, তা আমি হচ্ছে 2019 সালে প্রথমে জিআরই দিয়েছিলাম পাশ করার পরের বছরে। তো আমার প্রথম জিআরই পরীক্ষা আসলে খুবই বাজে হয়েছে, আমি স্কোর আর বলতেছি না, খুব বাজে স্কোর আসলে। সো আমি বললাম যে না, তাহলে জিআরই আর লাগবে না, জিআরই দিব না, শুধু আইএলটিএস দিই, আইএলটিএস দিয়ে অন্য দেশে ট্রাই করি আর কি। তখন আমি প্রথমে আইএলটিএস দিয়েছিলাম, আইএলটিএস দেওয়ার পরে আমার স্কোর মোটামুটি এসেছিল। তো আমি তখন ইউএসএ বাদ দিয়ে তখন আমি অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য ইউরোপে বা অন্য দিকে অন্য দেশে অ্যাপ্লাই করতেছিলাম। কিন্তু তখন আমার মাথায় ছিল না যে আসলে জিআরই মানে করোনার পর জিআরই আসলে ইউএস এর 80% ইউনিভার্সিটি ওয়েভ করে দিয়েছে। তো এটা আমার মাথায় ছিল না যে জিআরই ছাড়া অ্যাপ্লাই করা যায়, যেটা আমার ক্ষেত্রে আমার প্রায় 1 বছর আমার ইনফরমেশন মিসিং ছিল বা আমি জানতাম না। তো এই 1 বছর আমি ইউএসএ বাদ দিয়ে অন্য দেশে ট্রাই করছি, জার্মানিতে ট্রাই করছি, ইটালিতে ট্রাই করছি। ইভেন জার্মানিতে আমার হয়েও গেছিল, যদি যারা আমার আশেপাশে আছে তারা জানে যে আমি জার্মানিতে অ্যাডমিশন নিয়েছিলাম টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে। ওখানেও 1-2 সেমিস্টার অনলাইনেও পড়ছি। বাট পরে আমার মাথায় আসলো যে না, এই ইউএসএ তো জিআরই ছাড়াই মানে অ্যাপ্লাই করা যাচ্ছে। তো তখন আমি আবার ইউএস এর দিকে ট্রাই করছিলাম ইভেন, বাট ইন দ্য মিডটাইম আমি আবার জিআরই দিছি, সেকেন্ড জিআরই। এটা আসলে জিআরই আসলে যারা জানুক মানে এটা আসলে এক্সটেন্সিভ পড়াশোনা। ইন দ্য মিডটাইম আমি আবার জিআরই দিছি, যদিও আমার স্কোর আবারও খারাপ আসছে। মানে খারাপ আসছে বলতে আমি মানে অ্যারাউন্ড 305 বা এরকম পাইছিলাম। সো স্টিল এটা মানে জিআরই হিসেবে বলা যায় যে অত ভালো স্কোর না। তো জিআরইর স্কোর ছাড়াই আমার আলহামদুলিল্লাহ মাস্টার্স পিএইচডি দুটাতেই ফান্ডিং আসছে আর কি পরে। সো এটাও একটা বড় মিথ যে জিআরই স্কোর লাগবে, ইভেন ভালো জিআরই স্কোর লাগবে। সো এটাও মোটামুটি মিথই বলা চলে। আর জিআরই বিষয়টা আসলে একদম সবার সাথেই ঘটে, যে আসলে শুরুতেই আমরা ধরে নিই যে আমাদের 315-10 প্লাস স্কোর না হলেই হবে না বা আমরা কিছু করতে পারবো না। কিন্তু অনেকেই দেখা গেছে যে এই যে 301, 2, 3, 4, 5 এই রেঞ্জের স্কোর নিয়েও কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে, মানে আমার জানার মতে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকজনের নাম চিনি। মানে জিআরই আসলে এখন মানে নাওয়াডেজ আসলে জিআরই কে কেউ আর ভাবে এত এমফাসাইজ করতেছে না আর কি, যে জিআরই আসলে আমাদের, আমি নিজেও বুঝতেছি জিআরই আসলে আমার রিসার্চে কোনো কাজে লাগে না বা হায়ার স্টাডিজে কোনো কাজে লাগতেছে না। সো এটা আসলে প্রফেসরও জানে। সো এখন মোটামুটি জিআরই অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং দিকে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সো আমি অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং এর ফোকাস করে কথাগুলো বলতেছি। অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং এ জিআরই জিআরই আসলে এখন আর তেমন একটা ফ্যাক্ট না। সো যারা জিআরই দিবে না বলে বা দিচ্ছে না ভয়ে বা জিআরই ছাড়া হবে না এটা ভাবতেছে, এটা আসলে এটা কমপ্লিটলি মিথ এখন। তার মানে যদি র্যাপ আপ করি, তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা এইটুক জায়গায় আসতে পারতেছি যে বা বুঝতে পারতেছি যে আসলে ইভেন যদি আমার জিআরই যদি নাও থাকে টোটালি, তাও আমার অনেকগুলো উইন্ডো ওপেন থাকতেছে, ডোর ওপেন থাকতেছে, অল্টারনেটিভ স্টিল নাও at least 80% ওপেন থাকতেছে ফ্রম মাই অপিনিয়ন আর কি। ওকে, ঠিক আছে, কন্টিনিউ। এরপর থার্ড যে মিথ, যে ফান্ডিং ইজ ইম্পসিবল। আই মিন অনেকে এটা ভাবে, বিশেষ করে যাদের সিজিপি একটু লো অথবা প্রাইভেট ইউনিভার্সিটি। আমি জাস্ট ইচ্ছে করে আনতাম না, আমি ইচ্ছে করে আনছি, বিকজ অনেকে ভাবে যেখানে পড়তেছি দেখে আমার ফান্ডিং হবে না বা সিজিপিএ কম দেখে ফান্ডিং হবে না। এগুলো আসলে মানে মিথ বলা চলে, বিকজ যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড প্রাইভেট। ইভেন আমি এখানে এসে আমার আশেপাশে এআইইউবি, নর্থ সাউথ, ব্র্যাক, ইউআইইউ এরকম অনেক ইউনিভার্সিটি দেখছি যারা আমার সাথে ফান্ডিং নিয়ে পড়াশোনা করতেছে। আমি সভাপতি ইচ্ছুক, আবার ইভেন ধরেন। সো ফান্ডিং ছাড়া যে হবে না এটা মানে চিন্তা করা আসলে ভুল আসলে, বিকজ ওইদের আসলে স্টুডেন্ট লাগবে এখানে। আমি ইভেন আমি যদি আমার অর্বানের কথা বলি, আমি অর্বানিক্সে পিএইচডি করতেছি। এই ফল সেশনে, ফল 25-এ সবচেয়ে বেশি স্টুডেন্ট আসছে বাংলাদেশ থেকে, ইন্টারন্যাশনাল আর কি। এটা আমাদের প্রোগ্রাম ছিল একটা ওরিয়েন্টেশনে, তখন ওরা শেয়ার করছে আর কি ইন্টারন্যাশনাল অফিস থেকে, যে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসছে বাংলাদেশ থেকে। তো এটা শুনে আমার ভালো লাগছে যে আসলে ওদের স্টুডেন্ট লাগবে, কিন্তু হয়তো অনেকে নিজেকে বুঝতে পারে না যে ফান্ডিং হবে না, অ্যাপ্লাই না করি। এইটাই আসলে বড় ভুল আর কি।
সো ফান্ডিং অবশ্যই পসিবল, যেহেতু ওদের আসলে স্টুডেন্ট লাগবে, এমন না যেটা আমাদের দরকারে, ওদের নিজের দরকারে ওদের স্টুডেন্ট লাগবে। সো এটা কোয়াইট পসিবল আর আমি কি। আমি এখানে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। তখন হচ্ছে কি যে 2021-22, হ্যাঁ, করোনার ঠিক পর বা করোনার ঠিক আগে মনে হয়, আমি ভুলে গেছি। তুই যেটা বললি যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আসানুল্লাহ ইউনিভার্সিটি যথেষ্ট ভালো ইউনিভার্সিটি আমাদের কাছে, আমরা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে বাংলাদেশে যারা পড়াশোনা করছি বা করতেছে। তো সেই তুলনায় কিন্তু আমি কোনো ইউনিভার্সিটিকে ছোট করে দেখতেছি না, বাট কম্পারেটিভলি যদি আমি র্যাঙ্কিং বলি, ওভারঅল ইভ্যালুয়েশনে যদি যাই, IUBAT বা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বা গ্রিন ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেকগুলো দিক থেকে আসানুল্লাহ থেকে কিছুটা পিছানো। তো সেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা পর্যন্ত হচ্ছে গিয়ে যে ইউএসএতে, কানাডাতে, যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটি, সেখানে পর্যন্ত এই ফুল ফান্ডিং নিয়ে তারা কিন্তু যাচ্ছে। সো বা আমার পরিচিতই, আমার আশেপাশে আমার এরকম 4-5 জন ফ্রেন্ড আছে যে তারা ওই IUBAT-র স্পেশালি কয়েকজন ফ্রেন্ড, ওরা কিন্তু তবে চেষ্টায় লেগেছিল আর কি, যে হ্যাঁ 1 বছর 1.5 বছর এই প্রফেসরদেরকে মেইল করা, ফুল জিনিসগুলোকে গোছায় আনা। তো তো আমার যেটা মনে হয় যে আসলে আমরা ওই শুরুটা করি না আর কি। তুই যে জায়গাটায় বলতেছিলি যে আমরা এই মিথগুলোর ভিতরে থাকতে থাকতে, আমার জিআরই নাই, আমার ওই যে অলরেডি আমরা একটা কমেন্ট পাইছিলাম আমাদের, আমি এই রিলেটেড আর কি, তাই আমি কমেন্টটা নিচ্ছি। 27 ব্যাচের আমাদের ইমরান, আমার ব্যাচমেট, তো ও একটা কোশ্চেন করছে, যদি রেজাল্ট কম থাকে এন্ড কোনো পাবলিকেশন না থাকে, সেক্ষেত্রে কেমন হতে পারে অ্যাব্রডের বিষয়টা। সো এটা তোর কাছে আমার ওর কোশ্চেনটা আমি তুলে ধরলাম, তুই তো থ্রো আউট পয়েন্টে যেখানে তোর মনে হয় তুই এই জিনিসটা একটু শেয়ার করিস, বাকি প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, এটার সাথে মনে হয় আমার পরের স্লাইডটাও খুব ভালো যাবে আর কি, এই জন্য আমি এটাও শেয়ার করতেছি। যে মানে আপনাকে আসলে আপনার পজিশনটা একটু নিজেকে বুঝতে হবে, যে আমি আসলে আমার ক্রেডেনশিয়াল বা আমার প্রোফাইল কিরকম, এটা নিজেকে আসলে নিজে জাজ করতে হবে। আমি আপনাকে জাজ করতে পারবো না, আপনি আবার আমাকে জাজ করতে পারবেন না, যেহেতু আপনি আমার হয়তো সবকিছু কিছু জানেন, হয়তো সব জানেন না। সো নিজেকে আসলে নিজের জাজ করতে হবে সবার আগে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা পারফেক্ট স্লাইড হবে। ইভেন আমি আমার এক্সাম্পল দিয়ে শুরু করি, যে নিজেকে আসলে আন্ডার এস্টিমেট বা ওভার এস্টিমেট কোনোটাই করা যাবে না। যেহেতু আমি যখন শুরু করছিলাম, আমি নিজেকে প্রথম দিকে নিজেকে আমি ফার্স্টে ওভার এস্টিমেট ভাবছিলাম শুরুর দিকে। মানে আমি বলি তোমার শুরু জেনারেট করে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার মোটামুটি রেজাল্ট আছে, পেপার আছে, আমি মনে হয় 5-10টা ইমেল করবো, আমার হয়ে যাবে, ফান্ডিং হয়ে যাবে। কিন্তু সেই সময় আমি নিজেকে ওভার এস্টিমেট করে ফেলছিলাম, যে যে জাস্ট কয়েকটা প্রফেসরকে রিচ করবো, ফান্ডিং হবে, এই সেই। তো ওই ক্ষেত্রে আমি নিজেকে ওভার এস্টিমেট করে আমার প্রথম প্রায় 1 বছরের মতো মানে মোটামুটি বলা চলে যে কোনো কাজই হয়নি আর কি, কোনো কাজে আগে নেই। তো এই জিনিসটা হচ্ছে অনেকে নিজেকে ওভার এস্টিমেট ভাবে। যেমন আমার পরিচিত একজন আছে, নাম বলতেছি না, মানে আমার অস্টেন না, বাট সে নিজেকে ওভার এস্টিমেট করে দেখা গেছে ইউএস এর প্রায় 10টা না 12টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে, বাট খুবই টপ র্যাঙ্ক, লাইক সবগুলো 20-এর মধ্যে। তো দেখা গেছে 12টা ইউনিভার্সিটির মধ্যে 11টা ইউনিভার্সিটি ওর রিজেকশন আসছে, আর একটাতে ইউনিভার্সিটি জাস্ট আপনাকে অ্যাডমিশন দিচ্ছে, বাট ফান্ডিং দেয় না। যেখান থেকে ইউএস এর এডুকেশন সিস্টেম আসলে ভালো এক্সপেন্সিভ, আপনার ইয়ারলি প্রায় 100K ইউএসডির উপরে। সো ওভার এস্টিমেটও করা যাবে না। আর যেহেতু ভার্সিটি অ্যাপ্লিকেশন গুলো মোটামুটি কস্টলি, প্রতিটা অ্যাপ্লিকেশনে মোটামুটি আপনার $100, লাইক অ্যারাউন্ড 12,000 থেকে 15,000 মতো কস্ট আছে। আর ডিআরই আইএলটিএস স্কোর সেন্ড করতে হলে আরো বেশি, ক্ষেত্র বিশেষে 30,000ও লাগে একটা অ্যাপ্লিকেশন করতে। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে নিজেকে কখনো ওভার এস্টিমেটও করা যাবে না, আবার কখনো আন্ডার এস্টিমেটও করা যাবে না। এই আন্ডার এস্টিমেটটাও যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, অনেকে ভাবে যে আমি মানে লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, তাহলে মনে হয় আমার ফান্ডিংটা হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, যে এই চিন্তাটা আসলে অনেকেই করে, যে লোয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তাহলে মনে হয় ফান্ডিংটা ইজি হবে, এই চিন্তা করে। আর ইউনিভার্সিটির পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, যে লোয়ার ইউনিভার্সিটি র্যাঙ্ক যেগুলো আছে, ওখানে কিন্তু ফান্ডিং ক্যাপাসিটিও কম। দেখা গেছে ওরা বছরে শুধু 2-3 জন বা একজনকে ফান্ড দিতে পারতেছে। তো যেটা দেখা যায় টপ ইউনিভার্সিটি থেকে লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আরো বেশি কম্পিটিশনটা আরো বেশি হয়ে যাচ্ছে। যদি আমার মাস্টার্স ইউনিভার্সিটির কথা বলি, আমি জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। এটা মোটামুটি ইউএস এর পেছনের সারির একটা ইউনিভার্সিটি, বলা চলে সেকেন্ড লেভেলের ইউনিভার্সিটি। তো এখানে আমাকে আমার প্রফেসররা মানে দেখাইছিল যে যাদের করে অ্যাডমিশন দিচ্ছে সবার সিজিপিএ দেখা গেছে 3.6 এর উপরে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে টপ ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখা গেছে 3.1 বা ইভেন 3 নিচেও এরা টপ ইউনিভার্সিটি ক্র্যাক করে ফেলছে। তো এরকম
এই চিন্তাগুলো আসলে চলে আসবে যখন অ্যাপ্লিকেশনের ব্যাপারে আসবে, তখন আপনাকে আপনাকে একটা ব্যালেন্স, একটা ঠিক করতে হবে যে আমি প্রথম 3টা টপ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো, মাঝে 3টা আরো মিডল র্যাঙ্কিং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো। ধরেন প্রথমে আমি 1 থেকে 20-এর মধ্যে 3টা অ্যাপ্লাই করলাম, 20 থেকে 70-এর মধ্যে আরো 3টা অ্যাপ্লাই করলাম, এরপর 100 বাইরে গিয়ে আরো 3টা অ্যাপ্লাই করলাম। তো একটা ব্যালেন্স রাখতে হবে আপনাকে, কখনো আন্ডারস্টিমেট বা ওভারস্টিমেট করা যাবে না। আমি যে সিনারিও গুলো বললাম যে সবাই চিন্তা করে লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি, তখন কিন্তু আপনার কম্পিটিশনে বেড়ে যাচ্ছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে হায়ার র্যাঙ্কিং কোনো হাই সিজিপিএ কেউ অ্যাপ্লাই করেনি, সো ওই ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ইয়েও বেড়ে যাবে, পার্সেন্টেজটা বেড়ে যাবে আর কি, অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন বা ফান্ডিং এর পার্সেন্টেজটা। তো এই ক্ষেত্রে নিজেকে একটা ব্যালেন্স হিসেবে রাখতে হবে অ্যাপ্লিকেশনের ব্যাপারে, অ্যাটলিস্ট যেহেতু অ্যাপ্লিকেশন করাটা একটি মোটামুটি খরচের ব্যাপার। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে এই যে যেটা তুই বললি যে অ্যাপ্লিকেশনের বিষয়টা, তো এখানে যখন আমি অ্যাপ্লিকেশন করবে যে ব্যালেন্স বলি যে টপ মিডল এবং একটু নিচের দিকের ইউনিভার্সিটিগুলো আমি ব্যালেন্স করবো, তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমার সাবজেক্ট রিলেটেড আমাদের সিভিলেরও তো বেশ কিছু হচ্ছে যে সাব ডিভিশন আছে, জিওটেক বলি, ট্রান্সপোর্টেশন বলি, ওয়াটার রিসোর্স বলি। তো এই যে ব্যাপার স্ট্রাকচার তো আছে সবার ফেভারিট যারা, তো এই যে পার্টগুলো, এই পার্টগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে তোর এক্সপিরিয়েন্স কি বলে যে ইউনিভার্সিটি সবগুলো ডিপার্টমেন্টের কি প্রায় মোটামুটি একই পরিমাণ স্কোপ, নাকি এরকম একটা ব্যাপার যে ইউএসএ তে স্ট্রাকচারের অপরচুনিটিটা বেশি, ফান্ডিং পসিবিলিটিটা বেশি, বা মাস্টার্সের পরে পিএইচডি করার পসিবিলিটি বেশি, বা ইউএসএ তে আমার স্ট্রাকচারের থেকে দেখা যাচ্ছে এখানে জিওটেকের অপরচুনিটিটা বেশি বা ট্রান্সপোর্টেশন অপরচুনিটি, বাট এরকম কোনো প্র্যাকটিক্যাল কোনো সিনারিও আছে কিনা, বা এই ব্যাপারটাতে তোর ওপিনিয়নটা কি মানে আমাদের সাব ডিভিশন গুলো নিয়ে ইউএসএ তে অপরচুনিটি বা ডোর উইন্ডো গুলো আসলে কেমন রিয়েলিস্টিক? আর আমরা একটা যেটা যত তিতাই হোক আমরা চাই হচ্ছে গিয়ে যে রিয়াদের কাছ থেকে বা আমার কাছ থেকে, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, সি এর প্ল্যাটফর্ম থেকে আমরা একদম সত্যিকার যে অভিজ্ঞতাটা, আমরা হচ্ছে কিছু অনেক সময় দেখা যাচ্ছে অনেক জনকে বলতে গেলে আমরা হচ্ছে ফিল্টার করে কথা বলি, কিন্তু অ্যাকচুয়াল সিনারিওটা আরো অনেক বাস্তবতা আরো কঠিন। যে এই পথটার ভিতর দিয়ে গেছে বা যে এখন ইউএসএ তে আছে, আমি ফিনল্যান্ডে আছি, আমি কিন্তু অরিজিনাল সিনারিওটা জানি। আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে টোটাল বিষয়টা তুই একটু আমাদের সবার জন্য একটু তুলে ধর এই সাবডিভিশন গুলো নিয়ে আসলে। বুঝতে পারছি ভাই, যদি শুরু করি মানে আমি যদি ফার্স্টে টিউশন ফি দিয়ে শুরু করি, সো কেউ যদি ফান্ডিং নিয়ে না আসে, ধরেন আপনি এমনি আসছেন যে নিজের এই টিউশন নিজে পে করবেন, সো এই দিক থেকে আমি বলবো ইউএসএ আসলে কখনো আসলে লিস্টে থাকবে না যদি কেউ এই চিন্তা করে আসে যে আমি এসে এখানে হয়তো কোনো কাজ করে বা বাইরে কোনো কাজ করে ওই মানে স্টাডি কস্টটা উঠাই ফেলবো। এটা কেন আসবে না, কারণ আমাদের ইউএসএ তে আসলে আপনি যদি স্টুডেন্ট থাকেন তা আপনার বাইরে কাজ করার কোনো ধরনের নয়, মানে ইলিগাল আর কি। টোটালি কথা হচ্ছে আপনি বাইরে কোনো কাজ করতে পারবেন না। যেটা আপনি ধরেন ইউরোপ, আমি জানি ইউরোপে মনে হয় বাইরে কাজ করা যায় বা ইভেন কানাডাতেও যায়। আপনি যদি স্টুডেন্ট হিসেবেও আসেন, ইউরোপে হচ্ছে গিয়ে যে তোর কান্ট্রি ওয়াইজ 20 থেকে 30 আওয়ার অফিসিয়ালি তুই লিগালি করতে পারবি আর কি। আর আমি ফিনল্যান্ডে আছি, এখানে হচ্ছে 30 আওয়ার। তুই কন্টিনিউ কর, আমি আবার এটা পরে। আমার ইউএসএ তো হচ্ছে আপনি ক্যাম্পাসের বাইরে একটা কোনো ধরনের কাজই করতে পারবেন না। ইভেন আপনি যদি কেউ যদি আপনাকে আইডেন্টিফাই করে যে আপনি বাইরে কাজ করতেছেন, তাহলে এটা টোটালি ইলিগাল আর আপনাকে সরাসরি দেশে ডিপোর্ট করে দিবে আর কি। সো আমি এখানে আমরা যাচ্ছি না যে আমরা আসলে কেউ যদি ভাবে যে বাইরে কাজ করে যে এটা পেটা করবে, যেহেতু এটা ইলিগাল কাজ, এই বিষয়ে তো আমরা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো আপনি যদি আসেন তাহলে আপনার একটা অপশনই থাকবে, সেটা হচ্ছে এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এসবই আপনাকে দেখতে হবে। আর এসব যদি আপনি না পান, অনেকে হচ্ছে চলে আসে, এরপর হচ্ছে ক্যাম্পাসে অন ক্যাম্পাস অনেকগুলো জব আছে, যেমন ওদের বিভিন্ন অফিসিয়াল কাজে বা লাইব্রেরিতে, ইভেন ক্যান্টিনে, অথবা ইভেন ওদের অফিসিয়াল কিছু কাজে, ধরুন কল সেন্টারের কাজে, এরকম অনেকে এই জবটা করে। এটা 20 ঘন্টা সপ্তাহে, ওইটা শুধু করা যাবে। বাট আমার মনে হচ্ছে ওইটা আসলে, ওটা যদি আপনি করেন আপনার অ্যাটলিস্ট হয়তো থাকা খাওয়ার কষ্ট উঠে যাবে। অ্যাটলিস্ট আপনি $1000-1200 মতো ইনকাম করতে পারবেন মান্থলি ওই 20 ঘন্টা কাজ করে, তো যেটা দিয়ে মোটামুটি আপনার লিভিং কস্ট উঠে যাবে। বাট টিউশন কস্টটা কখনো আসলে উঠবে না। সো কেউ যদি মনে করে যে নিজের ফান্ডিং এ আসবে, তাহলে হচ্ছে এটা মাথায় রাখবে যে হয়তো লিভিং কস্ট উঠাতে পারবে, কিন্তু হচ্ছে টিউশন কস্ট আসলে কখনোই পসিবল না বাইরে কাজ করে, আনলেস সে ইলিগাল ভাবে বাইরে কাজ না করে। সো এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর ইয়ের ব্যাপারটা যেটা বললাম যে আমাদের স্ট্রাকচার, জিওটেক, যেমন তুই ট্রান্সপোর্টেশনে তোর এখন পিএইচডি করতেছিস, মানে স্পেশালি কি এমন কোনো এরিয়া আছে ইউএসএ তে, নাকি মোটামুটি সবগুলোই কাছাকাছি ওপেন অ্যাক্সেস?
মানে অপরচুনিটি গুলোর কথা যদি আমরা না ভাই, ওইখানে অবশ্যই আপনার প্রতিটি ইউনিভার্সিটি আসলে তার তার বিভিন্ন ডিপার্টমেন্ট, ইভেন ডিপার্টমেন্টের ভেতরেও আবার তার সাব ডিপার্টমেন্টের উপরে ধরেন অনেকে ভালো আর কি। যেমন আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, অবার্ন ইউনিভার্সিটি, এটা কিন্তু এটার ইউএসএ তে এটার ওভারঅল র্যাঙ্কিং মানে সিভিলে 45 থেকে 50-এর ভেতরে, মানে ওভারঅল র্যাঙ্কিং লাইক ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিং। তো আমি যদি এটা চিন্তা করি যে ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিং, এটা কিন্তু ধরেন মিডল ইউনিভার্সিটি। বাট আমি যে ফিল্ডে আছি অ্যাসফল্টে, বা আমি বা পেভেন ইঞ্জিনিয়ারিং এর, সো আমার ওভারঅল কিন্তু আবার অ্যাসফল্টের এটা আবার খুব ভালো। যেমন ওদের নিজস্বই হচ্ছে আপনার একটা ন্যাশনাল ল্যাব আছে, যে একটা ন্যাশনাল ইউএস এর ন্যাশনাল পেভেন্ট যে ল্যাবটা আছে, অ্যাসফল্ট টেকনোলজির যে ল্যাবটা, ওইটা হচ্ছে এটা ওভারঅলের সাথে কাজ করে। তো এদিক থেকে ধরেন এটা আবার অনেক উপরের দিকে, বিকজ আমাদের ইউএসএ যত স্টেট আছে মোটামুটি আমাদের এখন কারেন্টলি 50টা স্টেট আছে, তার মধ্যে 37টা স্টেটের রোড ডিজাইন হচ্ছে এটার মধ্যে দিয়ে পাস হয়, এই ল্যাবরেটরির মাধ্যমে। যেমন আমরা বাংলাদেশে যেমন বলি যে বুয়েট পরীক্ষিত, তো এখানে এটা অনেকটা এটা বলা যায় যে অ্যানকের মানে আমার ল্যাব থেকে হচ্ছে এটা পরীক্ষিত আর কি, যে ওই ডিজাইনটা ঠিক আছে, ওই বা ওই মিক্স ডিজাইন বা রোড মিক্স ডিজাইনটা ঠিক আছে। তো যেহেতু আমার ফোকাস অ্যাসফল্টে ছিল, তো আমি আসলে অ্যাসফল্ট রিলেটেড জাস্ট ওইটাতে কোন ইউনিভার্সিটিগুলো ভালো ওগুলো দিয়ে আমি মানে খোঁজা ট্রাই করছি আর কি। সো এখানে হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো অপরচুনিটি আছে, আমাকে আমার এরিয়া অফ ইন্টারেস্ট অনুযায়ী আমাকে খুঁজে নিতে হবে। হ্যাঁ ভাই, এটা আপনার এরিয়া অনুযায়ী খুঁজতে হবে। বাট আমি যদি ইন জেনারেল বলি, ইন জেনারেল হচ্ছে দেখা গেছে সবচেয়ে বেশি প্রফেসর হচ্ছে ট্রান্সপোর্টেশনের মডেলিং আর কি, যারা সেফটি নিয়ে কাজ করে। আমারটা না, আমারটা তো ম্যাটেরিয়ালস। ট্রান্সপোর্টেশন মডেলিং এর ট্রান্সপোর্ট মডেলিং আর হচ্ছে এনভায়রনমেন্ট, এই দুটাতে আমার মনে হয় যে মানে আমি যখন প্রফেসর খুঁজতে গেছি আমি দেখছি যে এই দুটাতেই সবচেয়ে বেশি প্রফেসর। লাইক একটা ইউনিভার্সিটি যদি 30 জন প্রফেসর থাকে, প্রায় 15 জনের মধ্যেই দেখা গেছে 15 থেকে 20 জনই জাস্ট ওইটা নিয়ে কাজ করে। তো যারা হচ্ছে নিউ আর কি, তো তাদের ক্ষেত্রে আমি যদি এই দিকে ফোকাস থাকে, আমার মনে হয় যে এরা খুব সহজে আসলে প্রফেসর ম্যানেজ করতে পারবে আর কি, যদি আমি এই দিকটা চিন্তা করি। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে যে তোর কি এই স্লাইডটা শেষ হয়েছে? আমি কি কোশ্চেন করবো নাকি তুই কন্টিনিউ করবি? তারপর আমার না ভাই, আমার এই স্লাইডটা শেষ না ভাই, আমি তাহলে স্টপ করে দিই এটা, পরে আমার রিলেটেড কিছু হলে আমি আবার শেয়ার করবো। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে তুই ইম্পর্টেন্ট যে দু একটা জিনিস নিয়ে কথা বলছিস, যে সিজিপি, এটা আসলে একটা মিথের মতোই। কারণ এটা আসলে এখন মোটামুটি এই গত 2-4-5 বছরে আসলে এই মিথটা অনেকটাই ভাঙছে, বেশ কিছুই ভাঙছে। কারণ এখন র্যান্ডমলি অনেককেই আমরা দেখতেছি, আমার ক্লাসমেট, হয়তো তোর ক্লাসমেট বা আমাদের আশেপাশের অনেক সিনিয়র, এই ব্যাপারগুলো অনেকেই হচ্ছে যে লো সিজিপিএ, যেটাকে আমরা আগে ভাবতাম যে 3-এর আশেপাশে, ইভেন 3-এর থেকে একটু কম, বা 3.12 এই সিজিপিএ, অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে তারা অলরেডি পড়াশোনা অনেকে কমপ্লিটও করে ফেলছে। দেন হচ্ছে কি যে এখন আমি ফ্রেশারদের পার্টটা যদি তুই অ্যাড করতে চাস করতে পারিস, অথবা মনে কর আমি এক্সাম্পল, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি আজ থেকে 9 বছর 10 বছর আগে, ঠিক আছে, প্রায় 10 বছর হয়ে যাচ্ছে, 9 বছর থেকে একটু বেশি। তো এই যে আমি যদি আবার আমার থেকেও যারা সিনিয়র আছে, তারা যদি এখন যদি দেশের বাইরে যেতে চায়, তো তাদের আসলে এখন কই থেকে কিভাবে শুরু করা উচিত? যেমন আমরা ইন জেনারেল আমাদের এসওপিতে আমাদের কিছু সমস্যা হয়। আমরা একটা ভালো সিবি লেখা, একটা ভালো এসওপি, তারপরে প্রফেসরকে মেইল করার ক্ষেত্রে, এবং হচ্ছে কি ইনিশিয়ালি সেই ইন্টারেস্টটা অনেকে থাকে না, যে যারা চাকরিজীবী আছে বা সামহাও তারা হচ্ছে কি একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, ডিসকন্টিনিউ পড়াশোনার পরে। এই ইউনিভার্সিটিগুলো লিস্টগুলো আপডেটেড, যে লিস্ট, প্রফেসরদের কিছু লিস্ট, তো এই ব্যাপারগুলোতে আসলে তোর ওপিনিয়ন করতে পারিস। এক্সাম্পল, তোর কাছে যদি ভালো কিছু এসওপি থাকে, সেগুলো আমাদেরকে এখানে একটু দেখালি, একটা বা সামথিং, বা সিভি, বা এই সেশনের পরে যেগুলো তোর প্রাইভেসি এবং সিকিউরিটি এবং তোর সবকিছু ওকে থাকবে, সেরকম কোনো ম্যাটেরিয়াল যদি তুই আমাদের সিএ যারা আছে আমাদেরকে যদি শেয়ার করতে চাস, তো সেরকম যদি কোনো কিছু থাকে যেটা পাবলিকলি শেয়ার করা পসিবল, সেগুলো আফটার এই সেশন যদি আমাকে দিস, তাহলে আমি আবার আদনানকে দিয়ে এগুলো আবার আমাদের প্ল্যাটফর্মে আমরা ওপেনলি এগুলো একটু অ্যাক্সেস দিতে চাই আর কি। এটা থাকবে আমার দিক থেকে রিকোয়েস্ট, যদি পসিবল হয়। আর যদি পসিবল না হয়, তুই এই জিনিসটা একটু কথা বল আর কি। জাস্ট আমি আজকে চাচ্ছি আমি ইউএসএ যাব বা আমি বিদেশ যাব, তো আসলে আমি কি দিয়ে শুরু করা উচিত? সবাই এই শুরুটাই করতে পারে না, শুধু ভাবতেছি, শুরুটাতেই তো আটকে যাচ্ছি বারবার। আপনার সাথে মনে হয় যে ওই ভাইয়ের কমেন্টও মিলে গেছে, যে রেজাল্ট যদি কম থাকে, পাবলিকেশন যদি একটু কম থাকে, তাহলে কেমন হতে পারে আর কি বিষয়টা। সো এটার সাথে যেহেতু মিলে গেছে, তাহলে আমি একসাথে অ্যান্সারটা দিই। সো সবাই আসলে আমরা যে এক্সাম্পলই পছন্দ করে, তা আমি একটা এক্সাম্পলই দিই। যেমন আমাদের এই অস্ট্রেলিয়া এক ভাই, উনি মনে হয়
22 ব্যাচের হবে, মানে আমার চেয়ে প্রায় 10 সেমিস্টার। আমি আমি ওনাকে পাই নাই, আমি যখন হস্টেল ভর্তি হয়েছিলাম তখন উনি ছিল না। উনি কিন্তু মাত্র এই ফলে যে অগস্টে উনি জয়েন করছেন। সো উনি আমরা পাস করছে সেই 2013 সালের দিকে হস্টেল। সো উনি এখন 2025 সালে এসে পিএইচডি শুরু করছে। সো অলমোস্ট 10 বছর পরে। সো 10 বছর পরে আসন্ন থেকে পিএইচডি শুরু করছে। সাথে আরো বিষয় আছে, তার সিজিপিএ ছিল 2.64। সো 2.64, 10 বছরের পড়াশোনা ছিল না। ও সাথে 10টা তার ইয়েও ছিল, কি বলে মানে লগ, সরি ব্যাকলগও ছিল আর কি, মানে 10টা হ্যাঁ। সো 10টা ওনার ট্রান্সক্রিপ্টে 10টা ইয়েও ছিল। আমার মনে হয় এটার চেয়ে আসলে বেস্ট এক্সাম্পল আর হইতেই পারে না যে সিজিপিএ কম, 10 বছরের 10 বছর স্টাডি ক্যাপ ছিলেন উনি, এর মাঝখানে উনি জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করছে। সো ওনার ওইটা ছিল। সো মোটামুটি সিজিপিএ লো এর ব্যাপারটা এখানে চলে আসছে, যে তার সিজিপিএ লো ছিল, সে কিন্তু হ্যাঁ একটু হয়তো স্ট্রাগল করছে, তার মাস্টার্স করা লাগছে, একটু ওয়েট করা লাগছে, এগুলো আপনাকে করতে হবে। আপনি যদি চান যে আমার সিজিপিএ লো আমি পাশ করার সাথে পরদিনই চলে যাবো, এরকম আর হবে না, এটা স্বাভাবিক। অবশ্যই আপনাকে আপনার সিজিপিএ যেহেতু কম, ওটা আপনাকে ব্যাকআপ দিতেই হবে কিছু না কিছু দিয়ে। হয়তো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আপনি বিভিন্ন সফটওয়্যার উপরে ভালো আপনার জ্ঞান আছে, তারপর হচ্ছে রিসার্চ পেপার আছে, অথবা জিআরই স্কোর আছে। এরকম আপনাকে অনেক অনেক ধরনের যেমন এসওপি আছে। তো এইসব কিন্তু আপনার রেজাল্টকে আপনার ব্যাকআপ দিবে। সেগুলো আপনাকে জানতে হবে যে আসলে যখন আপনার রেজাল্ট খারাপ, ঠিক আছে, যে রেজাল্ট যখন আপনার ব্যাচেলর রেজাল্ট খারাপ হয়ে গেছে, আপনি আসলে ওটা তো আর চেঞ্জ করা যাবে এগুলো না। বুস্ট করবে, অনেকটা হ্যাঁ, বুস্ট করবে। না মানে আমরা তো এটা যেহেতু আপনার চেঞ্জ করা যাবে না, অবশ্যই আপনি তাহলে ওই চিন্তা ফেলে দিতে হবে যে এটা তো আমি আর এটাতে ইমপ্রুভ করার কিছু নেই, যেহেতু আমার এটা হয়ে গেছে হয়ে গেছে। এছাড়া যেমন এই ভাইয়ের কথা যদি আমি বলি, এই ভাই ধরেন মাস্টার্স করছে জাহাঙ্গীরনগর থেকে। সো জাহাঙ্গীরনগর থেকে তার মাস্টার্স তাকে অবশ্যই হেল্প করছে। সাথে তার মাস্টার্স করতে তো ওনার মনে হয় 1-2টা পেপারও বের হয়েছে। তার সাথে তার আবার 8 বছরের এক্সপিরিয়েন্স ছিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল। তো এগুলো তার প্রোফাইলে অনেক বুস্ট আপ করছে। এবং আমি যদি তার ইউনিভার্সিটি বলতে চাই, সেটা আমাদের সিভিলের দিক থেকে মোটামুটি 1 থেকে 30-এর মধ্যে আছে ওই ইউনিভার্সিটি। মিশিগান স্টেট, আমি যদি নাম বলে, মিশিগান স্টেট ইউনিভার্সিটি আসছে সে। সো উনি যদি ওখান থেকে যদি আসতে পারে, আমার মনে হয় যে আসলে অ্যাটলিস্ট আমাদের আসলে যারা আছে, যাদের সিজিপিএ লো, তারা হচ্ছে এই চিন্তাটা রাখতে পারে। অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যদি আপনার সিজিপিএ বেশি লো থাকে, বাংলাদেশে একটা মাস্টার্স নিয়ে নেওয়াটা এটা সবচেয়ে ভালো ভালো বুদ্ধি আর বুদ্ধিমানের কাজ হবে, যে একটা মাস্টার্স যদি থাকে সাথে। যেহেতু বাংলাদেশে আপনি কাজ করতেছেন, জবও করতেছেন, জবের সাথে সাথে একটা পার্ট টাইম মাস্টার্স বা কোনোভাবে একটা মাস্টার্সের সাথে অ্যাটাচ থাকা আর কি। তাহলে অ্যাটলিস্ট যখন আপনি বাইরে অ্যাপ্লাই করবেন, মানে অ্যাটলিস্ট 10 বছর পরে, তখন আপনার প্রফেসররা ভাবে যে না, আপনি তো পড়াশোনার সাথে মোটামুটি ভাবে যুক্ত ছিলেন, যেহেতু মাস্টার্স করছেন, আবার আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তো আমি যারা লো সিজিপি, আমার সাথে জাস্ট একটাই ইয়া থাকবে যে আপনি যদি সাথে সাথে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে জিআরইটা দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার জিআরই স্কোর ভালো থাকতে হবে, যেহেতু আপনার সিজিপি একটু লো। আর যদি একটু পরে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা মাস্টার্স নিয়ে নেওয়া বেটার, সাথে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এগুলো আপনাকে প্রোফাইলে বুস্ট আপ করবে আর কি। আর এই জায়গাটা আরেকটা জিনিস কি অ্যাড করা যায়, যে বেসিক্যালি হচ্ছে গিয়ে যে আমাদের এখানে 2 ক্যাটাগরির স্টুডেন্ট আছে। হয়তো ম্যাক্সিমাম মানুষই চায় হচ্ছে যে বাংলাদেশে আমাদের যে সোশিয়াল যে কন্ডিশন, যে আমরা ম্যাক্সিমাম ফ্যামিলির, আমরা যে ফ্যামিলি বিলং করি, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হচ্ছে গিয়ে আসলে ইউএস এর মতো এরকম একটা জায়গায়, বা আমি ইউরোপও বলি, বা আমি কানাডা বলি, ইউকে বলি, অস্ট্রেলিয়া বলি, সেখানে সেলফ ফান্ডিং এ গিয়ে আসলে এফোর্ড করাটা খুবই কঠিন। হাতে গোনা কিছু ফ্যামিলি ছাড়া আসলে ওই জিনিসটাকে মানে সাস্টেনেবল সলিউশন আর কি বাকি সবার জন্য। সো আমি যদি ইন শর্টে যদি ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যদি বলি, যে এই জার্নিটুকুতে আমি তুই এর আগে যারা আমরা প্রায় 40 মিনিট কথা বলে ফেলছি, আমাদের অনেকজন রিসেন্টলি হয়তো জয়েন করছে, শুরুর দিকের কথাগুলো অনেকে মিস করছে। তো এই র্যাপ আপ করার জন্য, যে আমরা যদি দেশের বাইরে এখন যেতে চাই, আমি অফার লেটার পেলাম, আমি ফান্ডিংও পেলাম, তো এর মানে এটাই কি দাঁড়ায়? অনেকের ধারণা একটা জিনিস আছে যে মানে আমার আর তেমন কোনো খরচ নেই, আমি শুধু বিমানের টিকিট কেটে চলে গেলেই হবে। জিনিসটা কস্টটা কি এতটাই নমিনাল, বা রিয়েলিস্টিক সিনারিওটা কি? আমি ফান্ডিং পেলাম, 100% ফান্ডিং পেলাম। আবার আরেকটা অপশন থাকে হচ্ছে, অনেকে কিন্তু ফান্ডিং পাইছে কিন্তু শুরুতে টিএ বা এই
ইউনিভার্সিটিতে গিয়ে তারপরে দেখা গেছে যে 6 মাস পরে 4 মাস পরে বা 1-2 সেমিস্টার পরে গিয়ে চেষ্টা করে তারপরে হয়তো ম্যানেজ করতেছে। আর অনেকে যারা লাকি তারা হয়তো যাওয়ার সময় ফ্লাই করে। এই পুরো সিনারিওটা নিয়ে আমাকে একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আমাদের যারা আছে আমাদের এই ব্যাপারটা নিয়ে একটা ভালো মিথ আছে যে ফান্ডিং পাইছি মানে আমার আর কোনো টাকা পয়সা লাগবে না, বা ফান্ডিং পাইছি মানে আমার লাইফ হচ্ছে এখন শাইন, আমি শুধু দেশের বাইরে যাব, ঠিক আছে, আমি পড়াশোনা করব, 2 বছর পরে হচ্ছে যে আমি বের হয়ে আমি একটা ভালো জব সেক্টরে ঢুকে যাব ওই দেশে, ঠিক আছে। ব্যাপারটা কি এরকম আসলে? যেহেতু মানে টাকা পয়সার কথাই বলছেন, আমি আসলে আপনি যেটা বলছেন দুইটা সিনারিও আছে, একটা হচ্ছে ফান্ডিং সহ সিনারিও, একটা হচ্ছে ফান্ডিং ছাড়া সিনারিও। আর ফান্ডিং ছাড়া সিনারিওটা আমি তো আসলে, যেহেতু আমি ফান্ডিং ছাড়া পড়িনি, বা আমি আশেপাশে যা দেখলাম যে ওই যেটা বললাম যে আপনার লিভিং কস্ট উঠানো যাবে ইউএসএ বেস করে যেহেতু বলতেছি, ইউএসএ তে আপনার ফান্ডিং দিয়ে মানে যদি আপনি নিজের খরচে আসেন বা এসে একটা জব ম্যানেজ করলেন ক্যাম্পাস জব, আপনার লিভিং কস্ট উঠবে, বাট আপনার হচ্ছে টিচিং বা আপনার পড়াশোনার যে খরচটা এটা পুরোপুরি বাসা থেকেই আসতে হবে। এখানে আমি একদম মানে এটা আসতেই হবে, আসলে কিছু করার নেই। আর যদি আপনি 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 হয়তো ইউরোপেরটা ভালো বলতে পারবেন, যেহেতু আপনি ইউরোপে আছেন। আমি মনে করি যে আপনি ইউরোপেরটা আপনি শেয়ার করেন, আমারটা আমি শেয়ার করতে, যেহেতু আমরা এটার মধ্যে এক্সপিরিয়েন্স করতেছি। আর ফান্ডিং সহ যে শেষ পরে আমি আমারটা বলবো, তুই তো ফান্ডিং সহ যে ব্যাপারটা, এটা আমি আসলে আবার একটা আরেকটা জিনিস বলে রাখি, সরি এই যে ক্যাম্পাস জবের কথাটা বললি, আমি মনে করি যে আমি সেলফ ফান্ডে গেলাম, যেহেতু আমাদের এখানে যারা সিভিলে আমাদের এখানে সব রকমেরই বড় ভাই ছোট ভাই ভাই বোন যারা আছে তারা সব ক্যাটাগরির থাকতে পারে, সবাইকেই কভার করার চেষ্টা করবো আমরা। তো মনে করি কেউ সেলফ ফান্ডিং এ গেল, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আসলে ক্যাম্পাস জব কি তার জন্য কি পাওয়াটা সহজ, নাকি যে ফান্ডিং পেয়ে গেছে তার জন্য ক্যাম্পাস জব পাওয়াটা সহজ? আপনি যখন ফান্ডিং পাচ্ছেন তখন তো নাকি ফান্ডিং ছাড়া আসছে? না, আপনি যখন ফান্ডিং নিয়ে আসছেন তখন তো আপনি টিএ বা আরএ হিসেবে আসতেছেন, তো ওটা অলরেডি আপনাকে ফান্ড দিয়ে দিচ্ছে। আর টিআরএ আপনাকে ইউএসএ হচ্ছে টিআরএ আপনাকে যখন প্রোভাইড করবে অটো আপনার হচ্ছে এডুকেশন কস্টের ওয়েব করে দিবে ওরা, মানে আপনার আর কোনো পড়াশোনা ওখানে আর কোনো খরচ নেই। তো তার মানে আপনাকে যখন টিএ প্রোভাইড করলো যে আপনাকে একটা মান্থলি স্টাইপেন্ড দিচ্ছে, সাথে হচ্ছে আপনার পুরো স্টুডেন্ট যে প্যাকেজটা এটা পুরোটাই ওরা ওয়েব করে দিবে। সো আপনাকে আপনি যখন টিআরএ যখন আসার আগেই পেয়ে যাচ্ছেন তখন আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না আসলে, মানে অ্যাটলিস্ট পড়াশোনার কোনো খরচ নিয়ে চিন্তা করতে হবে না, ওইটা অলরেডি ওয়েব করে দেয় ওরা। কিন্তু যারা হচ্ছে আসার পরে ক্যাম্পাস জব নেই, ক্যাম্পাস জব বলতে ভাই আমি বুঝাচ্ছি এগুলো মানে একাডেমিক না, মানে টিএ বা আরএ না, এগুলো হচ্ছে আপনার হয়তো ক্যান্টিনের জব অথবা লাইব্রেরিতে জব, ওরকম জব বুঝাচ্ছি আর কি। তো ওগুলো আপনার পড়াশোনার সাথে রিলেট না। কম্পিটিশন কেমন এই জব মার্কেটে ইউএসএ তে? এটা তো আসলে ভালোই কম্পিটিশন, আমার কাছে যা মনে হয়েছে এখানেও আসলে ভালোই কঠিন আসলে, টু বি অনেস্ট। এটা পাওয়ার এটা আমি জানতে চাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের যারা শ্রোতা আছে আমাদের এখানে, তো ওদের ওই জিনিসটা জানা উচিত। আসলে আমি যে ভাবতেছি যে ক্যাম্পাস জব, তো মানে এটা আসলে খুব একটা ইজি না, তার মানে না খুব একটা ইজি না, কজ যেহেতু ইউএস এর এই মানে ক্যাম্পাস জব যেগুলো এগুলো আন্ডারগ্রেডরাও করতে পারে। দেখা যাচ্ছে ইউএস এর যারা আন্ডারগ্রেড আছে ওরাও অ্যাপ্লাই করে, যেহেতু ওরাও নিজের টাকায় পড়তেছে, দেখা গেছে আন্ডারগ্রেডরাই নিয়ে নিল। আর ওরা যেহেতু আমেরিকান, এটা অবশ্যই ওরা ওটাকে প্রেফার করে, টু বি অনেস্ট আর কি। যেহেতু আন্ডারগ্রেডে ছিলেন ওরা ছোটখাটো, তো মানে হয়তো ওদের অত বেশি চাপ পাওয়া নেই, তো দেখা গেছে ওরা ওই বেশিরভাগ জবই ওরাই নিয়ে নেয়, আমেরিকানরাই বা যেটা নেটিভ আর কি। এর বাইরে আর হয়তো কিছু থাকে, ফাঁক ফোকর থাকে, তখন হয়তো আপনি ঢুকতে পারবেন আর কি। আর আমি আসলে একটা শেয়ারও করতে চাই, আমার একটা কষ্টের একটা স্লাইড বানাইছিলাম, ওইটা একটু শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওভারঅল এই জিনিসটা খুবই মানে দেখা গেছে আমি ওইখানে গিয়ে ক্লাস শুরু করার পর্যন্ত দেখা গেছে আমার এত লাখ টাকা চলে গেছে, আমার 10 লাখ টাকা চলে গেছে, আমার 15 লাখ টাকা চলে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে যদি তুই তুই আরেকটা জিনিস অ্যাড করি, যদি কেউ যদি ফ্যামিলি থাকে, কারো হয়তো শুধু স্পাউস আছে, কারো হয়তো একটা চাইল্ড আছে, তো ওই ব্যাপারটা একটু জাস্ট সাম আপ করিস আর কি, ঠিক আছে? তুই ইউএসএ পার্সপেক্টিভে বল, তোর বলা শেষ হলে আমি জাস্ট 1-2 মিনিটে ইউরোপের পার্সপেক্টিভ থেকে জাস্ট অন্তপক্ষে আমাদের এখানে এখানে যারা আজকে অ্যাটেন্ড আছে তাদের সাথে আমরা কথা বলবো আর কি, তাদের বিষয়ে এই জিনিসগুলো নিয়ে। আচ্ছা, আমি ভাই একটা স্লাইড শেয়ার করি, কি দেখা যাচ্ছে? আমি শিওর না। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যাওয়ার আগে, মানে আপনি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এরপর আপনার কি কি খরচ আছে ইউএসএ যাওয়ার আগে, মানে কোনো ধরনের টিউশন কস্ট ছাড়াই। সো আপনি যখন এই যে আমি যে আপনাকে যেটা বলছিলাম যে 2018 সালে যখন পাশ করে বের হয়েছি, তো আমি তখন স্বাভাবিকভাবে আমার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আসছে।
কিন্তু যখন হচ্ছে আমি একটু ঘাটাঘাটি করলাম তখন এই কস্টগুলো আসলে আমার আসলো আর কি, আমার নলেজে আসলো। তো তখন নিজের পকেটে টাকা দিয়ে আমার কাছে হয়তো 5-10 হাজার টাকা আছে। তো 5-10 হাজার টাকা দিয়ে তার আমি এগুলা কভার করতে পারবো না। এগুলা কিন্তু ফান্ডিং পাচ্ছেন কি না পাচ্ছেন না, বাইরে যাচ্ছে কি যাচ্ছেন না, এগুলো আপনার কস্ট হবেই। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে এটা ওয়ান হচ্ছে টাইম কি যে ইনভেস্টমেন্ট। আমাকে, মানে এটা আমি হ্যাঁ মানে আপনার, যাই বা না যাই এই খরচ আমাকে করাই লাগবে। হ্যাঁ মানে এয়ার ফিটা বাদ দিছি, মানে এয়ার ফি ধরলে আর কি, যদি না চাই তাহলে তো এয়ার ফিটা আসতেছে না। সো তো আমি যখন এইগুলোর সাথে পরিচয় হয়েছি যে এই কজগুলো আমার লাগবে, তখন আমি আসলে একটু পিছিয়ে গেছি যে আমার কাছে তো আসলে মানে আমি হয়তো বাসা থেকে নিবো না, এটা মাথায় আসছিল যে বাসা থেকে নিবো না। সো একটু পিছিয়ে গেছি, তখন আমাকে আবার জবের দিকে ফোকাস হয়ে আমি 2 বছর জব করে টাকা পয়সা একটু সেভিংস করে তারপর আগাইছি আর কি। সো আমি যদি এটা বলি, আমি এগুলো সব অ্যাপ্রক্সিমেট আসলে, মানে এক্স্যাক্টলি 25,000, এগুলো কিন্তু সব বিডিটি আর কি। সো বাংলাদেশে হয়তো অ্যাপ্রক্সিমেট এখন যদি আপনি আইএলটিএস দিতে চান আপনার অ্যাপ্রক্সিমেটলি 25,000 লাগবে। জিআরই দিতে গেলেও এখানেও 25,000 খরচ আছে যদি জিআরই দেন। আর অ্যাপ্লিকেশন ফি আমি এটা বারবারই বলছি, এটা আসলে খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। সো খুব বেশি শিওর না হলে অ্যাপ্লাই করে না করে উচিত আসলে, বিকজ আপনার এক একটা অ্যাপ্লিকেশনে $100 মতো খরচ হবে। সো আমি এটা এমনি ধরে রাখলাম যে কেউ যদি 10টা অ্যাপ্লাই করে তার মিনিমাম $100K, মানে মোটামুটি 1 লাখ টাকার উপরে চলে যাবে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিতে। এরপর আপনি যদি অ্যাডমিশন পান, ফান্ডিংও পাইছেন, এরপর আপনার ভিসা ফি এখন মনে হয় 25,000-এর কাছাকাছি ইউএস এর। আর যারা স্টুডেন্ট তাদের ইউএসএ আসার সময় ভিসা অ্যাপ্লিকেশনের সময় একটা সেভিংস ফি দেওয়া লাগে, এটা হয়তো অনেকে জানে না বা নলেজে নাই। সো এখানেও প্রায় $40,000 টাকার মতো খরচ আছে। তো আপনি যদি এয়ার ফিটাই বাদ দেন, এয়ার ফি বাদ দেওয়া আপনার প্রায় মোটামুটি 2 থেকে 3 লাখ টাকা আপনার হাতে রাখতে হবে, যে আমি সব আইএসজিআর দিব, অ্যাপ্লিকেশন করবো, ভিসা ফি সেভিংস ফি দিব, এখানে মোটামুটি আপনার 2 লাখ টাকা হাতে রাখতে হবে আর কি। এরপর তো বাকি এয়ার ফিটা আসলো, এয়ার ফি তো আপ ডাউন করে। আর এরপর বাকি শপিং টপিং মিলে মোটামুটি 3 থেকে 4 থেকে 5 লাখ টাকা আপনার হাতে রাখতে হবে। এটা হচ্ছে যাওয়ার আগের সিনারিও বলছি, হয়তো এগুলো অনেকে শেয়ার করে না, কিন্তু আমার মনে হয় যে আসলে এগুলো সবার জানা উচিত আর কি। যে আপনি বাইরে যাওয়ার চিন্তা করছেন, কিন্তু তখন আপনাকে অ্যাটলিস্ট এগুলো মাথায় রাখতে হবে। হয়তো পরের টাকাগুলো আপনি যখন ফান্ডিং পেয়ে যাবেন এগুলো আপনার খরচ করতাম হয়তো গায়ে লাগবে না আর কি, কিন্তু এর আগে হচ্ছে অ্যাটলিস্ট 2 লাখ টাকা আপনার লাগবে যে আপনার মোটামুটি সব অ্যাপ্লিকেশন রেডি করতে বা এসজিআরই দিতে। এটা হচ্ছে আপনার যাওয়ার আগের খরচটা বললাম। আর অনেকে ভাবে যে ফান্ডিং পেয়ে গেছি, এখন ইউএসএ আসলাম, এখন মনে হয় আমি আর কি বড়লোক হয়ে যাব বা এরকম কিছু ভাবে অনেকে, কিন্তু এটা আসলে অনেক ক্ষেত্রে আসলে সঠিক না। কারণ ইউএস এর ফান্ডিং যে সিনারিওটা এক একটা ইউনিভার্সিটি এক এক রকম, এটা ঠিক আছে যে আপনার বিভিন্ন স্টেটের এক, যেমন নিউ ইয়র্কের অবশ্যই খরচ বেশি থাকবে। আপনি হয়তো মাসে আপনাকে $4,000 দিলেও আপনি দিন শেষে মনে 30-40 হাজার টাকাও বাংলা টাকাও জমা সেভিংস করতে পারবেন না। যেমন আমি যখন মাস্টার্সে আসছিলাম আমার ফান্ডিং ছিল মাত্র $1,000 আর কি। সো আমি যখন $1,000 পাইছি, কিন্তু আমার আর কোনো অপশন ছিল না। তা আমি যেহেতু একটাই ফান্ডিং পাইছি, তো আমি এটাতেই চলে আসছিলাম এত কিছু চিন্তা না করে, যে $1,000 দিবে মাসে, ওটা নিয়ে আমি চলে আসি। তো আসার পর যে ঝামেলাটা হয়েছে, এখানে আসার পরে ওদের আসলে অ্যাডমিশন অফার বা ফান্ডিং অফারে অনেক সময় অনেক ধরনের ল্যাকিংস থাকে। লাইক অনেকে যেমন একটা সেমিস্টার ফি দিতে হয়, লাইক টিউশন ফি ওরা দিয়ে দিচ্ছে ঠিক আছে, কিন্তু এককালীন একটা খরচ দিতে হয়, যেমন সেমিস্টার ফি। প্রতি সেমিস্টারে আমাকে একটা কিছু অংশ আমাকে দিতে হয়। লাইক আমি যখন জর্জিয়াতে ছিলাম আমার প্রায় $800-900 মতো প্রতি সেমিস্টারে দিতে হইতো। দেন তারপরে আরেকটা জিনিস হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যদি ভার্সিটি প্রোভাইড না করে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ। এমন ক্ষেত্রে বেশি আপনাকে প্রায়, যদি ইয়ারলি চিন্তা করি, ইয়ারলি আপনার অনেকটা $2,000-3,000 মতো হইতে পারে। আচ্ছা রিয়াদ, এই জায়গাটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, যে এই জিনিসটা আমাদের অডিয়েন্সে অনেকেই, এই যে যেটা বলে যে আমি ফান্ডিং পাইছি, আমার টিউশন ফি আর সেমিস্টার ফি আমাকে দিতে হবে। টিউশন ফি আমি ওয়েভার পেয়ে গেছি, বাট আমার টিউশন ফি দিতে হচ্ছে। এই জিনিসটা আসলে কি, কেন হচ্ছে, মানে এই জিনিসটা এটা কি মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতেই, নাকি এটা কিছু ইউনিভার্সিটিতে ইউএসএ তে? এটা ভাই সেমিস্টার ফিটা আপনাকে আসলে সব ইউনিভার্সিটি দিতে হবে। কিছু ক্ষেত্রে আপনি যদি এই প্রফেসরের থ্রুতে আসেন, কিছু প্রফেসর হয়তো আপনাকে দিয়ে দিবে, কিন্তু এটা ম্যান্ডেটরি না। প্রফেসর যদি ভালো মানুষ হয় তাহলে দিতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আমি দিলাম না, ধরে নিন আমি জাস্ট ওর কেস সিনারিওটা চিন্তা করতেছি, যেহেতু সবার আসলে মানে এই জিনিসটা আমাকে চিন্তা করে রাখতে হবে আসার আগে। আমি কি আসলে আমার প্রফেসর কি আমাকে কি এই টিউশন ফি ওয়েভার পাইছি, কিন্তু এর মানে কি আমি সেমিস্টার ফিটা ওয়েভার পাইছি কিনা সেটাও আমাকে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে আমাকে এটা কনসিডার করতে হবে খরচ হিসেবে।
হ্যাঁ, যেমন আমি যদি যেমন আমি যখন জর্জিয়া আসলাম তখন আমার সাথে আরেকটা ছেলে আসছিল সাস থেকে। তো ও যখন যেমন ফান্ডিং পাইছে ও সুন্দর মতো চলে আসছে, জাস্ট প্লেনে টিকিট করে চলে আসে, হাতে হয়তো আপনার $300-400 নিয়ে চলে আসছে, বললো যে মাস শেষে তো টাকা পাবি, এটা চিন্তা করে আসছিল। কিন্তু আসার পরে যে ঝামেলাটা হয়েছে যে ও আসার পরে আমাদেরকে যখন আমরা অ্যাডমিশন নেই, আমাদের হচ্ছে এই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে প্রথম 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমাকে ওই টাকাটা পে করতে হবে। কি টাকা? $800-900 হচ্ছে আপনার সেমিস্টার ফি। এরপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স প্রায় $1500। তখন আমাদের হেলথ ইন্স্যুরেন্স আমাদেরকে দিত না আর কি, যেহেতু দিত না ও এটা খেয়াল করেনি, ও হয়তো ভাবছে হেলথ ইন্স্যুরেন্স হয়তো এটা মাথায়ও আসেনি, যেহেতু আমরা বাংলাদেশে যারা থাকি আমরা হেলথ ইন্স্যুরেন্সের সাথে মানে এটা পরিচিত না, আমাদের তো কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই বাংলাদেশে। সো এটা $1500 প্লাস $900, এই গেল হচ্ছে কত, $2400। এরপর আপনি এসে যখন একটা হাউস রেন্ট নেবেন, হাউস রেন্টে আপনাকে প্রায় 1 মাস বা 2 মাসের টাকা কিন্তু অগ্রিম দিতে হবে, অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স দিতে হবে। এটাও কিন্তু অনেকের হয়তো মাথায় থাকে বা থাকে না। সো এখানে ধরেন আপনার প্রায় আরো $1000। সো 1000 প্লাস ওর প্রায় $3500 আপনার একটা আসার সাথে সাথে আপনার জাস্ট দিয়ে দিতে হবে, মানে এটা আপনাকে এবং নিয়ে মিনিমাম প্রথম 1 মাসের তো আমার গ্রোসারিও কিনতে হবে, আমি যখন স্টুডেন্ট হিসেবে যাচ্ছি। হ্যাঁ, ওইসবে অ্যাডজাস্ট ছিল। তো এইটা যেমন ওর ছিল না, ও এসে একটা বিপদে পড়ছে। আমরা তো জানি যে বাংলাদেশ থেকে আসলে টাকা পাঠানো যায় না বলতে গেলে এখন, মানে খুবই টাফ যে আপনি যে বাংলাদেশ থেকে আপনাকে কেউ আপনাকে টাকা পাঠাবে, এটা কিন্তু আসলে এখন হার্ড হয়ে গেছে অনেক। হয়তো আপনি এখান থেকে বাংলাদেশে টাকা পাঠানোটা খুব ইজি। তো ওর পরে আমাদের হয়তো আমরা বাংলাদেশি কমিটি যারা ছিলাম ওরা মোটামুটি আমরা কিছু টাকা এদিক সেদিক করে মোটামুটি সবাই ওকে উঠে ওই $3500 উঠাই দিছিল আর কি। পরেও আস্তে আস্তে ওটা পে করে দিচ্ছে। তো এইটা একটা বিশাল হ্যাসেল, আপনি একটা নতুন দেশে আসছেন, এই সেই একটা বিপদে, মানে টাকার বিপদে আসলে বড় বিপদ আসলে সত্যি কথা যেটা, যে আপনার যখন টাকার বিপদে পড়বেন তখন আসলে আর দুনিয়াদারি আর কিছু ভালো লাগে না। তো এইগুলো আসলে ওর মাথায় হয়তো এটা ছিল না। আমি আসার আগে আসলে ওখানে আমার একটা বড় ভাই ছিল, 24 ব্যাচের মনে হয় ভাই, এসানু ভাই। তো আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আসলে জিনিসগুলো জানছিলাম যে আমার আসলে অ্যাটলিস্ট $3500 আমার নিয়ে আসতে হবে। তা আমি তখন আসার সময় ভাবে $3500 মতো আমি আমার ক্যাশ নিয়ে আসতে হয়েছে, যেহেতু এসে এইগুলো আমার দিয়ে দিতে হবে। বাট এটা আমার শুরুতে গেল হচ্ছে কি আমার ইনিশিয়ালি ইউএস এর জন্য শুরুতে আমার 5 লাখ টাকা, যদি আমি সংক্ষেপে যদি বলি, আমি যখন প্রিপারেশনটা নিচ্ছি যদি ইউএস এ যদি, তো 5 লাখ টাকা লাগতেছে। আর আমি ফান্ডিং পেয়ে গেলে আর আরো 5 লাখ টাকার মতো লাগতেছে হচ্ছে কি, কারণ আমি যদি $3500 করি, ওটাকে যদি আমি বাংলাদেশি টাকায় যদি রেটে কনভার্ট করি, 121 টাকা না 22 টাকা এখন রেট মেবি, তো সেটাও তো 5 লাখ টাকা, মানে আমার 10 লাখ টাকা আমার একটা ক্যাপিটাল আমার থাকা লাগতেছে যদি আমি একদম সিঙ্গেল মানুষ হয়ে থাকি। আপনি যদি শুরু থেকে ধরেন তাহলে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, কি কস্টগুলোর কথা রাখতে হবে। একদম 10 লাখ টাকা আমি ফান্ডিং পাওয়ার পরও লাগতেছে আমার। হ্যাঁ, 10 লাখ টাকা ফান্ডিং পাওয়ার পরও হয়তো ফান্ডিং পাওয়ার পর এখন এটাও একটা মিথ আছে যে আপনি হয়তো ধরেন এগুলো আপনি খরচ করে ফেলেন, ঠিক আছে, এগুলো সব শেষ, আপনি এখন পড়াশোনা শুরু করলেন, মাস শেষে স্টাইপেন্ড পাচ্ছেন। আমি আসলে কাউকে ডিমোটিভেট করতে আমি জাস্ট সিনারিওটা বলতেছি আর কি। যখন আমি যখন জর্জিয়াতে ছিলাম, এটা ডিমোটিভেটেড না, কারণ হচ্ছে কি আমরা অনেকেই হচ্ছে যে আসার পরেও আমরা ভাবি যে ইউএসএ চলে আসছি, ইউরোপে চলে আসছি, বা আমি একটা ভালোই ওয়ার্ল্ডের টপ 500 ইউনিভার্সিটির মধ্যে একটাতে আমি পড়তে পারতেছি, ইটস এ ব্লেসিং, ঠিক আছে। বাট আমি আসার পরেও যে ডিফিকাল্টিগুলো, সেগুলো আমরা আসবো কিভাবে সেটা নিয়ে তো আমরা কথা বলতেছি, কিন্তু আসার পরের প্রবলেম বা সিচুয়েশনটা আমাদের সবার জানা থাকলে কিছুটা ভালো হবে আর কি। বুঝতে পারছি ভাই। আর হ্যাঁ, আমি যদি ফান্ডিং এর ব্যাপারে বলি, মাস্টার্স এর ফান্ডিং অবশ্যই হচ্ছে আপনার পিএইচডি ফান্ডিং এর চেয়ে কিছুটা কম, কিছু না ভাই, প্রায় ভালোই কম। ইউনিভার্সিটি বেসিসে দেখা যায় প্রায় 500 থেকে $1000 কম বেশি হইতে পারে। যেমন আমি যখন জর্জিয়াতে আসছিলাম আমার স্যালারি ছিল $1000। তো $1000 দিয়ে আমি যদি এটাকে একেবারে ভেঙে ভেঙে বলি, ধরেন আমার যদি মাসে এই সেমিস্টার ওয়াইজে $900 দেওয়া লাগতো, আমি যদি ওখান থেকে, তো মাসে মোটামুটি 100 থেকে 150 টাকা চলে যাচ্ছে সেমিস্টার ফিতে। এরপর আমার খাওয়া দাওয়াতে মোটামুটি 150 থেকে $200। এরপর আমার রেন্ট ছিল প্রায় $350 মতো। তো এইগুলো বাদ দিয়ে আরো ধরেন মোবাইল ফি, ইন্টারনেট ফি, ইলেকট্রিসিটি ফি, তারপরে হচ্ছে এগুলো কিন্তু আমি একদম বেসিক খরচগুলো বলতেছি। সো এই খরচগুলো বাদ দিলে দেখা গেছে যে আমার মাসে যে হয়তো $100 অ্যারাউন্ডে সেভ হচ্ছে। আমার মাস্টার্সের সিনারিওটা বলতেছি। সো আপনি দেখেন আপনি ফুল ফান্ডিং পাইছেন, হয়তো আপনি বাংলাদেশে জব করে এর চেয়ে বেশি টাকা সেভ করতে পারতেন, কিন্তু আপনি এখানে এসে দেখা গেছে এটা হচ্ছে না। তো এইগুলো আসলে মাথায় রাখতে হবে যে আপনি আসলে কোন ভার্সিটিতে যাচ্ছেন, কেমন ফান্ডিং পাচ্ছেন। আপনার যদি ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় সেক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি এই ফান্ডিংটা অ্যাকসেপ্ট করবো কিনা, করার পর আমি কি আসলে থাকতে পারবো কিনা। যেহেতু আমার ফ্যামিলিতে তখন আমার সাপোর্ট করতে হয় নাই, সো আমি জাস্ট চলে আসি যে আমার আসলে সমস্যা নেই, আমি জাস্ট আমার টাকা সেভিং এর এখন চিন্তা নেই, আমি জাস্ট জব করে 2 বছর পড়াশোনা করবো, এরপর হয়তো পিএইচডি বা জবে যাবো। এই যে আমি আমার
সাস্টের কথা যেহেতু ফ্রেন্ডের কথা বলছি, তো আমরা একসাথে শুরু করছিলাম, ওরও সেম অবস্থা, ও তো আসছিল যে হয়তো ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, কিন্তু ফ্যামিলিকে আর সাপোর্ট করতে পারে নাই আর কি, যেহেতু ফান্ডিং কম ছিল। সো 2 বছর কোনো ফান্ড সাপোর্ট করতে পারে নাই, বাট 2 বছর পর ও কিন্তু জবে চলে গেছে। ও হচ্ছে ওর জিওটেক ব্যাকগ্রাউন্ডে ছিল, সো আপনি একটা পাইল কোম্পানিতে জয়েন করছে পাস করার পর পর। ওর কিন্তু এখন স্যালারি ইয়ারলি হচ্ছে $90K মতো, সো মান্থলি প্রায় $6,000 থেকে $7,000 মতো সে ইনকাম করে এখন আর কি। এখন তার কন্ডিশন ভালো হয়ে গেছে। কিন্তু এগুলা কিন্তু প্রথম 2 বছর মাস্টার্সের যে 2 বছর ও কিন্তু এই সময় সে সাপোর্ট করতে পারে নাই, যেহেতু ফান্ডিং সিনারিওটা কম ছিল। তো এটাও আসলে মাথায় রাখা উচিত যে আপনি ফান্ডিং যেটা দিচ্ছে ওইটা কি এনাফ কিনা, বা আপনার যে নিড, আপনার যদি ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় সেটাকে আপনি পারবেন কিনা। এটা তো একটাই কথা বললাম। আর যদি আপনি পিএইচডিতে আসেন বা অনেক অন্য ইউনিভার্সিটি আসেন, অনেক ক্ষেত্রে গেছে ফান্ডিংটা ভালোই থাকে। যেমন আমি যদি আমার প্রেজেন্টের কথা বলি, এখানে ফান্ডিং আমার মোটামুটি ধরেন জর্জিয়া প্রায় অ্যারাউন্ড 3 টাইমস আর কি। সো তো এখন কিন্তু দেখা গেছে যে আমি হয়তো এখন ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছি, বা আদার্স যে অপশনগুলো, বা একটু ভালো লাইফ লিড করতে পারতেছি, মন চাইলেও যা কিনতে পারতেছি বা ঘুরতে পারতেছি। তো এই ক্ষেত্রে আবার ফান্ডিংটা আমার সিনারিওটা ভালো আর কি। তো আপনাকে এগুলা যখন ফান্ডিং লেটার পাবো তখনই আসলে সবকিছু আসলে চিনতে পারবো, বা ব্যাক ক্যালকুলেশন বা যা যা করা যায় আর কি, এসব করে আসলে আগাইতে হবে আর কি। আচ্ছা রিয়াদ, এখন হচ্ছে কি যে আমাদের হাতে 30 থেকে 35 মিনিট সময় আছে। তো আমাদের ছোট 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 আরো অনেকগুলো কোশ্চেন আছে। তো আমি তোকে র্যাপিড ফায়ারের মতো হচ্ছে গিয়ে যে আমি একটা একটা করে কোশ্চেন করবো, সেগুলো নিয়ে তুই 30 সেকেন্ড 1 মিনিট সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে, বা যেটাতে বেশি লাগবে সেটা কিন্তু মাথায় রাখিস। হচ্ছে আমাদের কাছে বেশ কিছু কোশ্চেন আছে আর কি, আচ্ছা আচ্ছা। যাতে সবাই। এখন শুরুতে একটা জিনিস হচ্ছে কি যে আমরা প্যারালালি একটা জিনিস যেটা আমাদের এই মুহূর্তে দেশে যে একটা সিনারিও আছে, অনেকেই হচ্ছে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতেছে, কিন্তু আবার অনেকে যারা ব্যস্ত আছে অনেকে দেখছে এজেন্সির কাছে যাচ্ছে। ইভেন আমাদের অস্ট্রেলিয়া অনেকে যাচ্ছে, কারণ সময় কিভাবে নিজের ফাইলটা নিজে রেডি করব। তো তোর কাছে কি মনে হয় যে আসলে ইউএসএ যাওয়ার জন্য কি নিজের ফাইলটা নিজে রেডি করাটাই কি ওয়াইজ ডিসিশন হবে ওভারঅল, আমি যদি সবকিছু চিন্তা করি? আর এজেন্সিকে কিভাবে ট্রাস্ট করা যায় কিনা, বা এজেন্সি কি আমাকে এরকম ফুল ফান্ডিং, বা আমার রেসিপিটা এজেন্সি কিভাবে কি ওর মতো করে কি আমার রেসিপিকে ও লিখতে পারবে? তো আসলে এজেন্সির কাছে যাওয়া উচিত কিনা, বা না গেলে কেন যাব না আমি? এই ব্যাপারটা যদি একটু ছোট করে যদি বলতে। আর একই সাথে আরেকটা যেটা ওই প্রথম কোশ্চেনের সাথে ছিল, যে আমি নিজের ফাইলটা নিজে রেডি করতে হলে আমাকে কি কি জিনিসগুলো একটু রেডি মানে মাথায় রাখতে হবে, যে আমি এসওপি করবো, আমি একটা ভালো সিভি করব, আমি এটা করব, আমি বাংলাদেশ থেকে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবো, বা আমার ড্রাইভিং লাইসেন্সটা ওখানে কনভার্ট করা যায় কিনা, ওভারঅল এই ফাইলের সাথে কি কি লাগবে, বা আমি যে ফুল প্রিপারেশনটাই। আচ্ছা, তারা ভাই কোশ্চেনের সাথে মোটামুটি যে আপনি যখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার প্রোফাইলে কি কি থাকা লাগবে, মোটামুটি এটা একটা কোশ্চেন। তারপর হচ্ছে আমার প্রোফাইল রেডি হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে ধরেন এরপর কি আমি এজেন্সির কাছে যাবো কিনা, মানে হোল ভিসা প্রসেসের জন্য কি এজেন্সির কাছে যাবো কিনা, হয়তো এই দুটো কোশ্চেন আসছে। আমি জাস্ট একটু ছোট করে মানে কি কি লাগে ওইটা একটা আমি স্লাইড বানাইছিলাম, সেটা একটু শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তুই আচ্ছা, একটু আপনি জুম যদি করতে পারিস, হালকা করে একটু জুম করতে পারিস চাইলে। ওকে, থ্যাংক তো ইউ। আমি যদি একটু সংক্ষেপে বলতে চাই যে আমার মোটামুটি এই জিনিসগুলো আমার লাগবে আমার ওভারঅল জার্নিতে, যে আমার কি কি আমার প্রোফাইলে বা আমার ক্রেডেনশিয়াল কি কি থাকা উচিত। ফার্স্ট অফ অল যে আমার তো যে মাস্টার্স বা পিএইচডি অ্যাপ্লাই করবেন আপনার অবশ্যই একটা ব্যাচেলার ডিগ্রি থাকবে। আর ব্যাচেলার ডিগ্রি আমি যখন বলতেছি ওখানে শুধু আমি জাস্ট সিজিপিটাকে মেনশন করছি, যে হয়তো একটা মডারেট সিজিপিএ বা যাই থাকুক কিছু একটা থাকবে, মানে ব্যাচেলার ডিগ্রি বলতে আমি সিজিপিটাকে বোঝাচ্ছি। এর সাথে আমার হয়তো আইএলটিএস বা টোফেল বিভিন্ন ইউনিভার্সিটি দুইটাই অ্যাপ্রুভ করে, এখন ডুওলিঙ্গো অ্যাপ্রুভ করে, আরো আদার্স ইংলিশ টেস্ট আছে, আমি যেগুলো নাম লিখলাম না, আইএলটিএস টোফেলটাই লিখলাম যেহেতু এই দুটাই বেশি বেশি মানুষ দেয় আর কি। তো এখানে আমার একটা জিনিস আছে যে এটা সবাই মাথায় থাকতে হচ্ছে, স্কোরটা এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যেন অ্যাটলিস্ট যেন 6 এর নিচে কোনোটাতে না চলে যায় আর কি। যে কারো যদি কোনো একটা ব্যান্ডে যদি 6 এর নিচে চলে যায় আমার সেক্ষেত্রে মনে হয় আসলে সেকেন্ড ট্রিপ তার দেওয়া হইতে পারে।
কিছু ইউনিভার্সিটি এটা আপনার কভার করে, বাট আমি এটা 6 রাখছি যেন আপনার মোটামুটি ওভারঅল 90% ইউনিভার্সিটিতে আপনার এটা কভার হয়ে যাবে, যে 6 এর নিচেই আচ্ছা, চাই না আর কি। ভালো স্কোর যদি থাকে আইএলটিএস আর টোফেল এর কথা হুম। যদি বলি স্পেশালি, হুম। এখানে ভালো স্কোর থাকলে কি আমি এক্সট্রা কোনো বেনিফিট পাবো অ্যাডমিশনে? আইএলটিএস এর সাথে ফান্ডিং এর কোনো নাকি সম্পর্ক নাকি নেই। ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট 6.5 বা 7 থাকলে হচ্ছে, কোনোটাতে 6 না থাকলে জাস্ট একটা রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করলাম, এটা আমাকে এক্সট্রা কোনো বেনিফিট দিবে না ফান্ডিং বা আমার প্রোফাইলে? নাকি এরকম যে আমি 8 পেলে আমি মানে আমার ভালো ইউনিভার্সিটিতে চান্স হওয়ার পসিবিলিটি অনেক দূর আগে গেলাম, আমি 100 ক্যান্ডিডেট থেকে আগে, এরকম কোনো বিষয় আছে এখানে? আপনার এই আইএলটিএস যে রিকোয়ারমেন্ট, এটা আসলে আপনার জাস্ট বেসিক রিকোয়ারমেন্ট, আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, মানে এটা ফান্ডিং রিকোয়ারমেন্ট না। কিন্তু কিছু ইউনিভার্সিটি, মানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি শুধু 6 আর 6.5 এর চায়, আর কিছু ইউনিভার্সিটি আমি দেখছি যে ওরা 7ও চাইছে, যে ওভারঅল 7 কিছু ইউনিভার্সিটিতে। আর এছাড়া আপনি টপ র্যাঙ্কে গেলেও দেখা গেছে অনেক ক্ষেত্রে ওরা 6.5 এরকম অ্যাভারেজে থাকে। আর আপনি যদি টিএ পাইতে চান, এটা আমি এই জন্য আলাদা করে একটা মেনশন করছি যে আপনি যদি কোনো টিএ অ্যাডমিশন টিএ চান, সেক্ষেত্রে আপনি স্পিকিং এ 7 থাকাটা জরুরি আর কি। মানে এটা এই ক্ষেত্রে ওরা অনেকে বলে দেয়। যেমন আমি যখন মাস্টার্স অ্যাপ্লাই করছি, আমি তখন আচ্ছা এর সাথে একটা জিনিস অ্যাড করে, আমি যখন মাস্টার্স অ্যাপ্লাই করছি আমি কিন্তু ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পাইছিলাম যখন মাস্টার্স অ্যাপ্লাই করি। তো তখন আমি ওখানে টিএ পাইছিলাম। তো আমার স্পিকিং এর ওরা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 7, যে আপনি যদি স্পিকিং এ আপনার 7 থাকে তাহলে আপনাকে ওরা টিএ হিসেবে অ্যাকসেপ্ট করবে। যদি 7 না থাকে সেক্ষেত্রে আপনাকে ওদের এখানে এসে আলাদা একটা ইংলিশ কোর্স করা লাগে টিএ পাওয়ার জন্য। এই জন্য আমি এটা আলাদা করে মেনশন করছি যে আপনার স্পিকিং এ 7 থাকাটা, মানে কেউ যদি টার্গেট করে সেটা হচ্ছে আপনার রিডিং, লিসেনিং আর রাইটিং এ এটা খুব 6। ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। হ্যাঁ, হ্যাঁ, সো 6 এর নিচে যাবে না। আর স্পিকিং আমি 7, স্পিকিং 7 কিন্তু আমার কাছে মনে হয়, যেহেতু আমি আসলে আমার স্পিকিং খুবই বাজে, কিন্তু তারপর আমি মোটামুটি 7 পেয়ে গেছিলাম। তো আমার কাছে মনে হয় আসলে যে কেউ চাইলেই আর খুব ইজিলি আইএলটিএস যদি আপনি কোনো স্কোর খুব ইজিলি বেশি পেতে চান, সেটা হচ্ছে স্পিকিং। আমার মনে হয় স্পিকিং আমি মনে হয় 1-2 দিন প্রিপারেশন নিয়ে মোটামুটি 7 চলে আসছে, যে ক্ষেত্রে আমার রিডিং এ কিন্তু আমার প্রচুর সময় দিতে হয়েছে, রাইটিং এ প্রচুর সময় দিতে হয়েছে, তারপরে দেখা গেছে স্কোরও তো মোটামুটি আসছে, অত ভালো আসে নাই। তার মনে হয় যে যারা আইএলটিএস দিচ্ছে তার স্পিকিং একটু কনসেন্ট্রেট করলে আমার মনে হয় 7 এর উপর বা 7.5 ইজিলি পাওয়া যায়। এটা আমার কাছে মনে হয়েছিল আমার প্রিপারেশনের সময়। আর জিআরই যেটা আমি এখানে আলাদা করে কোয়ান্টটা লিখে রাখছি 165 আউট অফ 170। আমার কাছে মনে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তাদের কাছে কোয়ান্টটা আসলে কেউ যদি না পড়েও পরীক্ষা দেয়, আমার সেও মনে হয় 155 এর উপরে পাবে। কেউ একদম ধরুন আপনার কোনো প্রিপারেশন না, আপনি জাস্ট বসলেন, তাও 155 এর উপরে পাবেন, এটা আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। তো এই জন্য আমি এটাকে 165 ধরে রাখছি। বিকজ আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে জিআরই যদি রিকোয়ারমেন্ট হয়, সেক্ষেত্রে শুধু ওরা কোয়ান্টের স্কোরটাই দেখে, যে কোয়ান্টে কেমন স্কোর, তারা কিন্তু ভার্বালের দিকে যায় না। আমি যেন ভার্বালের এখানে লিখিও নেই। সো আপনি কেউ যদি জিআরই দিতে চায়, তার মেইন ফোকাস থাকবে হচ্ছে কোয়ান্টে, সাথে হচ্ছে 300 প্লাস আমি 5 দিয়ে রাখছি যে সেফ থাকার জন্য, যে 305 টার্গেট করবে। আর হচ্ছে যদি এখানে কোয়ান্টে 165 পাওয়া যায়, এটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক হাই, বাট ট্রাস্ট মি এটা আসলে ইজিলি পসিবল। যারা পড়াশোনা মোটামুটি একটু দেখলেই 165 ক্র্যাক করা পসিবল। আর সাথে আমি একাডেমিক সিবির কথা বলছি, যে 2 পেজের বেশি আসলে সিবি হবেই না। একটা যদি ফ্রেশ গ্রাজুয়েট তাহলে তো 1 পেজ আর কি। আমরা যে 1 পেজেও করা যায়, কেউ যদি চায় যে একটু মোর ইনফরমেশন দিবে, তাহলে ম্যাক্স 2 পেজ। 1 পেজে করা ভালো, 1 পেজে না পারলে হচ্ছে ম্যাক্স 2 পেজ। সিবি 2 পেজের বেশি হওয়াটা মানে আমার কাছে মনে হয় যে স্ট্যান্ডার্ড না। আর এখানে আমি দেখেছি অনেক ভালো ভালো প্রফেসরের সিবিও মাত্র 2 পেজ। সো আমার কাছে, আর আমি সিবিটা আমি আসলে দেখাবো চিন্তা করছিলাম, কিন্তু হয়তো টাইম নাই। আমি হচ্ছে সিবি, এসওপি, তারপর ইমেল ফরম্যাটিং আর এগুলো আমরা প্রত্যেকটা একটু দেখে নিই। তুই এখানেই দেখাই না, কারণ এগুলো আমি পরবর্তীতে বলতে চাচ্ছিলাম আরো স্পেসিফিক কিছু কোশ্চেন। বাট তুই তোর সিভিটা, এসওপিটা আর হচ্ছে গিয়ে যে এই একটা প্রফেসরকে যে মেইলগুলো থেকে তুই ফিডব্যাক পাইছিস, আবার যদি পসিবল তোর কাছে এখন আছে কিনা আমি জানি না, এটা তো অনেক আগে 2-3 বছর আগে, যে মেইলগুলো থেকে তোর রিজেকশন আসছে বা কোনো রিপ্লাই আসে নাই, তুই যদি কোনো ডিফারেন্স খুঁজে পাস যে একটা প্রফেসরকে মেইল করছি আমি, এটা র্যান্ডম একটা জেনেরিক রিপ্লাই আসছে অথবা কোনোটাতে রিপ্লাই আসে না, আর আরেকটা মেইলে আসছে, এটা কি আমার প্রফেসরের রিসার্চ ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্ট পুরোপুরি মিলে যাওয়ার কারণে শুধু আসছে, নাকি আমার মেইলের কোনো সেন্টেন্স মেকিং বা আমি মেইলে কিভাবে করছি বা আমার এসওপি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, যদি তোর কাছে এরকম কোনো রিয়েলাইজেশন থাকে আর কি। আর না হলে তুই একটু তোর এই এসওপি, সিভি এবং তোর এই ইমেল, এই 3টা জিনিস একটু দেখাই দে আমাদের সবাইকে, তাহলে একটু ভালো হবে। হ্যাঁ ভাই, আমি ওই সিবির কথা বলতেছিলাম দেখে আমি আমার সিবিটা এখানে মানে জাস্ট এমনি একটু জাস্ট গো থ্রু করতেছি, যে মানে কেমন হওয়া উচিত আর কি। ফার্স্ট অফ অল যে মানে খুবই একবার আসলে সিম্পল হবে, জাস্ট হচ্ছে আপনার ব্ল্যাক কালার, অন্য কোনো কালার ইউজ করার দরকার নেই। আর এগুলা
ব্লু হয়ে আছে এগুলো লিঙ্ক আসলে এগুলো ক্লিক করলে আপনার সরাসরি ইমেলে যাবে বা আমার রিসার্চের প্রোফাইল বা গুগল স্কলার যেটাই থাকে ওটা অ্যাড করে দেওয়া। হাইপারলিংক ইউজ এগুলো হাইপারলিংক আসলে। সো এগুলো হাইপারলিংক আপনার এখানে আমার মনে হয় আপনি যদি পিএইচডি বা মাস্টার্স অ্যাপ্লাই করেন, আপনার যদি রিসার্চ গেট প্রোফাইল অথবা গুগল স্কলার প্রোফাইল থাকে এটা অ্যাড করে দেওয়া বেটার। তাহলে প্রোফাইল যখন প্রফেসর আপনার এখানে হয়তো আপনার পেপার দেখতেছে, হয়তো একটু পড়তে চাচ্ছে, তো প্রফেসর জন্য এটা ইজি, সে জাস্ট রিসার্চ গেট বা গুগল স্কলার কি আপনার পেপারটা একবার পড়লো বা চোখ বুলাইলো আর কি। তো আমি আসলে পুরোটা স্টেপ বাই স্টেপ যাচ্ছি না, আমি জাস্ট আমার কাছে মনে হয় যে খুবই শর্ট আর খুবই সিম্পল রাখা। আমি এখানে আসলে এসএসসি এইচএসসি অ্যাড করছিলাম, যেটা না থাকলেও কোনো সমস্যা নেই, আসলে দরকারও নেই। তো আপনারা চাইলে যত সংক্ষেপে করা যায় এসএসসি এইচএসসি বাদ দিয়ে শুধু মাস্টার্স বা ব্যাচেলার যা থাকে, এরপর আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে দিবেন, না থাকলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপর পাবলিকেশন কনফারেন্স, এরপর হচ্ছে আপনার স্কোর। সরি আমার স্কোরটা এখানে চলে আসছে, আমি বলছিলাম আমার স্কোর বাজে আসলে, এই জন্য আমার জিআরইতে 303 ছিল আর আইএলটিএস 7 ছিল আবারও। আর সাথে আমার আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিছি এখানে, যেহেতু আমি ওই যে এটা আমি পিএইচডি তে অ্যাপ্লিকেশনের সময়, সো আমার মাস্টার্সে আমি জিআরএ ছিলাম, সাথে হচ্ছে এর আগে আমি লেকচার হিসেবে 3.5 বছর কাজ করছি, ওগুলা দিছি। আর কিছু যদি সফটওয়্যার থাকে আপনার স্কিলে ওগুলো আপনি অ্যাড করতে পারেন। আর শেষে এগুলো কিন্তু আমি এমনি অ্যাড করছি, কারো যদি থাকে তো দিবেন, না থাকলেও কোনো ব্যাপার না। সেগুলো না থাকলে হয়তো পেপার সিভিটা আবার 2 পেজের হবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে সবারই একটা কমন কোশ্চেন থাকে, আমার পাবলিকেশন নাই। এটা তো বাংলাদেশের একটা কমন প্রবলেম আর কি। বাংলাদেশের যেমন ট্রাফিক জ্যাম একটা কমন প্রবলেম, আমাদের যারা আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছি বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টের হচ্ছে গিয়ে যে পাবলিকেশন নাই। তো এটার কোনো সলিউশন কি আছে? আমি কি আমার পাবলিকেশন 0 থাকার পরেও কি আমি অ্যাপ্লিকেশন প্রসেসের দিকে আগাবো, নাকি হচ্ছে গিয়ে আমি আগে কিছু কনফারেন্স পেপার, কারণ সেটা তাহলে আবার অন্যদিকে যাচ্ছে, সেটা আমরা অন্য কোনো একটা সেশনে ডিটেলে যাব যে মানে একটা স্টুডেন্ট চাইলেও যে খুব অল্প কিছু ইজিলি বলতে চাই এমন না যে কালকে দিলাম হয়ে গেল, কিন্তু একটু এফোর্ট দিয়ে 6 মাস ট্রাই করলে একটা স্টুডেন্টের পক্ষে কিন্তু কিছু কনফারেন্স পেপার কিন্তু পাবলিশ করা পসিবল, হালকা একটু এফোর্ট দিলে। তো সেটা আমরা অন্য একটা সেশনে যাব, পরের সেশনে বা তারপরের সেশনে আমরা ডিটেলে যাব। তো তোর কি মনে হয়? হ্যাঁ, তো তোর কি মনে হয় যে আসলে যার পাবলিকেশন নাই তার কি করা উচিত? তার কি আসলে ওয়েট করা উচিত, নাকি সে পাবলিকেশন ছাড়াই সিভিটাকে অন্যভাবে শোকেস করে? তার হয়তো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, কাজের সিভিল সেক্টরে জব করছে, বা তোর ক্ষেত্রে তো তুই টিচিং সেক্টরে ছিলি, যেটা সবচেয়ে মানে ভালো সেক্টর অন্ততপক্ষে হায়ার স্টাডির ক্ষেত্রে। মনে কর যে আমি ছিলাম হচ্ছে যে একদম সিভিলে সাইট ইঞ্জিনিয়ার ছিলাম ক্যারিয়ারের একটা সময়, তারপর আস্তে আস্তে ম্যানেজমেন্ট পজিশনে গেছি, বা কেউ ডিজাইন সেক্টরে আছে। তো সে কি ওই বুকে সাহসটা নিয়ে কি আগাবে, নাকি আপাতত বন্ধ রাখবে, বা কি করা উচিত পাবলিকেশন না থাকলে? ফার্স্ট অফ অল যে আপনি যে পাবলিকেশন ব্যাপারটা বললেন, বাংলাদেশে আমার কাছে মনে হয় যে পাবলিকেশন তো চাইলে আসলে অনেক জায়গায় করা যায়, হয়তো আপনার হায়ার যে টায়ারগুলো ওগুলোতে আপনার পাবলিকেশন নাই। আর লো র্যাঙ্ক যেগুলো আপনি চাইলে ওগুলোতে করতে পারেন। যেমন আমি যখন ইউএসএ মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছি, আমার কিন্তু কোনো ভালো পাবলিকেশন ছিল না। আমি হয়তো ওই যে কুয়েট বা রুয়েটের যে কনফারেন্স গুলো হয় ওগুলোতে আমি অ্যাটেন্ড করছিলাম, ওগুলোতে আমার 3-4টা মতো কনফারেন্স পেপার ছিল। কনফারেন্স পেপার গুলো কিন্তু খুবই মানে বাংলাদেশের প্রেক্ষিতে মানে ওখানে যাই দেয় তাই আসলে অ্যাকসেপ্ট হয়ে যায়, সত্যি কথা যেটা। আপনি যাই দিবেন ওইটাই অ্যাকসেপ্ট হয়ে যাবেন মোটামুটি। তো কিন্তু তারপরেও এটা তো আমার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে এটাও কিন্তু কিছুটা হইলেও কাজে দেয়। আমার অন্তত কি ইউরোপের ক্ষেত্রে যে একটা স্টুডেন্টের যদি 5টা-7টা যদি কনফারেন্স পেপার থাকে ব্যাচেলারের পরে, দেখা যায় অন্তত একটা টিচার বুঝতে পারে যে ঠিক আছে, সে অন্তত তার একটা রিসার্চ কি ইন্টারেস্ট আছে, সে একটা স্পেসিফিক সেক্টর নিয়ে সে কাজ করতেছে, কংক্রিট নিয়ে কাজ করতেছে, অথবা তুই যেটা বলি ট্রান্সপোর্টেশন নিয়ে বা পেভমেন্ট নিয়ে বা হচ্ছে মডেলিং নিয়ে বা ওয়াটার রিসোর্স নিয়ে। তো অন্তত এইটুকু একটা টিচারের কাছে অনেক কিছু, যে আচ্ছা ওর কনফারেন্স পেপার হলো ঠিক আছে, এটা Q1 Q2 Q3 র্যাঙ্কিং বাদে দিলাম, একটা জাস্ট অর্ডিনারি কনফারেন্স পেপার। আর যদি না থাকে সেক্ষেত্রে এখন কারো যদি কনফারেন্স বা কোনো ধরনের পেপার না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আসলে প্রফেসর স্টাডি করতে হবে। আপনাকে যেটা যে আপনি একটা প্রফেসরকে অ্যাপ্রোচ করবেন, আপনি তার হয়তো কিছু পেপার পড়লেন, তার হচ্ছে রিসেন্ট যে প্রজেক্ট, আমি একটা প্রফেসরকে ইমেল করতেছি, আমি দেখলাম যে সে রিসেন্ট হচ্ছে আপনার মডিফাইড অ্যাসফাল্ট নিয়ে আপনার কাজ করতেছে, যে অ্যাসফাল্ট কি দিয়ে মডিফাই করা যায় সে ওগুলা নিয়ে আপনি কাজ করতেছে। তা আপনি হয়তো তার ওই প্রজেক্ট বা ওই পেপার নিয়ে কিছু স্টাডি করলেন, স্টাডি করার পর আপনি তাকে
আপনার ফান্ডিং লাগবে এটা না বলে তাকে আপনি ইমেল করতে পারেন যে আপনার এই পেপারটা পড়ছি বা এই প্রজেক্ট আমি দেখছি, আমাকে যেটা খুবই ইন্টারেস্টেড লাগছে যে আপনি এই মডিফায়ার ইউজ করছেন, আমি চাইলে এই আরেকটা মডিফায়ার ইউজ করতে পারি যেটা হয়তো বেটার পারফরমেন্স দিবে। এটা কিন্তু জাস্ট একটা র্যান্ডম কথা, আপনার কাছে কোনো পেপার নেই, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আপনি তার ওই প্রফেসরের প্রোফাইল ঘেটে পেপার পড়ে আপনি তাকে একটা ইমেল করলেন, এই প্রফেসর কিন্তু তাতে কিন্তু সে অনেক বেশি ইন্টারেস্টেড হবে যে না ছেলেটা আমাকে রিড করছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয় যে আপনার কাছে যদি পেপার না থাকে সেক্ষেত্রে যাকে ইমেল করবেন তাকে স্টাডি করে ইমেল দিতে হবে। এক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে, যেহেতু এটা কিন্তু কিছু করে নেই, এই ক্ষেত্রে প্রসেসটা এরকম ভাবে যেতে হবে যে আপনি ওই প্রফেসরের প্রজেক্ট বা ওই প্রফেসরের পেপার পড়ে তাকে হয়তো কোনো একটা সাজেশন না, হয়তো আপনার একটা চিন্তা বললেন। এখন কিন্তু এসব মানে চিন্তা জেনারেট করে খুব ইজি, যেহেতু আমাদের কাছে এআই বা আরো অনেক কিছু আছে, আমি জাস্ট বললাম আর কি। তা আপনি চাইলে অল্টারনেটিভ আইডিয়া জেনারেশন বা আরো কিছু ইনকর্পোরেট করা যায়, তাকে একটা অ্যাডমায়ার করে তাকে একটু বলেন হ্যাঁ তুমি তো অনেক ভালো কাজ করছো, এটা তো আমাদের দেশের জন্য খুবই জরুরি বা এরকম ভাই, বা জাস্ট র্যান্ডম একটা এরকম করে কিন্তু কথা শুরু করা যায়। আমি এটা কেন বলতেছি, বিকজ আমি যে এখন অরবান ইউনিভার্সিটি যে পিএইচডি করতেছি, আমি কিন্তু কোনো প্রফেসরকে হচ্ছে কোনো ইমেল করি না আর কি, যে আমি মানে কি বলবো পার্সোনালি বা কোনোভাবে ওভাবে আমার ইমেলটা শুরু হয়নি। আমার এটা শুরু হয়েছিল যে আমি লিঙ্কডইনে জাস্ট আমি দেখছি যে সে একটা পেপার পাবলিশ করছে, আমি জাস্ট ওখানে কমেন্ট করছিলাম যে হ্যাঁ আমি তো এই সেম এডিটের কাছে বা এটা খুবই ইন্টারেস্টেড। তো সে আমাকে নিজে থেকে আমার লিঙ্কডইনে আমাকে মেসেজ দিছিল, আমার কারেন্ট যে প্রফেসর, সে বললো যে হ্যাঁ তুমি কি এটা নিয়ে কাজ করো। তো সে আমার সাথে যখন আমি কিন্তু তখন তাকে ইভেন প্রফেসর বলতাম, তখন আমি নাম ধরে তার সাথে জাস্ট নর্মাল চ্যাট করতাম লিঙ্কডইনে, মানে এমনি জাস্ট আমি আমার ফ্রেন্ডের সাথে যেমনি চ্যাট করি আমি তার সাথে জাস্ট ওভাবে চ্যাট করি। আমি জানতাম না যে সে প্রফেসর, সে কাউকে হায়ার করতে পারে, এটা আমার মাথায় ছিল না। তো তার মানে তোর সাথে আমি নর্মাল চ্যাট করতে 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 তার মানে সে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো যে তোমার মাস্টার্সের কি অবস্থা, এবং যে তো শেষের দিকে আর হয়তো নেক্সট ইয়ারে আমি পিএইচডি বা জবের দিকে ট্রাই করবো। তখন সে আমাকে বললো যে হ্যাঁ আমি তো আসলে নেক্সট সেমিস্টার একটা নতুন একটা প্রজেক্ট পাইতে যাচ্ছি, এটা মেবি তোমার ভালো লাগতে পারে। তখন আমি তার সাথে হ্যাঁ ঠিক তখন আমি আমার ইন্টারেস্ট শো করলাম। তারপর হচ্ছে সে আমাকে ফান্ডিং অফারটা সব দিয়ে দিল। তো জিনিসটা হচ্ছে আপনার কমিউনিকেশনটা অনেক বড় ব্যাপার, এমন না যে আপনাকে ফর্মালি আমার ফান্ডিং লাগবে এভাবে ইমেল করতে হবে। আপনি চাইলে লিঙ্কডইন কিন্তু একটা বড় একটা ব্যাপার এখন, যে আপনি লিঙ্কডইনে যে কারো আপনার প্রফেশনে, এখানে প্রফেসররা কিন্তু খুবই আমার কাছে মনে হচ্ছে খুবই ফ্রেন্ডলি আর কি। তারা এমন না যে আপনি তাকে প্রফেসর বলেন নাই বা স্যার বলেন না এতে খুব রাগারাগি করবে বা কিছু, আপনি চাইলে যে কোনো র্যান্ডম কথা বলতে পারেন। আমি তার সাথে ইভেন ফুটবল ম্যাচ নিয়ে অনেক কথা বলছি যে এই ফুটবলে এই হয়েছে সেই হয়েছে, যখন আমি জানতাম না আর কি। তাই আমার কাছে মনে হচ্ছে যে এগুলো ওরা খুবই নর্মালি নাই। আপনি যদি তার শুরুতে হয়তো আমি ফুটবল ম্যাচ নিয়ে কথা বলিনি অবশ্যই, শুরুতে হচ্ছে হয়তো আপনি তার প্রফেশন নিয়ে তার পেপার নিয়ে, যেহেতু একাডেমিক মানুষ, তাকে তার পেপার বা প্রজেক্ট নিয়ে কথা বলে সে বেশি খুশি হবে শুরুর দিকে। তো আমি ওভাবেই অ্যাপ্রোচ করে যেতে পারি। এটা যাদের পেপার নেই তাদের কথা বলছি, যে আপনি চাইলে এইভাবে প্রফেসরদেরকে একটা ওয়েতে আমি একটা কানেক্টিভিটি তৈরি করতে পারি আমার ইন্টারেস্টেড যে ইমেল হইতে পারে, লিঙ্কডইনও হইতে পারে। লিঙ্কডইন এখন খুবই জনপ্রিয় আমার কাছে যেটা মনে হচ্ছে। আমি ইভেন লিঙ্কডইনের মাধ্যমে অনেক প্রফেসরকে রিচ করছি জাস্ট মেসেজ দিয়ে, নরমাল একটা টেক্সট দিয়ে। সো লিঙ্কডইনটা আমার কাছে মনে হয়েছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস নাওয়াডেজ আর কি। ইভেন ইমেলের চেয়েও প্রফেসররা ওদের স্টুডেন্ট লাগলে সবাই শুধু লিঙ্কডইনে পোস্ট করে। এখন তারা অফিসিয়ালি কোনো ওয়েবসাইটে বা ওভাবে ওটার চেয়ে লিঙ্কডইনে মোর ইজি আর কি, যেহেতু এটা মোর কভারেজ পায়। তা আমার কাছে মনে হয় যে লিঙ্কডইনে অ্যাক্টিভিটি বাড়ানো উচিত। যারা এই ইনফরমেশনটা আমাদের যারা আছে এবং যারা পরবর্তীতে শুনবে রেকর্ডিংটা, তাদের জন্য আসলে আশা করি একটা হোপ হিসেবে কাজ করবে, যে একটা ইজি অপশন, কিন্তু এটা অনেকেই এটাতে এই ওয়েটা যদি অ্যাপ্রোচটা যদি শুরু করে, তাহলে আমার মনে হয় পজিটিভ কিছু হলেও হতে পারে, ভালো পসিবিলিটি। আমার কাছে খুবই ভালো লাগছে এটা, প্রফেসরদের সাথে ইনফর্মালি কানেক্ট করার জন্য বেস্ট ওয়ে আর কি। আপনি চাইলে যে কারোর সাথে ইনফর্মালি কানেক্ট হইতে পারেন, জাস্ট একটা সুন্দর একটা মেসেজ দিবেন, যে তার কাজ নিয়ে জাস্ট একটা মেসেজ দিবেন ছোটখাটো 2-3 লাইনের। ইভেন এটা আপনাকে জেনারেট করতে চান, আপনি যদি এআই ইউজ করেন, এটা সুন্দর করে আপনাকে এটা লিঙ্ক আপ করে একটা মেসেজ রেডি করে দিবেন। আপনি জাস্ট এটাকে একটু পলাইশ করে নিলেন যে নিজের মতো করে। তো ওভাবে কিন্তু খুব ইজিলি কথাবার্তা বলা যায় আর কি। আর এখানে সাথে একটা প্রফেসর লিস্টিং এর ব্যাপার আছে, আমি যদি একটু শেয়ার করি। এটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে 4-5 মাস আগে আমার অস্ট্রেলি কিছু জুনিয়রদেরকে নিয়ে এটা বানাইছিলাম আর কি, যে পুরা ইউএস এর সিভিলের যে সাবসেক্টর গুলো আছে, যে ট্রান্সপোর্টেশন, মনিটরিং, ওয়াটার, ম্যাটেরিয়ালস, এনভায়রনমেন্ট, এটা মোটামুটি ইউএস এর আমি বলবো না সব ইউনিভার্সিটি, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটির প্রফেসরদের এটা লিস্ট আর কি। আমার কাছে এটা আমি করছিলাম আমার জুনিয়রদেরকে নিয়ে। আমার কাছে এটা মনে হয়েছে যারা শুরু করতে চাই ইনিশিয়ালি, তাদের জন্য খুবই কাজের হবে আর কি।
Because এটা আপনার তো যারা আমাদের সাথে শেয়ার করা, এটা তো আমাদের সাথে আবার নতুন, মানে এর আগে আমি একবার দেখছিলাম অস্ট্রেলিয়ান গ্রুপে পোস্টে, তো এটা তো এখন আবার আমাদেরকে সাথে শেয়ার করা পসিবল, আমরা হ্যাঁ এটা এটা। পসিবল। আমি মানে আমার সিবিএসওপি এগুলো আর এটা সাথে ইমেল ফরম্যাট এগুলো আমি হয়তো আপনার কাছে শেয়ার করে দিব আর কি। হ্যাঁ আমাকে দিলে আমি হচ্ছে যে ওই যখন আমাদের রেকর্ডিংটা হবে তখন হুম, হচ্ছে হুম। কি যে আমরা এটাকে ইয়ে করে দিলাম। ঠিক আছে। তো এটাই। আর হচ্ছে ও আর লাস্টে আপনি মনে হয় একটা কথা বলছেন ওই যে এজেন্সির ব্যাপারে। আমার হ্যাঁ কাছে মনে হচ্ছে যে এজেন্সি তে না যাওয়াই বেটার। এটা না যাওয়ার একটা কারণ হচ্ছে মানে আমি যখন পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমি তো ধরেন আমারটা নিজেরটা নিজে করছি, আপনি হয়তো আপনার নিজেরটা নিজে করছেন। আমাকে যে ওইগুলো আসলে আমরা যারা পড়াশোনাতে যারা আছে তাদের এগুলো নিজেই করা উচিত। বিকজ আমি এমন অনেক কেস দেখছি যে আপনি হয়তো তাকে তার আপনার পাসপোর্ট এই সেই এসওপি বা আপনার পার্সোনাল ইনফরমেশন সব হচ্ছে এজেন্সিকে দিচ্ছে। এজেন্সি পরে কিন্তু সে হয়তো আপনার ভিসার টাকাও নিচ্ছে, তারপর সে হচ্ছে ইচ্ছে করে ভিসা স্লটটা দিচ্ছে না বা নিচ্ছে না, আপনাকে ব্ল্যাকমেল করতেছে আর কি যে আমি দিব না, আমাকে 4-5 লাখ টাকা দাও এরপর আমি নিব। এটা কিন্তু অনেকে এরকম ব্ল্যাকমেল আমি মানে আমার নিজের দেখা আর কি, এই জন্য শেয়ার করতেছি যে আমি দেখলাম যে অনেকে এরকম ব্ল্যাকমেলের শিকার হয় যে তাদের কাছে সব ইনফরমেশন নিয়ে তাদেরকে আরেক এবং এবং সব ইনফরমেশন সব সময় রাইট ওয়েতে রাইট টাইমে আমার কাছে আসে না, না এটাও আসে না দেরি করে আসে। কথা আপনি তার কাছে এবং সব, তার কাছে আসলে অনেক মানুষ মানে আমি হ্যাঁ, আমার এবং কাছে ও যেমন হয়। ফিল্টার করে, এজেন্সি গুলো হচ্ছে অনেক ইনফরমেশন ফিল্টার করে, অনেক ইনফরমেশন বাইপাসই করে না। হুম, এবং উম, কি বলবো, আমার নিজের যে একটা অ্যাক্সেস, হুম, হুম, আমি এখন কোন স্টেজে আছি বা আমার ওখানে অরিজিনালি কি লেখা আছে, কারণ ও যেটা বলতেছে সেটাকে আমাকে বিশ্বাস করতেছে। তো আমার নিজেরও পার্সোনাল ওপিনিয়ন তোর সাথে একমত যে আসলে এজেন্সির কাছে না যাওয়াটাই, ইন সামার শর্টে বলা, এজেন্সির কাছে না যাওয়াটাই বেটার। বরঞ্চ এজেন্সির কাছে না গিয়ে নিজের পরিচিত ভাই বন্ধু, ছোট ভাই বড় ভাই, ভাই বোন বা আপু, হুএভার হাউএভার, যে 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 যেখানে কানেকশন আছে সেখানে যাওয়াটা বরঞ্চ বেটার। যে ভাই এই হচ্ছে আমার এসওপিটা একটু রিভিউ করে দেন, বা ভাই হুম, এই হচ্ছে আমার সিভিটা একটু রিভিউ করে দেন, বা এটা হচ্ছে কি আমার এই ব্যাপারটা আমি এইভাবে অ্যাপ্লাই করতে যাচ্ছি, আমার ডকুমেন্ট গুলো ঠিক আছে কিনা বা কোনোটা মিসিং আছে কিনা। এটা মনে হয় মানে আরো অনেক বেশি ভালো সলিউশন, এবং ভালো প্রপার আরো বেশি অ্যাকুরেট গাইডেন্সটা পাওয়া যাবে। যারা অলরেডি ইউএসএ চলে গেছে, আমি আমার রেসিপিটা যদি তোকে পাঠাই যে ভাই হ্যাঁ একটু সময় দিতে হবে, কারণ তারও ব্যক্তিগত টাইম আছে, তার লাইফ আছে, তার নিজের প্রজেক্ট আছে, থিসিস করতেছে, মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে, হয়তো এখানে একটু সময় লাগবে, 2 দিন 3 দিন বা এক সপ্তাহ একটু ওয়েট করলে, এক সপ্তাহ পরে আমি ওই টাইমটুকু নিয়ে ফিডব্যাকটা চাইলে হয়তো ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। হ্যাঁ ভাই। আর আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে যেহেতু এজেন্সি ব্যাপারটা শেষ হয়েছে, আর ওই ইমেল সেন্ডিং এর যে ব্যাপারটা মানে ইমেল যে সেন্ড করবো এটা আসলে অনেকে আমাদের দেখা যায় যে শুরুতে কিছু ইমেল করে অনেকে হচ্ছে ইয়া হয়ে যায় আর কি, মানে টায়ার্ড হয়ে ডিসকারেজ যায়, হয়ে যায় যে হতাশ হয়ে যায়। হতাশ হয়ে যায়, রিপ্লাই পাচ্ছে না। তো এটা আমি একটা জিনিস শেয়ার একটা জিনিস শেয়ার করি, এটা কি দেখা যাচ্ছে ভাই? এখনো দেখা যাচ্ছে না, তুই একটু শেয়ারটা কর, এখনো দেখা যাচ্ছে না। আমার এখান থেকে শেয়ার দেখাচ্ছে ভাই। এই দেখো দেখো বাবা, এই বাবা হুম। ইচ্ছা থাকবে। তুই তুই বল। হ্যাঁ দেখা যাচ্ছে, এখন এখন দেখা তো আমি যাচ্ছে? দেখা যাচ্ছে, হ্যাঁ আমি তো আমি মনে জাস্ট দেখতে ইমেল পাচ্ছি। সিনারিওটা একটু বলি আসলে, because অনেকে আমি মানে আমার মোস্ট অফ আমি যতজনের সাথে কথা হয়েছে সবারই এই একটা জিনিস যে হতাশ, যে ইমেল সেন্ড করে কিন্তু রিপ্লাই পায় না। তো আমি জাস্ট এটা আমার এটা এটা আসলে আমি একটু রেডি করছিলাম অন্য একটা কাজে, তো ওইটা আমি একটু শেয়ার করতেছি এখানে যে আমার সিনারিওটা কেমন ছিল যখন আমি এমএস এর জন্য অ্যাপ্লাই করতেছিলাম। তখন আমি টোটাল ইমেল সেন্ড করছিলাম 189টা, সব ইউএস এর প্রফেসরই। তো 189টা আমি যখন ইমেল সেন্ড করছি এর মধ্যে থেকে আমি রিপ্লাই পাইছি মাত্র 42টা। রিপ্লাই বলতে জাস্ট থ্যাংক ইউ আর কি, যে তুমি আমাকে ইমেল করছো এই জন্য ধন্যবাদ। জেনারিক রিপ্লাই বা অনেক সময় দেখা অটোমেটিক রিপ্লাইও থাকে। হ্যাঁ আমি জাস্ট ওইটাকে আমি রিপ্লাই হিসেবে শুরুর দিকে আমাকে ওই রিপ্লাই দিলে আমার খুশি লাগতো যে না থাক, এই প্রসেস হতে একলিস্ট আমাকে রিপ্লাই দিচ্ছে, আমি এটা দিয়ে খুশি থাকতাম। তো তখন এটাই কাউন্ট করছি। তো এগুলো আসলে মাথায় রাখতে হবে যে আপনি ইমেল করতেছেন ঠিক আছে, ফান্ডিং হচ্ছে না ঠিক আছে, কিন্তু হয়তো আপনার তো জাস্ট একটা সুন্দর রিপ্লাই দরকার, একটা রিপ্লাই আসলে আপনার ফান্ডিং রেডি। তো আমি যখন এটা দেখতেছি যে আমি যখন 189টা ইমেল করছিলাম 42টার মতো রিপ্লাই পাইছি, জাস্ট জেনারিক রিপ্লাই। তার মধ্যে 4টা ছিল আমার কাছে পজিটিভ মনে হয়েছিল, 4টা পজিটিভ রিপ্লাই ছিল। 4 জনের মধ্যে 3 জন আমার ইন্টারভিউ তাহলে নিচ্ছে। কত
তাহলে কত পার্সেন্ট হলো সাকসেস রেট যদি আমি হিসাব করি? আমি সাকসেস পজিটিভ যদি 4 ধরি তাহলে এটা কত কত মানে 5% নাকি? ওইটাই বোঝানোর চেষ্টা করতেছে কি সবাইকে, তার মানে ওই আশাহত হওয়া যাবে না আর কি, সাকসেস রেটটা ওরকমই আসবে, 1% 2%ই আসবে অরিজিনালি। হ্যাঁ ভাই, আমি একটু করে দেখতেছি। হ্যাঁ 2% আসছে। ওই যে পজিটিভ রিপ্লাইটা 2% আসছে। তো এইগুলো নিয়ে আসলে আমার ঠিকই এই পারে 2%টা অ্যাচিভ করার জন্য কিন্তু আমাকে ফুল এফোর্ট দিয়েই প্রত্যেকবার সেম মানে এফোর্ট দিয়েই করতে হবে, কমানো যাবে না। যে আমি হ্যাঁ 100টা ভাই, ইমেল এইটা করার পরে মানে আসতেছে না, আমি হতাশ হয়ে 101 নম্বর ইমেলটা যেন তেন ভাবে পাঠিয়ে দিলাম। হ্যাঁ সেটাই, আপনাকে হচ্ছে ইমেলটা করতে হবে। কথা আপনার ইমেলে হয়তো আপনার সময় যাচ্ছে, কিন্তু কোনো তো টাকা পয়সা তো কোনো ব্যাপার নেই। তো ইমেল করা উচিত, আমার মনে হয় যে যত পারি ইমেল করা উচিত। কিন্তু এই একটা রিপ্লাই আসলে ওইটাই আপনার শেষ, ওইটা দিয়ে আপনার ফান্ডিং করা হয়। যে আমাকে যেমন 3 জন ইন্টারভিউ নিয়েছে, আমি জাস্ট 3টাতে অ্যাপ্লাই করছি। ওই যে আমি বললাম যে আমার যেহেতু টাকা টাইট ছিল, যে 10টা অ্যাপ্লাই করার মতো অবস্থা ছিল না। সো আমি ওভাবে আমি অ্যাপ্লাইও করিনি, জাস্ট যে প্রফেসর আমার ইন্টারভিউ নিয়েছিল মাস্টার্সে, ওই 3টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম। ওই 3টাতে আলহামদুলিল্লাহ ফান্ডিং চলে আসছিল। আর অনেকে হয়তো হয়তো এটা আপনাকেও বলছে কিনা আমি জানি না, ওই যে ওকলাহোমার কথা যেটা বললাম, যে আমার কিন্তু ফার্স্টে ওকলাহোমাতে ফান্ডিং এসেছিল, কিন্তু আমার ওই সময় আমার একটা ভিসা হয় নাই। এটা হয়তো অনেকে জানে না, আমি জানি না। সো আমি যখন আমার কিন্তু ফার্স্ট ওকলাহোমাতে যাওয়ার কথা ছিল ইউএস এর ফুল ফান্ডিং, স্টিল কিন্তু আমার ভিসাটা হয় নাই তখন ইউএস আসার সময়। সো মানে এটা হচ্ছে ওল্ড কেস সিনারিও, এর চেয়ে বাজে সিনারিও মনে আর হইতেই পারে না যে ফুল ফান্ডিং এ আপনার ভিসা নাই, ভিসা হয় নাই। এটা নিয়েও আমার 2-একটা কোশ্চেন আছে। তো আমি এখন আমাদের কিছু কোশ্চেন ছিল কোশ্চেনিয়ারে, তো আমি 3-4টা কোশ্চেন আছে এখানে ইম্পর্টেন্ট। অনেকে নাম লিখছে কিন্তু ব্যাচের নাম্বারও লিখছে, কিন্তু কোশ্চেনের ঘরটা ফাঁকা, হয়তো বাই মিস্টেক বা সামহাও। যাই হোক, আমি কোশ্চেনটা নিয়ে প্রথম একটা কোশ্চেন আসছে হচ্ছে গিয়ে যে স্টাডি গ্যাপ নিয়ে। হ্যাঁ, স্টাডি গ্যাপটা হচ্ছে গিয়ে যে আপনার প্রথম কোশ্চেনটা তার মানে আমাদের কভার হয়ে গেছে, কারণ হচ্ছে যে নিয়ামতুল্লাহ নয়ন অনির্বাণ 38 ব্যাচের গাইডলাইন্স ফর এমএসসি এন্ড পিএইচডি, এটা নিয়ে আমরা মোটামুটি কথা বলছি। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ইরফান সাদিক সাইর 42 ব্যাচের, উনি কোশ্চেন করছে হচ্ছে হাউ মাচ অফ স্টাডি গ্যাপ ইজ অ্যাকসেপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড। তো স্টাডি গ্যাপ নিয়ে আর কি, এটা যদি এক লাইনে বলতে। আমাদের আরো কিছু কোশ্চেন আছে, আমরা আমাদের মিটিং এর প্রায় শেষের দিকে আরো এটা ছাড়া আরো কয়েকটা ছোট ছোট কোশ্চেন আছে। স্টাডি গ্যাপ, আমার স্টাডি গ্যাপ আসলে এটা আসলে কাউন্ট হয় না। আপনি আসলে আপনি যখন সিভি লিখতেছেন, হয়তো আপনি ওখানে আপনার ব্যাচেলারটা লিখতেছেন, ওখানে কিন্তু আপনি যদি ইয়ার না দেন, পাসিং অফ ইয়ার না দেন, তো সে কিন্তু আপনার বয়স কত সে তার জানার কোনো ওয়ে নেই। সো আপনার কি গ্যাপ আছে কি গ্যাপ নেই এটা কিন্তু সে জানতেছে না আর কি স্টাডিতে আর কি। সো হয়তো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তখন যখন দিবেন তখন সে বুঝতে পারবে যে হয়তো হ্যাঁ সে কাজ করছে, এই পড়াশোনার দিকে হয়তো একটু দূরে ছিল। কিন্তু এগুলো আপনার হইতেই পারে, যেহেতু আমি বললাম যে ভাই 10 বছর পর আসছে। তারপর আমি আরেকটা বড় ভাইকে চিনি, আশেপাশে এই এক্সাম্পলটা কেমন যে পড়াশোনা করার পরে চাকরি বাকরি করে 3-4 বছর 2 বছর 1 বছর 5 বছর চাকরি বাকরি করে দেন আবার মাস্টার্স করতেছে, এই এক্সাম্পলটা কি অনেক না একটু কম? আমার কাছে মনে হয় এক্সাম্পলটা আগে ছিল। লাইক আমি যদি বলি, ধরেন আমি এইচএসসি ব্যাচ যদি ধরি, এইচএসসি মনে হয় 14-15 ব্যাচের আগে আমরা যারা ছিলাম, ধরেন 8-9-10, এটা ওই সময়টা আমার মনে হচ্ছে ইন্টারনেটও তেমন একটা ভালো অবস্থা ছিল না বাংলাদেশে, হয়তো বা মানুষের কাছে ওইরকম ইনফরমেশনও ছিল না। যে কারণে আমার কাছে মনে হচ্ছে যখন এই যে 8 থেকে বা 13 ব্যাচ পর্যন্ত যারা আসছে, এরা আসলে অনেক টাইম নিয়ে ফেলছে পাস করার পরে। হয়তো আসছে 4 বছর পরে, 3 বছর পরে, বা 5 বছর 10 বছর পরে। ইদানিং যারা বের হচ্ছে, আমি জানি না মানে এখনকার ব্যাচ যারা 17, 18, 19 ব্যাচ, আমি এখন দেখছি সব শুধু 18, 19 ব্যাচের ছেলে পেলে আসতেছে, যে 18, 19 ব্যাচের ছেলে পেলে পিএইচডি করতে চলে আসছে। কারণ এটা হইতেই পারে, কারণ এখন আপনার ইনফরমেশন সব আপনার হাতে, সবার সামনে সব ইনফরমেশন। জাস্ট স্টাডি গ্যাপ থাকলো আমার কাছে উইন্ডোটা ওপেন থাকতেছে। হ্যাঁ, মানে স্টাডি গ্যাপ থাকলে এটা অবশ্যই উইন্ডোটা ওপেন থাকতেছে। আমি জাস্ট এমনি বললাম যে এখনকার ছেলেমেয়েরা অনেক আগে গেছে, আসলে ওরা পাস করার সাথে সাথেই চলে আসতেছে। ইদানিং এর সংখ্যাটা বেশি, যেহেতু ওদের কাছে সব ইনফরমেশন থাকে। আর আমার কাছে মনে হয় যে স্টাডি গ্যাপটা আপনি চাইলে এটাকে আপনি এসওপিতে আপনি সুন্দর করে এটাকে ব্যাখ্যা করতে পারেন, যে এখন আসলে আপনার স্টোরিটা আপনাকে সাজাইতে হবে যে কেন স্টাডি গ্যাপটা হয়েছে। বাট ওই গ্যাপে আমি বসে থাকিনি, আমি কি কি কাজ করছি এবং এখন কেন আমার পড়ার ইচ্ছাটা আসছে, এটা মেইনলি আপনাকে এই দুটো কারণ আপনাকে দেখাইতে হবে। যে স্টাডি গ্যাপটা কেন হয়েছে, ওই গ্যাপে আমি কি করছি, আর এখন কেন আমি পড়তে চাচ্ছি। এটা সুন্দর আপনাকে নিজের মধ্যে একটা গল্পটা এসওপিতে ওই জিনিসটা আমার তুলে ধরতে হবে। এসওপিতে এটা অবশ্যই তুলে ধরতে হবে যে আপনি কেন চাচ্ছেন, তারা এটাকে ইন্সপায়ার করে যে হ্যাঁ এতদিন পর পড়তে চাচ্ছি। যারা রেকর্ডিং শুনবেন, তো আমরা এই রিয়াদের এসওপিটাও আমরা শেয়ার করব, এবং তো যাতে হচ্ছে কি আপনার একটা গাইডলাইন দেখতে পারেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে
সাবিক ইসলাম 45 ব্যাচের। আমার রিসার্চ পাবলিকেশন একদম না থাকলেও কি স্কলারশিপ অ্যাভেল করা পসিবল? এক্সাম্পল জব এক্সপিরিয়েন্স অর পোর্টফোলিও যদি থাকে স্ট্রং, সেক্ষেত্রে কোনো চান্স আছে কিনা, এটা হচ্ছে একটা কোশ্চেন। উনি আরেকটা কোশ্চেন করছে, একসাথে অনেকগুলো দেশের স্কলারশিপের জন্য প্রোফাইল রেডি করা কি প্রেফারেবল, নাকি নির্দিষ্ট কোনো দেশ ধরে আগানো ভালো? উনি দুইটা কোশ্চেন করছে। আচ্ছা, আমার মনে হয় যে আমরা অলরেডি ওই ব্যাপারে কথা বলে ফেলছি, যে ওই যে রিসার্চ পাবলিকেশন না থাকলে হ্যাঁ হ্যাঁ ওগুলো অলরেডি বলা শেষ। আর সেকেন্ড হচ্ছে যে আমরা কি অনেকগুলো দেশে একসাথে করবো কিনা, এটা আপনি করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি করবেন কি করবেন না। যেমন আমি যখন আমার ক্ষেত্রে ছিল, আমি তখন দুইটাই করছি, আমি ইউরোপও দেখছি, সাথে ইউএসও দেখছি, যেহেতু রিকোয়ারমেন্ট তো সেম, আপনার আইএলটিএস লাগবে, এক্স্যাক্টলি। আর আমি তো ঠিক শিওর না যে আমার ইউএসএ, যেটা তুই একটু শেয়ার করলি, তোর ফুল ফান্ডিং আশা করে ভিসা রিজেকশন আসছে, তো সেই টাইমে যদি আমার ইউরোপের একটা ইউনিভার্সিটি থেকে যদি আমার ওই অপরচুনিটিটা থাকে ওই সেম টাইমে রিজেকশন বা ওই টাইমে, তাহলে আমি দেখেছি ইউরোপে চলে আসতে পারলাম, যদি আমি ওয়েট করতে না চাই, ইয়ার লস দিতে না চাই। তো তার মানে হচ্ছে যে আমিও ব্যক্তিগতভাবে বলবো যে মিনিমাম 2 বা 3টা দেশ নিয়ে আসলে, বা 2-3টা পসিবল এরিয়া নিয়ে, খুব বেশি ডিফারেন্স না। আপনাকে একটা এসওপি যেখানে যান লিখতে হবে, আপনাকে আইএলটিএস বা টোফেল দিতেই হবে, আপনাকে একটা ভালো সিভি রেডি করাই লাগবে। আর রিকমেন্ডেশন লেটারটা ভ্যারি করতেছে, ইউএসএ যেমন 3টা রিকমেন্ডেশন লেটার লাগবে, অন্য দেশে 1টা বা 2টা হলেও হয়, কিছু কিছু জায়গায় আবার রিকমেন্ডেশন লেটার লাগেও না। তার মানে যেহেতু হ্যাঁ, তো যেহেতু জিনিসটা হচ্ছে গিয়ে যে অনেকটা একটা ফ্রুটস অফ বাস্কেটের মতো, তো এই বাস্কেটের মধ্যে যা আছে এটা দিয়ে আসলে আপনি চাইলে একই রিসোর্স ইউজ করে আপনি ডিফারেন্ট অল্টারনেটিভ অপশনের দিকে যাইতে পারেন। ওইখানে আমি একটা বলি যে যেটা আমার সাথে মিলে গেছে আর কি। যেমন আমি প্রথমে জিআরই দিছিলাম, যে জিআরই দিয়ে ভাবছি ইউএসএ যাবো, এরপর জিআরই খারাপ দিছি, এরপর আমি ভাবলাম যে না জিআরই তাহলে ইউএসএ আর যাবো না, আমি এখন ইউরোপে যাবো। এরপর আইএলটিএস দিয়ে আমি কিন্তু ইউরোপে অ্যাপ্লাই করছি। এরপর জার্মানিতে আমি অফারটা পাইছি, জার্মানিতে অফারটা আমি অনলাইনে ক্লাস শুরু করছি, কিন্তু এরপর আবার কিছুদিন পর মনে হলো যে না জিআরইটা আবার দিই, জিআরইটা আবার দিয়ে আমি কিন্তু আবার জর্জিয়াতে অ্যাপ্লাই করছি। তো জর্জিয়াতে ওখানে অ্যাপ্লাই করে, সরি জর্জিয়া না, ইয়াতে ওকলাহোমাতে, তো ওকলাহোমাতে আমার ফান্ডিং চলে আসছে এর মাঝখানে। তখন তো আমার কাছে দুইটাই আছে, যে জার্মানিও আছে ওকলাহোমা আছে। প্রথমে আমি ইউএস এর ইন্টারভিউ দিলাম, ইউএস এর ভিসা পাইলাম না। ইউএস এর ভিসা যখন আমি পাইনি, তখন ইউএস এ আমি যাবো না, আমি তাহলে জার্মানিতে যাই, যেহেতু জার্মানি ভিসাটা আছে। এবার আমি জার্মানি ভিসাতে অ্যাপ্লাই করলাম, জার্মানি আমার ভিসাটাও হয়েছে, যে আমি ভিসা আমি পাইছি, যে আমি ঠিক আছে আমি এখন অল সেট, মানে সবাই জানে আমি ওই জার্মানিতে 10 লাখ টাকা ব্লক করা লাগে, ওইটা আমি করছি, যে আমি অল সেট টু গো জার্মানি। জার্মানিতে যাওয়ার আগে আমি আবার কি মনে করে আমি আবার জর্জিয়াতে একটু অ্যাপ্লাই করে দেখছি, ওখানে আমার আবার জর্জিয়াতে ফান্ডিং চলে আসছে। তখন জর্জিয়াতে ফান্ডিং চলে আসছে, তখন কিন্তু অলরেডি আমার জার্মানির ভিসা আছে। এরপর আমি আবার জর্জিয়াতে অ্যাপ্লাই করে ইউএস এর ভিসা আবার অ্যাপ্লাই করছি সেকেন্ড বার, তখন আবার ইউএস এর ভিসাও হয়েছে। তখন আমার কাছে রিয়াদের এই পার্টটুকু হচ্ছে যে আশা করি অনেকের অনেকগুলো কোশ্চেন আনসার দিয়ে দিবে। এই যে ও যে এখন যে কথাটুকু বললো, ঠিক আমার সাথে আমার কলিগ ছিল আমাদের ভার্সিটির ছোট ভাই, তোরও ছোট ভাই হবে, তো ওর নাম না বলি, তো ওরও কিন্তু সেম, ওই ইউএসএ থেকে ওর কাছে অফার লেটার ছিল, জার্মানি থেকে অলরেডি অফার লেটার ছিল, ভিসাটায় শুধুমাত্র দেরি ছিল, ভিসাটা হয়নি, তো শেষ মুহূর্তে সে ইউএসএ বাদ দিয়ে সে জার্মানি চলে গেছে। তো আসলে অপরচুনিটি যদি আপনার কাছে ডাবল থাকে, তখন আপনিও সিদ্ধান্ত নিতে পারেন আসলে কোন দিকে, কারণ ওর ইউএসএ তে ফুল ফান্ড না, ইউএসএ তে হচ্ছে 50% না 60% স্কলারশিপ পাইছিল। যদিও ইউএসএ তোর ফ্যামিলির মেম্বার একজন থাকে, ওর বোন বা সামথিং, আমার যতটুকু মনে আছে। তারপরে তো এক একজনের প্রায়োরিটি, এক একজনের লাইফ সিনারিও, এক এক রকমের অপশনটা এক একজনের কাছে এক এক রকম। তো এই জন্য আমার কাছে মনে হয় যে 2-3টা অপরচুনিটি খুব বেশি ডিফার করে না, যেহেতু আমার মনে হয় 2-3টা অপশন নিয়ে কাজ করা উচিত। আচ্ছা, এরপরে আরিফুল ইসলাম না, এরপরে হচ্ছে যে প্রজেস দা কোশ্চেন করছে যে স্টাডি লোড ইন ইউরোপ। দাদা, আমার কাছে যেটা মনে হয়েছে যে ইউরোপের ক্ষেত্রে আমি ফিনল্যান্ডে আছি এবং আশেপাশের নর্ডিক কান্ট্রিগুলো ছাড়া আর ভালো একাডেমিক কন্ডিশন আমার জানার মতো যেমন জার্মানি আছে, এছাড়া নর্ডিক কান্ট্রিগুলোতে নরওয়ে, ডেনমার্ক, আর এদিকে হচ্ছে যে ফিনল্যান্ড, নেদারল্যান্ড, এই দেশগুলোতে একাডেমিক স্ট্রাকচারটা মোটামুটি ভালো। আর এখানের একাডেমিক স্ট্রাকচারটা হচ্ছে দাদা আমাদের বাংলাদেশের সাথে আমি কিছুই মিল পাই না, আমি 1% মিল পাই না। আমি আসার পরে এখন পর্যন্ত 200 পেজের একটা খাতা নিয়ে আসছি, খাতা শেষ করতে পারি না। লাস্টে এখন এই যে এখনো নিয়ে বসে আছি এই মিটিং এ, এখনো 4-5 পেজ বাকি আছে, মাস্টার্স পিএইচডিও শেষ হয়ে যাচ্ছে ভাই। এই যে তাহলে আমি আমার ওই যে বদভ্যাস আছে লেখালেখির, আমার 200 পেজের খাতাটা শেষ হয়েছে অনেক কষ্টে,
1.5 বছর 3 সেমিস্টার শেষ হতে গিয়ে। তাও আমার একটা বদ অভ্যাস, ক্লাস লেকচার আমি পিডিএফ নোট করতেছি বা আমি নোটপ্যাডে নোট করতেছি, কিন্তু আবার আমার তারপরেও খুঁতখুত করে, আমি খাতায় লিখি টুকটাক। ঠিক আছে, এটা আমার ব্যাচেলরের একটা বদ অভ্যাস। তো তারপর হচ্ছে কি এখানে হচ্ছে যে ওই খাতা কলমে কোনো পরীক্ষা নাই আমাদের, পুরো হচ্ছে যে এক্সাম, প্রত্যেকটা যেসব সাবজেক্টে এক্সাম থাকে সেই সব সাবজেক্টে এক্সাম গুলো হচ্ছে গিয়ে যে একটা স্লট দিয়ে দেয়, যে সাপোজ হচ্ছে গিয়ে যে অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখের মধ্যে যে কোনো দিন পুরো ফিনল্যান্ডের যে কোনো জায়গাতে পরীক্ষা দিতে পারবো আমি। পুরো ফিনল্যান্ডে যতগুলো ইউনিভার্সিটি আছে যে কোনো এক্সাম সেন্টারে বুক করে আমি ওইখানে জাস্ট যাবো, পরীক্ষা দিয়ে চলে আসবো। আমাকে আমার লোকেশনও থাকা লাগবে না, আমাকে আমার এই এরিয়াতেও থাকা লাগবে না। দেন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে অনেকগুলো সাবজেক্ট আছে যে কোনো এক্সাম নাই, ফুললি অ্যাসাইনমেন্ট বেস। কিছু কিছু কোর্স আছে ভালো, 30% 40% কোর্স আছে অ্যাসাইনমেন্ট বেস, ইন্ডিভিজুয়াল আবার গ্রুপ অ্যাসাইনমেন্ট আছে। তো সো এইগুলো হচ্ছে বিষয়। তো স্টাডি লোডটা হচ্ছে গিয়ে যে আমার কাছে খুব একটা বেশি মনে হয় না, কারণ এখানের কারিকুলামটা এমনভাবে সাজানো অন্তত মাস্টার্সটা ব্যালেন্স করা পসিবল। মানে এমন না যে খুব মানে হেডেক, মানে মরে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে, যদি না আপনি কোনো মানে প্রবলেমের ভিতর পড়ে যান। সাপোজ আপনার প্রফেসরের সাথে একটা জাস্ট কোনো একটা আপনি গ্যাঞ্জাম করে ফেলাইছেন বা কোনো একটা কিছু মিস করে ফেলাইছেন। আবার এখানে কিছু কিছু জিনিস হচ্ছে যে ওই যে টার্মনিটিন, এআই চেক, তো আপনি দেখা গেছে যে ফুল এআই চলে আসলো বা আপনার টার্মনিটিনে প্লাগারিজম চলে আসলো, আপনাকে ফেল করাই দিছে, তো ওই একটা হ্যাপা খাওয়া লাগবে। সেই সব ক্ষেত্রে দেখা গেছে ওই কোর্স আবার পরের সেমিস্টারে ওপেন হলে তখন নেওয়া লাগবে। তো আমার কাছে স্টাডি লোডটা আমার কাছে ব্যালেন্স মনে হয়েছে। ইভেন দো আপনি 30 আওয়ার উইকলি কাজ করেও আপনার পক্ষে স্টাডিটা কন্টিনিউ করা সম্ভব, সিজিপিএ 3+ রাখা সম্ভব। আউট অফ, আমি ইয়ার কথা বলতেছি, সরি 3 বলতেছি, আউট অফ 5 তো ইউরোপে, তো সেখানে 4+ রাখা সম্ভব একদম মিনিমাম পড়াশোনা বা মোটামুটি পড়াশোনা করে। আর যদি আপনার 4.5 হতে তাহলে একটু এক্সট্রা একটু কেয়ার করতে হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে কি, হোয়াট শুড উই দ্য স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমাদের ভিতর 51 ব্যাচের একজন মাহমুদুর রহমান, ওনার প্রতি ওনার জার্নি বা ওনার ফিউচার কেরিয়ার নিয়ে ওনার প্রতি কোনো মানে সাজেশন আছে কিনা? হাসেন, সেকেন্ড ইয়ারে পরে উনি আমাদের অস্টে। আপনি দিবেন না আমি দিব? হ্যাঁ, তুই দে তারপরে। সত্যি না, কথা আমার বলতে দিক থেকে না না মানে আমি তুই আপনাকে দিতে কেন বলছি, because আমি যখন ফার্স্ট সেমিস্টার আসছিলাম মস্টে, আপনি মনে হয় তখন 3-1 ছিলেন, আমি যদি ভুল না করি। হ্যাঁ 3-1 বা 3-2 বা এরকম কিছু আমি একটা। 3-2 তে ছিলাম, তুই 1-1 ছিলি আমাদের প্রোগ্রামে, মানে তোরা কো-অর্গানাইজার ছিলি, এরকমই মনে আছে আমার। মানে আপনার সাথে আমার পরিচয় হচ্ছে মানে আমি আপনাকে দেখতাম যে আপনি সবখানে, মোটামুটি সবখানে দেখতাম। মানে দেখা গেছে হচ্ছে খেলার মাঠে বা ভার্সিটি শেষে আড্ডায় বা কাউকে পড়া বুঝেছেন, ওগুলোতে আপনাকে দেখতাম। পরে আমি তখন আপনার রেজাল্ট জানতাম না আর কি, তো তখন হয়তো ভাবতাম যে আপনার হয়তো রেজাল্ট কম, যেহেতু আপনাকে সবখানে দেখতাম। কিন্তু পরে দেখছি যে রেজাল্টও খুবই ভালো। তো আমার কাছে এই জন্য আমি যেন সব, এই জন্য আমি ফার্স্টের দিকেই বলছিলাম যে অস মনে করে যে আসলে প্রেশার বেশি, কিন্তু আমি আসলে আপনাকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম। পরে আমি নিজেও মোটামুটি চাইতাম যে ফ্রেন্ডের সাথে সময় কাটাতে। তো তো ওই আমার এই যে যেহেতু ও 2-1 আছে, এই জন্য আমি ওকে বলতেছি যে আসলে প্রেশার নিয়ে ফেললে আসলে ঝামেলা আর কি। তো প্রেশার নেওয়া যাবে না। তো দাদা যেমন মোটামুটি সব দিকেই ছিল, যারা পড়াশোনা একটু হয়তো কম বুঝতেছে তাদেরকেও বুঝাইতো বা খেলাধুলা সবখানে ছিল। তো আমার কাছে মনে হয় যে তুমি প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট মোটামুটি একটা সিজিপিএ যতটুকু রাখা যায় রাখো, সাথে হচ্ছে বাকি কাজও করো, ফ্রেন্ডদের সাথে আড্ডা না দিয়ে যে পড়তে হবে এরকম কিছু নেই। তো এগুলো করেও ভালো রেজাল্ট করা যায়, আমি এই জন্যই ভাইয়ের কথাটা আনলাম। আর তুমি যদি কিছু করতে, আর যেহেতু 2-1, আমার কাছে মনে হয় যে তুমি হয়তো এখনো সিভিলের আসলে সাব ডিভিশন গুলো কি, এগুলো এখন আমরা 2-1 পর্যন্ত আমরা জানতাম না। সত্যি কথা যেটা 3-1 ওঠার পর আমরা জানছি যে সিভিলের আসলে সাব ডিভিশন কি কি আছে বা কোন দিকে ইন্টারেস্টেড বেশি আমার। তো আমার কাছে মনে হয় যে তুমি 3-1 ওঠার পর হয়তো আরো বেশি ডিটেলসে জানবা যে সিভিলে কোন বিষয়ে যাওয়া উচিত বা কোন দিকে তোমার ইন্টারেস্ট আছে। যখন ইন্টারেস্টটা জেনে যাবে তখন এখন তো সব ইজি, আসলে গুগল স্কোরে গেলে জাস্ট তুমি একটা শব্দ লিখলে ওই রিলেটেড সব পেপার চলে আসবে। আমার কাছে মনে হয় যে জ্ঞান আহরণের জন্য আসলে পেপারই পড়া উচিত আর কি। তো যারা একদম 2-1 বা এখন ইউনিভার্সিটি ইয়াতে আছে, তারা হচ্ছে আমার মনে হয় এখন ইন্টারেস্ট কিসে সেটাই আসলে আগে খুঁজে বের করা দরকার। তুই যদি কিছু মনে না করিস, এখানে একটা জিনিস অ্যাড করা যায়, হচ্ছে গিয়ে যে আসলে ভাই ভার্সিটি লাইফ আর ফেরত আসবে না। ভার্সিটি লাইফে 4টা বছর যতটুকু পারো ব্যালেন্স করে, যতটুকু পারো মজা মাস্তি যা করো করো, এটা হচ্ছে আমার প্রথম সাজেশন। হ্যাঁ, ওই 3 ইয়ার্স এর ওই মুভি দেখে আফসোস করে লাভ নেই, ওই লাইফ ওইটুকু সময়, বাট ব্যালেন্স। সেকেন্ড হচ্ছে কি, যদি বলো যে আমি একাডেমিক লাইনে আমার ফিউচারে কাজে লাগবে, তাহলে হচ্ছে ভাই একটা ভালো থিসিস করো।
আমরা ব্যাচেলার থিসিসটাকে কোনোই গুরুত্ব দিই না, বাট একটা পারলে একটা ভালো টপিক সিলেক্ট করো, নিজে কোনো একটা প্রফেসরের নাম লিখে তার কাছে থিসিস করে ফেললাম, ব্যাপারটা আসলে এটা হওয়া উচিত না। হুম, ভালো একটা থিসিস মোটামুটি যেটা তোমার দেশে আসানুল্লাহ পড়ে করা সম্ভব। আমি কিন্তু আমার থিসিসে, যেটা অনেকেই জানে না, আসানুল্লাহ থেকে ফান্ডিং পাইছি। যারা আমার ওইখানে আমার আশেপাশে পড়াশোনা করছে তারা শুধু জানে মাশফিক স্যার, এই ভিডিও মাশফিক স্যার পর্যন্ত যাবে কিনা জানে না, যদিও পুরো ক্রেডিটটা মাশফিক স্যারের। প্রায় 90,000 টাকার মতো মাশফিক স্যার একটা লেটার লিখে আমাদেরকে, শুরুতে আমরা 10,000 টাকা করে এক একজন স্টুডেন্ট দিছিলাম, 3 জন। তো ভার্সিটি থেকে আমরা ফান্ডিং পাইছি 90,000 টাকার মতো, কারণ আমাদের জুট ফাইবার এফআরপি নিয়ে কাজ করছে, আমরা যে কার্বন ফাইবারকে জুট ফাইবার দিয়ে রিপ্লেস করার চেষ্টা করছি। তো এই জন্য একটা ভালো থিসিস করো, আর পারলে ভার্সিটি পাস করার পরে এই যে ব্যাপারগুলো, যে সফটওয়্যার স্কিল আর হচ্ছে গিয়ে যে একটু দুই একটা অন্ততপক্ষে কনফারেন্স পেপারগুলো কিন্তু আসলে হওয়া উচিত হচ্ছে যারা 4-1 4-2 যারা মাত্র গ্রাজুয়েট পাস করে বের হয়েছে, তারা আসলে এই বাংলাদেশের এই কনফারেন্স পেপারগুলো তাদের জন্য একটা ভালো পসিবল ডোর আর কি, উইন্ডো। কারণ তুমি লিটারেচার রিভিউ করেও কিন্তু তুমি এখানে কিন্তু কনফারেন্স পেপার পাবলিশ করতে পারবা। তুমি তোমার একটা টপিক জাস্ট সেম রিসার্চ আছে অলরেডি 10টা-15টা পেপার, তুমি এখন এআই আছে, গুগল স্কলার আছে, অনেক টুলস আছে, 15-20টা Q1 Q2 জার্নাল বের করে ওগুলোকে রিভিউ করে তুমি একটা কনফারেন্স পেপার কিন্তু জাস্ট লিটারেচার রিভিউ করলা তুমি। আর যদি সেম জায়গায় যদি তোমার কিছু ডেটা থাকে, তাহলে তুমি ওইটাকে কম ব্লেম করে তুমি সামথিং অল্প কিছু জিনিস অ্যাড করে তুমি তোমার দিতে পারো, এটাই সাজেশন। আর আরেকটা কোশ্চেন আছে, আমরা তাড়াতাড়ি শেষ করব। এমএসসি নিয়ে আমরা অলরেডি কথা বলছি, একজন লেখছে যে এমএসসি শুধু ওনার, আরিফুল ইসলাম, আমরা কথা বলছি। মামুনুর রশিদ 47 ব্যাচে, আই ওয়ান্ট টু কমপ্লিট এমএসসি ইন ইউরোপ নিউজিল্যান্ড বাট আই হ্যাভ লোজ সিজি, কিন্তু ভাই বলেন নাই আপনি সিজিটা কত। ভাই আপনি বা তুমি যে হোক আমার সাথে পার্সোনালি তুমি মেসেজ দিও, ফেসবুক বা হাউএভার যেখানে পাও আমাকে একটু নক দিয়ে আমি তোমাকে এই ব্যাপারে গাইড করতে পারবো আশা করি। হোয়াট ক্যান আই ডু নাও, হোয়াট টাইপ অফ ইউনিভার্সিটিজ ইজ বেটার ইন ইউরোপ নিউজিল্যান্ড। তোমাকে বলি, তুমি এটা আসলে অনেক বড় আনসার, তারপরেও যেটা বলি যে ভাই ইউরোপ, দেখো আমি অন্ততপক্ষে আমি কেন ফিনল্যান্ড চুজ করছি, এখানে একটু ফাঁকি মারার চেষ্টা এবং ব্যস্ত থাকার কারণে আমি ফিনল্যান্ড চুজ করছি। কারণ আমার কাছে জিআরই, তারপর হচ্ছে গিয়ে যে আমার ফ্যামিলি, আমি আমার ক্ষেত্রেটা বলতেছি, আমার ওয়াইফ ছিল, আমার একটা বেবি আছে, এই ভিডিওর ভিতরে অলরেডি 4-5 বার সে কিন্তু আমার সাথে স্ক্রিন শেয়ার করছে, তো এর জন্য আমি সরি। সো তো আমার কাছে এই যে ফান্ডিং, আমি তো একা যেতে পারবো না, কারণ বয়সের এমন একটা স্টেজে আছি যে এখন আবার ইউরোপে বা আমেরিকায় গিয়ে আমি একা ওইখানে 2 বছর 4 বছর, আমার পুরো ফ্যামিলি নিয়ে মুভ করে ওই ফান্ডিং বা ওই জিআরই টোফেল আমার কাছে হচ্ছিল না। আমার কাছে মনে হচ্ছিল আইএলটিএসটা দিয়ে আমি ইউরোপে কোথায় স্কলারশিপ, দেখলাম যে ফিনল্যান্ডে ফুল ফান্ড স্কলারশিপ পাওয়া যায়, ওইটা অপরচুনিটিটা নিলাম, পেয়ে গেলাম, আমি এখানে চলে আসছি। আমার কাছে মনে হয়েছে যে অন্ততপক্ষে যদি এখানে কেরিয়ার করতে পারি, ভালো কেরিয়ার করতে না পারলে এটাকে ট্রানজিট হিসেবে ইউজ করে আমি আমার পিএইচডিটা অন্তত অন্য কোথাও করতে পারবো। আর আমি যে ইউনিভার্সিটি আসছি এর থেকেও ভালো ইউনিভার্সিটিতে আমি চান্স পাইছিলাম, কিন্তু এটা 100% স্কলারশিপ না, আল্টো ইউনিভার্সিটিতে, ফিনল্যান্ডের 1 নাম্বার, ইউরোপের 6 নাম্বার, ওয়ার্ল্ডের মনে হয় 96 বা সামথিং। সো খুব ভালো ইউনিভার্সিটি, কিন্তু ওইখানে আমি ফুল ফান্ডেড স্কলারশিপটা পাইনি। আমাদের একজন ছোট ভাই কিন্তু অলরেডি ওইখানে পড়তেছে। সো এই জন্য বললাম যে ইউরোপে বেটার কিছুটা অর্থে, আর আরো অনেক এখানে ছোটখাটো বিষয় আছে, এখানে জব পাওয়া ডিফিকাল্ট এই মুহূর্তে। রেসিজমের বিষয়টা নিয়ে আমার আমাদের কোশ্চেন পর্ব যেহেতু শেষ, আর চ্যাটে কয়েকটা কোশ্চেন আছে, আমরা এগুলো নিয়ে শেষ করে আমরা আমাদের ইয়াটা শেষ করে দেব। তো আমার রিয়াদ, আমি তোর কাছে লাস্ট একদম র্যাপিড ফায়ার, সত্যিকার যে র্যাপিড ফায়ার, 1-2টা ওয়ার্ড, সর্বোচ্চ একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স, ব্যাখ্যাতে যাওয়া যাবে না এখন, আমরা একদম শেষের দিকে আসছি। আমাদের পড়াশোনা শেষ, আমি ইউএসএ গেলাম, যেতে পারলাম, এসওপি লিখলাম, কভার লেটার লিখলাম, সব হইলো, অফার হইলো, একটা ভালো ইমেল করলাম, আমি গিয়ে পড়াশোনা শেষ করলাম। হোয়াট অ্যাবাউট নেক্সট, আমার পিআর বা আমার জব লাইফ কি, অপরচুনিটি কেমন, খুব ছোটভাবে এক লাইন আছে। মানে আমাকে যদি এখন সেকেন্ড পার্ট চুজ করতে বলা হয় আর কি, যে আমি ইঞ্জিনিয়ারিং এর কোন সেক্টরে যাব আফটার, এখন যেহেতু আমি ইউএস লাইফটা দেখে বসছি, মানে অন্তত কারেন্ট সিনারিওতে আমি কিন্তু আবার সিভিলই নিব। বিকজ বর্তমান যে সময়টা যাচ্ছে এখনকার, আমাদের সিভিলের চাইতে অন্য কোনো ফিল্ডে, আমি জানি না এটা অন্য কোনো ডিপার্টমেন্ট শুনতেছে কিনা, বাট টু বি অনেস্ট যেটা সিভিলের জব সবচাইতে বেশি, এটা সবখানেই থাকে। যেমন আমাদের এখানে ভার্সিটি ইয়া হয়, কেরিয়ার ফেয়ার হয়, আমরা যাই 100টা কোম্পানির মধ্যে 90টা কোম্পানি থেকে সিভিলের, আমি এটা কেন হচ্ছে আমি জানি না। মানে হিউজ অপরচুনিটি আমাদের সবার জন্য, আমরা নেক্সট হিউজ সিভিলের জন্য, শুধুমাত্র সিভিলের জন্য ভাই, সিভিলের জন্য। সো
না, এখানে আমাদের অডিয়েন্স যারা যারা সিভিলে তো সবাই, আর আমরা আপনার কোশ্চেনে আসতেছি, মুশফিকুর আমিন চৌধুরী একটু পরে আসতেছি। আপনার কোশ্চেনটা অনেকগুলো কোশ্চেন, এটাকে সাম আপ করে আপনার কোশ্চেনটা দিয়েই আমরা শেষ করবো আশা করি আজকের সেশনটা। দেন হচ্ছে গিয়ে যে ইউএসএ ভিসা রিজেকশন নাকি খুব খুব বেশি, এমন আছে যে স্টুডেন্ট ভিসা পাইছে, ফ্যামিলি ভিসা পায় নাই। তো এই মিথ বা এই রিয়েলিটি নিয়ে কি আগানো উচিত, না এমন অনেকে আছে যে এই ক্যাচালের কারণে এখন ইউএস থেকে মুখ ঘুরে নিচ্ছে, এটাকে আসলে মুখ ঘুরে নেওয়া উচিত, না এই রিস্কটুকু নিয়ে আগানো উচিত ভিসা রিজেকশন, যেটা আপনিও গেছেন, আপনার সময় তো তাও মোটামুটি কম ছিল, এখন তো আরো অনেক বেশি রিসেন্টলি 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের কিছুদিন আগ থেকে মানে ভিসা রিজেকশনের পরিমাণটা আরো অনেক বেড়ে গেছে। এটা আমার কাছেও, আমি কিন্তু ফেসবুক গ্রুপ টুপ থেকে শোনা বা আশেপাশের কয়েকজন থেকে শোনা। আসলে আপনি যেহেতু এখানে আছেন, আপনি অরিজিনাল সিনারিওটা বলতে পারবেন এই ইউএসএ ভিসা রিজেকশন বা ভিসা রেশিও ব্যাপারটা একটু শর্ট, 1 লাইন বা 2 লাইনে একটু যদি বলবেন। এক লাইনে যদি বলতে চাই, আমার মনে হয় যে রিস্ক নিয়ে আগানো উচিত। মানে কি থাকে কপালে এটা তো আমি জানি না, সো চান্স নেওয়া উচিত। অনেক বেশি কি রেশিওটা কি অনেক রিজেকশন বেশি না, রেশিওটা কি অনেক আমি বেশি? যেটা আমার যেটা হয়েছে ওটা আমার মনে হয় 1% বা 2% মানুষের ক্ষেত্রে হয় যে ফুল ফান্ডিং নিয়ে। আমার আরেকটা কথা বলি, আমার বুঝতে কিন্তু রিজেক্টেড হয় নাই, ওর হচ্ছে আন্ডার রিভিউতে রাখছিল, বাট 3 মাসের জন্য আন্ডার রিভিউতে রাখছে দেখে আমার ফান্ডিং ক্যান্সেল হয়ে গেছিল। বাট ওরা পরে আমাকে ভিসা দিচ্ছে, বাট ওই ভিসা আমার আর কাজে লাগে না আর কি, যেহেতু ফান্ডিং ক্যান্সেল হয়ে গেছে। স্টুডেন্ট যদি ভিসা পায়, স্পাউস বা বাচ্চা, তাদের ভিসা রিজেকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি না কম? এক্ষেত্রে কিছু জিনিস ডিপেন্ড করে আসলে, আপনার যে পড়তে গেছে সে যদি 1-2 বার ইউনিভার্সিটি চেঞ্জ করে, তখন তার মোটিভ হচ্ছে ওরা এটাকে পজিটিভলি নেয় না। আপনি যদি ইউএসএ তে এসে ইউনিভার্সিটি চেঞ্জ করেন, অন্য ইউনিভার্সিটি চলে গেলেন, বা কোনো কারণে ড্রপ আউট হয়েছেন, বা আরেকটা কলেজে চলে, অনেকগুলো কলেজ আছে এখানে, বা কলেজে চলে গেলেন, তখন এটা মোটামুটি শিওর থাকে যে আপনার স্পন্সর ভিসা হবে না, মানে না হইতে পারে আর কি। এটা একটা রিজন আমার কাছে মনে এই হয়। এই এই ইনফরমেশনটা আমাদের যারা এখন শুনতেছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর হচ্ছে যে ওভারঅল ইউএস এর অনেকগুলো স্টেট আছে, আমরা জানি অনেকগুলো ইউনিভার্সিটি, অনেক 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 ইউনিভার্সিটি, পুরো ফিনল্যান্ডে মাত্র 12টা না 13টা ইউনিভার্সিটি, ঠিক আছে? মানে মেইন যেই আমরা যেটা বলি হচ্ছে যে আমাদের দেশে বুয়েট, চুয়েট, কুয়েটের মতো, আর এখানে অনেকগুলো অ্যাপ্লাইড সায়েন্স, ডিপ্লোমা, পলিটেকনিকের মতো এখানে অনেকগুলো আছে, 40-50টার মতো। আর রিসার্চ ইউনিভার্সিটি মাত্র 12টা, সেই তুলনায় ইউএসএ 100,000 এরকম। সো ওভারঅল এনভায়রনমেন্টটা কেমন ইউএসএ তে? রেসিজম এবং এনভায়রনমেন্ট, পরিবেশ, মানে ছবি তুলতে খুব ভালো সেলফি আসবে, বা ফ্যামিলি নিয়ে ওইখানে ভালো ভালো লাইফ কাটানো যাবে? গ্রোসারি শপে দাম টাম, জিনিসপত্রের দাম কেমন, বা রাস্তাঘাটে গাড়ি নিয়ে বের হলে, পাবলিক প্লেসে গেলে হেলথ কেয়ার ফ্যাসিলিটি কেমন, বা আমি ওইখানে গেলে কোনো মানে টুকটাক কথাবার্তা শেখার হবো কিনা, আমার বাচ্চা স্কুলের এডুকেশন, আমার বাচ্চা যদি যায় সে তার এডুকেশন সিস্টেম, আমি অনেকগুলো কোশ্চেন করছি, মানে ওভার হচ্ছে যে ইউএসএ লাইফ নিয়ে কোশ্চেনটা একটু যদি করস তুই ভালো হয়। ফার্স্টে একটা কথা বলি যে মানে ইউনিভার্সিটি অনেক, এটা ঠিক যে আপনার যদি আপনি ওই একাডেমিক প্রেশারের কথা একটু বলতেছিলেন, তো আমি যদি জাস্ট একটু করে বলি যে আমি যখন জর্জিয়াতে ছিলাম ওই ইউনিভার্সিটি আমি বলছি যে একটু পিছনের দিকে, আমি যদি মানে অস্ট্রের সাথেও তুলনা করি, আমার কাছে মনে হয় যে অস্ট্রের 1টা বা 2টা কুইজের প্রিপারেশন নিতে আমার এত পড়তে হয়, মানে যতটুকু পড়তে হয়েছে তার চেয়ে কম পড়তে হয়েছে আমার মাস্টার্সে, মানে এতটাই রিল্যাক্স ছিল আর কি আমার। বা এখন যেখানে পিএইচডি করছি এখানে কোর্স একটু বেশি, এখানে মানে কোর্স প্রেশারটা একটু বেশি, যেহেতু একটু ভালো ইউনিভার্সিটি, বা আমারটা বিশেষ করে অ্যাসফল ফোকাস করে যেহেতু ইউনিভার্সিটিটা, এই জন্য আমার কাছে একটু কষ্ট লাগছে যে একটু কোর্সগুলো একটু পড়তে টাইম লাগতেছে। তো এটা হচ্ছে একাডেমিক প্রেশার, এটা এক একজনের এক এক রকম। আর যেটা রেসিজম বলছেন, এটা আমি এখনো পাইনি, বাট পাইনি বলতে না পাইলেও বোঝা যায়। ধরেন আপনি আমার সাথে কথা বলতে আমি তো বুঝবো আসলে আপনি ভেতরে কি চিন্তা করছেন, ওটা আমি বুঝতে, মানে এটলিস্ট একটু ফিল করা যাবে। হয়তো সে আমার সাথে হাসি মুখে কথা বলতেছে, বাট ইন দ্য এন্ড আসলে ওরাও একটু অখুশি আর কি। এটা স্বাভাবিক, যেহেতু আপনি যদি ধরেন বাংলাদেশে গিয়ে যদি দেখে যে সব বাইরের মানুষ জব করতেছেন, এটা আপনার ভালো লাগবে না। এটা স্বাভাবিক যে আমি আমার দেশে বাইরের দেশে মানুষের তারপরে কি সাথে টার্ম আসার পরে কি পরিবেশটা কি একটু গরম হয়ে গেছে, নাকি এখনো মোটামুটি যারা আছে তাদের মানে ডিসিশন চেঞ্জ করার মতো কিছু ঘটনা তো, যে আমি ইউএসএ যাব না, রেসিজম এত বেড়ে গেছে, আমার ইউএসএ যাওয়া উচিত না? অতটুকু বেড়ে নাই যে আপনার যে আসতে হবে না। এখন আমি যেটা কি করি, আমার আসলে আমি হয়তো ওভাবে ইউএসএ ওভাবে আমার ফ্রেন্ড হয় না, ওরা হয়তো আমার ক্লাসমেট, বাট হয়তো আমার এখন আমি যে 3 বছর থাকছি, আমার হয়তো আমেরিকান ফ্রেন্ড 1জন বা 2জন হাইয়েস্ট, বাট সবাই কিন্তু আমার ফ্রেন্ড হয় নাই। মানে হয়তো আপনি বুঝবেন না যে আপনি কথা বলতে গেলে বুঝবেন না যে আপনাকে অপমান করবে না বা এমন কিছু করবে না, বাট হয়তো ভালো ফ্রেন্ড হবে না বা ওয়েল উইশার হবে না আর কি, এটা আমি বলতে পারি। বাট খারাপ কিছু যে আমাকে
গালি দিছে বা কেন হাসছিস না, মানে এই অতটা এই মার্কেটে repeat- যতটা চাউর আছে ততটাও না। না, মানে আছে মোটামুটি, বাট অতটাও না। মানে অ্যাটলিস্ট আমি আমার এডুকেশন এটা পাইনি আর কি, যেহেতু এখনো জব ফিল্ডে যাই নাই, সো জব ফিল্ডে এটা Okay. বলতে পারছি না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমি তোকে বলবো একটু, ওই যে আমরা যেখানে এখন সেমিনারটা করতে, এখানে কমেন্ট সেকশনে গেলে মুশফিকুর আমিন চৌধুরী ওনার কোশ্চেনটা একটু দেখ, আমিও বলতেছি সবার জন্য। আর এর মাঝখানে তুই এটা একটু পর, এর মাঝখানে আমি আরেকটা, তুই কমেন্ট সেকশনে গেলে পাবি। আচ্ছা, একটু উপর উঠ, মুশফিকুর আমিন চৌধুরী, উনি 45 ব্যাচের। আর বাজিদ ভাই, আপনাকে ধন্যবাদ, যেহেতু আমাদের সেমিনারের শেষের দিকে। এগুলোই সব না, তোমার হয়তো এমন কিছু আছে যা এগুলো ঘাটতি পূরণ করতে পারে এক্স্যাক্টলি। সো আরেকটা জিনিস সবার জন্য বলি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের নেক্সট যে সেশনটা হবে, আমি এখনই বলে দিচ্ছি, সেই সেশনে আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে, বাজিদ ভাই নেক্সট সেশনে হচ্ছে গেস্ট হিসেবে থাকবে আমাদের সাথে। আমরা ভাইয়ের এক্সপিরিয়েন্স, ভাইয়ের জার্নিটা ওভারঅল শুনবো নেক্সট সেমিনারে। তো লাস্ট কোশ্চেন, এরপর আমরা শেষ করতেছি। ওনার কোশ্চেনটা শুরু হয়েছে এখান থেকে: আসসালামু আলাইকুম ভাইয়া, এখন এই মুহূর্তে কোন দিকে টার্গেট নেওয়া উচিত, আর ইউরোপের দিকে কোন দেশের দিকে এখন ফুল ফান্ড পাওয়া সম্ভব, এবং ইউএস এর জন্য প্রিপারেশন কি এখন নেওয়া উচিত নাকি আপাতত ইউরোপের দিকে তাকানো উচিত? অনেকগুলো কোশ্চেন ভাইয়া, কাইন্ডলি আমার প্রশ্ন উত্তর দিন। আমরা 45 বেস থেকে আমার সিজিপিএ 3.3+, আমরা তিনজন একই দিকে তাকাচ্ছি। আমার প্রশ্নটা কাইন্ডলি, হ্যাঁ, তার মানে রিয়াদ, আমি একটু অ্যাড করি, যেহেতু ইউরোপের কথা বলছে, দেন ইউএস এর ব্যাপারটা তুই বলিস। তো 45 ব্যাচ মানে হচ্ছে গিয়ে যে আপনি রিসেন্টলি গ্রাজুয়েট, আমার যদি ভুল না হয়ে থাকে, তাই তো? মেবি ভাই, আমার আসলে জানি না। একদম ফ্রেশার, মানে মাত্রই পাশ করে বেরিয়েছে মনে হয়, আমার হিসাব যদি ভুল না হয়ে থাকে। কারণ আমাদের সিএ তে হচ্ছে গিয়ে যে না ভাই, অনেক দেরি ফ্রেশার, হয়ে মানে গেছে। রিসেন্টলি 46 ব্যাচ মানে এন্ট্রি নিচ্ছে বা এরকম সামথিং 47। তো যাই হোক, তার মানে যদি আপনি নতুন পাশ করে বেরিয়েছেন, অথবা আপনার এক্সপিরিয়েন্স বা তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে 1 বছরের আশেপাশে। সো আমি যেটা বলবো যে ভাই, খুব ভালো টাইমিং নিছো, পাশ করার পরে বিদেশ টিদেশ নিয়ে ভালো চিন্তা ভাবনা, কিপ ইট আপ। এখন ইউএস এর পুরো জার্নিটা তো তোমাদের বড় ভাই রিয়াদ পুরোটাই বললো। সো ওর জার্নিটা যদি ফলো করতে পারো, টোফেল জিআরই ছাড়াও ম্যাক্সিমাম 80% ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। তো আমি বলবো যে ওই পসিবিলিটি ভিতর দিয়ে যাও, এটা আমার সাজেশন থাকবে। ক্লোজ না করে দিয়ে ওই পসিবিলিটি ভিতর দিয়ে যেতে থাকো। ওর অন্তপক্ষে তুমি বেস্ট এফোর্টটা না দিলেও তুমি এখানে তোমার এফোর্টটা দাও, কারণ রিয়াদের যদি লিস্টটা যদি তুমি পেয়ে যাও ইউনিভার্সিটি প্রফেসরদের নাম সহ, তো ওই লিস্টটা দেখে তুমি কিছু মেইল করো। তোমার একদম কোর ইন্টারেস্ট এটা, যে না আমি অন্তপক্ষে 100টা মেইল করবো, ঠিক আছে, প্রতিদিন 5টা 4টা করে বা 10টা, 1 মাস সময় নিয়ে আমি এদেরকে, এই প্রফেসরদেরকে মেইল করলাম। এটা হচ্ছে একটা। বাই সাইড লাইনে পাইপলাইনে যদি থাকো যে তুমি ইউরোপে হচ্ছে রেসিজমটা এখন বাড়তেছে, ফ্যাসিলিটি গুলো কমাই দিচ্ছে, বেশ কিছু সোশ্যাল ফ্যাসিলিটি ছিল এই ফিনল্যান্ডে গত 2-3 বছরে বহু লোক আসছে। কারণটা কি? সোশ্যাল ফ্যাসিলিটি। তোমার স্পাউস বা আমার স্পাউস, সে কেলা বেনিফিট বলে এখানে ফিনিশ ভাষায়, সোশ্যাল সিকিউরিটি আর কি। যতদিন আনএমপ্লয়মেন্ট ততদিন বাংলাদেশি টাকা 1 লাখ 1.5 লাখ টাকা পাবে। তো এটা কি ইমাজিন করা যায়? এই ইনফরমেশন বাংলাদেশে অনেকে জানে না, জানলে আরো চলে আসতো, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার বাচ্চার এডুকেশন ফুল ফ্রি। বাচ্চা এবং ফ্যামিলি, তাদের মেডিকেল সার্ভিস হচ্ছে গিয়ে যে একটা ফিনিশ নাগরিক যে টাকা দিবে, আমি হচ্ছে সেই টাকা দেবে, এক্সট্রা কোনো কিছু না। তুমি জাস্ট 24 ইউরো বা সামথিং, 28 ইউরো না 24 ইউরো দিয়ে যে কোনো চেক আপ, যে কোনো ইনিশিয়াল যত ইমার্জেন্সি সার্ভিস করা যাবে। আর ইমার্জেন্সি সার্ভিস ছাড়া যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাও, তাহলে অনেকগুলো মেডিকেল সার্ভিস ফ্রি আছে, অনেকগুলো বেসিক সার্ভিস ফ্রি। আর এরপরে যে টাকাটা দিতে হবে এমন না যে আমি ইমিগ্রেন্ট দেখে আমাকে এক্সট্রা দিতে হবে। সো ফিনল্যান্ড আর ডেনমার্ক তো অলরেডি শুনছো, গ্রুপ টুপে দেখার কথা। ডেনমার্কে এই যে লাস্ট সেমিস্টারে সবার যারা অ্যাডমিশন জন্য অ্যাপ্লিকেশন করছে, সবার অ্যাপ্লিকেশন রিজেকশন করে দিচ্ছে, ফলস ডকুমেন্ট তো ডিফিকাল্ট হচ্ছে। নেদারল্যান্ড অলরেডি খুবই কি বলবো স্ট্রিক্ট পজিশনে চলে গেছে। জার্মানিতে অনেক লম্বা কিউ, খুব বেশি অপরচুনিটি অপশন নাই। তা আমি বলবো যে ইউরোপের ভিতরে এখন ফিনল্যান্ডই একমাত্র আছে, বাট এটা নিয়ে ডিটেল আরো কথা বলার আছে। আমরা এখন এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি, তুমি আমার সাথে 1-to-1 কথা বলো, কারণ এখানে জব ক্রাইসিস, হিউজ অ্যামাউন্টে জব ক্রাইসিস। আমি 1 বছর পার হয়ে গেছে, 14 মাস রানিং, আমি কিন্তু এখনো জব পাইনি। কোনো জব বলতে হচ্ছে একদম যেটাকে তুমি অফিসিয়ালি জব বলতে পারো, কারণ আমার 9 বছরের এক্সপিরিয়েন্স, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জব পাইনি। বাট আমি এখানে
এখন একটা কিন্তু আমি এখানে অ্যাড আপনার জব লাগবে, কিন্তু আপনি না ফান্ডিং সহ পড়াশোনা করতেছেন। হ্যাঁ ফান্ডিং সহ গেছি, কিন্তু ফ্যামিলি আছে না, আমার ওয়াইফ, এখানে যে হাউস রেন্টে থাকি, একটা আইডিয়া দিই, এখানে যে হাউসে থাকি এই হাউসটা হচ্ছে অ্যারাউন্ড 600 ইউরো বাসা ভাড়া, কার পার্কিং সহ। তো 600 ইউরো মাসে শুধু বাসা ভাড়া, 600 ইউরো মানে বাংলাদেশের টাকায় 80-90 হাজার টাকা। সো এখানে তোর যদি লাইফস্টাইলটা যদি চালাইতে হয় শুধু ফান্ডিং এর টাকা, আমার হচ্ছে টিউশন ফিটা ওয়েবার ছিল, আর 1 বছরের জন্য হচ্ছে আমার 5,000 ইউরো হচ্ছে আমার থাকা খাওয়ার জন্য দিছে। এটা দিয়ে ফুললি ফ্যামিলি শো আসলে হয় না, আচ্ছা, একজন আসলে সম্ভব, কিন্তু আমি আপনার যেহেতু অ্যামাউন্টটা একটু কম আসলে, তাহলে মানে ফান্ডিং অ্যামাউন্টটা আমার কাছে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে গিয়ে যে এখানে আসলে ওই মাথায় যদি থাকে যে না আমি এই 1 বছর 2 বছর হচ্ছে গিয়ে যে স্ট্রাগল করতে রাজি আছি। আর ইউরোপে একটা ডিফিকাল্টি, যেটা আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এই ইউএসএ বা কানাডাতে যেরকম হচ্ছে গিয়ে টিএআর এটা পাওয়াটা, কিন্তু এখানে টিআর এর অপরচুনিটি খুবই কম, খুবই কম। এদের এডুকেশন সিস্টেমটা একটু আলাদা। তো এগুলো নিয়ে আমরা ডিটেল কথা বলি, তুমি আমার সাথে একটু ভাইয়া কষ্ট করে মেসেঞ্জারে নক দাও। গতকালকেও আমি নাম না বলি, এই তোমাদেরই ব্যাচের মনে হয়, ও এক ফোন দিছিল, ওর সাথে প্রায় 10-12 মিনিট কথা বলছি, নাকি 15 মিনিট। তো তোমার এই বিষয়টা নিয়ে ডিটেল আমরা কথা বলি। আর আমি ফিনল্যান্ড নিয়ে একটা আলাদা সেশন করব, বা ইউরোপ নিয়ে আলাদা একটা সেশন করব রিসেন্টলি। আগে আমরা এই পাইপলাইনটা আগে 1 by 1 আগে শুরু করি, কারণ হচ্ছে যে সেশনটা পাবা আমার মাথায় আগে, কারণ আমাদের এই সেশনটা শুরু হবে তো ডিসেম্বরে, নেক্সট সেমিস্টারের জন্য। তো ডিসেম্বরের আগেই একটা ফুল সেশন আমরা এটা নিয়ে করব। সো রিয়াদ, আমি তোকে অনেক অনেক ধন্যবাদ জানাই সি এর পক্ষ থেকে। আর আমাদের এতক্ষণ ধরে যারা ছিল, আমি দেখলাম যে অলরেডি 1000+ ভিউয়ার হয়ে গেছে। তো অনেকেই ঢুকছে, অনেকে দেখছে, যারা শুরু থেকে দেখছেন বা যারা আংশিক দেখছেন, তাদের সবাইকেই ধন্যবাদ। প্রথম সেশনে এত ভালো সাড়া পাবো আমি আশা করি নাই। আর লাস্টে আমি একটা কথা বলি, রিয়াদ, তোর যদি কিছু মিসিং থাকে, যে জিনিসটা তুই এখনো কথা বলা মনে হচ্ছে যে আসলে আমাদের জানা উচিত, আমাদের যারা ছোট ভাই বড় ভাই যারা আছে তাদের জানা উচিত, যদি লাস্ট র্যাপ আপ করিস, অথবা তুই যদি সামারি করিস তোর দিক থেকে, লাস্ট, এটাই লাস্ট। এরপরে আমি আর কোনো কোশ্চেনও নিতে চাচ্ছি না আজকের মতো। আমি জাস্ট একটা জিনিস বলি, এটা মানে আমার বাদ গেছে বলা, আমার স্লাইডের মধ্যে আমি দেখলাম যে জাস্ট এই টাইম ফ্রেমটা আসলে অনেকের জানা থাকে না। এটা জাস্ট ইউএস এর জন্য, যে অনেকে আসলে বুঝতে পারে না যে কখন থেকে প্রিপারেশন শুরু করবে, বা কখন ইমেল করবে, বা কখন অ্যাপ্লাই করবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ইম্পর্টেন্ট, প্লিজ। এই টাইমটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এটা আসলে আমি কোনো ফর্ম জাস্ট ফল সেশন লিখছি, আমাদের ফল সেশন অগস্টে শুরু হয়, যে কোনো বছরের অগস্টে, আমি কোনো বছর এখানে মেনশন করে নিচ্ছে করে। ধরুন আপনি যদি 26 সালের বা 26 সালের অ্যাপ্লাই করতে চান, অগস্ট থেকে আপনার ক্লাস শুরু হবে, তাহলে আপনাকে আগের বছরের জানুয়ারি থেকে মোটামুটি প্রিপারেশন শুরু করতে হবে, মানে 1.5 বছর আগে থেকে। বিকজ আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমি জিআরই আইএলটিএস টোফেলের ইয়াটা রাখছি যে আপনি প্রিপারেশন নেবেন প্লাস দিবেন 6 মাসের মধ্যে। এবার জুলাই থেকে অগস্টের মধ্যে আপনি ইউনিভার্সিটি অ্যান্ড প্রফেসর লিস্ট করবেন, একাডেমিক সিভি বানাবেন ফর ইমেলের জন্য। আর সেপ্টেম্বর থেকে ইমেল করা শুরু করবো প্রফেসরদেরকে। সেপ্টেম্বর অক্টোবর 2 মাস আমি ধুমাই ইমেল করবো। যদি কোনো সাড়া পাই, একটা দুটো যদি ভালো পজিটিভ পাই, শুধু ওখানে অ্যাপ্লাই করবো। আর যদি কোনো দিক থেকে ইমেলের সাড়া যদি না পাই, বাট আমাকে অ্যাপ্লাই করতেই হবে, সেক্ষেত্রে আমি 10টা ইউনিভার্সিটি চুজ করে এসওপি আলাদা সহ ডিসেম্বরের মধ্যে, এই ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে। আমি যদি বলতে চাই তাহলে এখন আমার খুব ভালো সময় যাচ্ছে হচ্ছে ইমেলের জন্য প্লাস হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য। ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই শেষ করতে হবে, বিকজ আমার এখানে একটু আর্লি অ্যাডমিশন আছে, যে আপনি যদি আগে অ্যাপ্লাই করেন তাহলে আগে অ্যাডমিশন পেয়ে যাবেন, এরকম কিছু ব্যাপার থাকে। এমন না যে ওরা ফুল সবাই অ্যাপ্লাই করবে এটার জন্য ওয়েট করবে, এরকম কিন্তু ইউনিভার্সিটি ওয়েট করে না। ওরা যখন অ্যাপ্লিকেশন পড়তে থাকে ওরা সাথে সাথে রিভিউ করা শুরু করে, যদি কোনো প্রফেসর ভালো লাগে সাথে সাথে অফার লেটার দিয়ে। তো এটা আপনার মাথায় রাখবেন, এমন না যে ডেড লাইন দেওয়া আছে ফেব্রুয়ারি পর্যন্ত, আমি ফেব্রুয়ারিতে গিয়ে অ্যাপ্লাই করবো, এটা কিন্তু অনেক বড় একটা ভুল। যে আপনি ফেব্রুয়ারি ওয়েট করেন, আর ততদিনে দেখা গেছে ওদের ফান্ডিং ই শেষ, সবাই করে অলরেডি লেটার পাঠিয়ে দিচ্ছে। সো ডিসেম্বরের মধ্যে যত আর্লি সম্ভব অ্যাপ্লাই করা উচিত। এরপর যদি কোনো ধরনের কিছু না আসে, তখন আবার জানুয়ারি থেকে আবার একটা ইমেল করা যেতে পারে আর কি। সো এটা আমি জাস্ট শর্টকাটে বলে দিলাম আর কি, এই একটা টাইম ফ্রেম আসলে জানা থাকা উচিত ইউএস এর জন্য। আর বাকি সব মনে হয় ভাই মোটামুটি করা হয়েছে, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। থ্যাংক ইউ রিয়াদ, আর তুইও ভালো থাকবি। আর আশা করি আবার একটা কিছুদিন গ্যাপ দিয়ে আমরা, কারণ আমার এখনো আরো বেশ কিছু জিনিস জানার আছে, আরো কিছু স্পেসিফিক, মানে সেটা হতে পারে যে শুধুমাত্র এসওপি নিয়ে, আর কিচ্ছু না।
একটা সিবি আর একটা এসওপি, সেরকম একটা সেশন করা যেতে পারে। তো সেশন বা আমরা আমরা যদি ভালো আসলে লিখতে পারি আর কি, আমার মনে হয় যদি সেশন না হয় হ্যাঁ আমরা হ্যাঁ সো আমি আশা করব যে সি এর সাথে আমার সাথে, ঠিক আছে, আমরা এই আমাদের সামনে যে সময়টুকু আছে এই সময়টুকুতে আমরা যাতে এই জিনিসটা খুব সাকসেসফুলি সুন্দর করে যাতে আমরা একটা অন্তত একটা গাইডলাইন যাতে দাঁড় করাতে পারি। এটা আমার একার পক্ষে সম্ভব না। আজকে রিয়াদ আসছে, কালকে বাইজিৎ ভাই আসবে, কালকে আরেকজন আসবে, ঠিক আছে, এইভাবে করে করে সবার ইনফরমেশন গুলো যখন একটা কোশ্চেন ব্যাংকের মতো যখন জমা হবে, তখন যে কেউ আসলে এই অ্যাক্সেসটা নিয়ে যে যার মতো ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবে, ঠিক আছে। সো সবাইকে ধন্যবাদ যারা এখন শুনতেছিলেন। তাহলে আমরা রাখি, আশা করি নেক্সট সেশনগুলোতে আপনারা থাকবেন। সবাই মিলে আমরা রিয়াদকে একটু থ্যাংক ইউ বলি, তার এই ব্যস্ত পিএইচডির মতো এই ব্যস্ত লাইফের ভিতর থেকে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। রিয়াদ, আর সবাই ওই ফাইলগুলো চাচ্ছে, তুই আমাকে একটু, আমি ইমেল আইডিটা তোকে দিচ্ছি, তুই আমাকে একটু ইমেলে জিপ করে অথবা অ্যাটাচমেন্ট হিসেবে আমাকে হচ্ছে তোর যত ফাইলগুলো যেগুলো প্রাইভেসি মেনটেন করে যেগুলো দেওয়া সম্ভব, বা তোর কাছে আমার কাছেও কিছু আছে যে এসওপি লেখার গাইডলাইন বা একটা সিবি তৈরি করার গাইডলাইন, এরকম যদি কোনো ডকুমেন্ট থাকে আদার্স যেগুলো যা সবার জন্য হেল্পফুল হতে পারে কিন্তু তোর কোনো প্রবলেম হবে না, সেগুলো একটু আমাকে একটু ইমেল করে দিস, ঠিক আছে? ঠিক আছে, আমরা শেষ করি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সি এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এবং সবাইকে ধন্যবাদ। বাই। ওকে ভাই, আল্লাহ হাফিজ। আদনান।